of the night, Mr. Ashik Rahman, TV sir. He is the IELTS instructor of Interactive Cares, and he got IELTS score 8. I would like to welcome Mr. Ashik Rahman, TV sir, for conducting this session. Thank you. Welcome, Ashik. Thank you for your nice introduction. Hello everyone, সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? ঠিকঠাক আছে? Yes sir, শোনা যাচ্ছে। Thank you. আমি দেখতে পাচ্ছি বেশ আমাদের এই মুহূর্তে 24 participants including me. আমি বেশ কিছু নাম দেখতে পাচ্ছি: রিপন মিয়া, ফাতেমা, ভুইয়া হাসিব, রানু, সাব্বির আহমেদ, তাওহিদা, মঈনুদ্দিন, মেহরোজ, উলাচিং বার্মা, সজীব হাসান, হাসিনা ইসলাম, এলিজা সরকার, সাকিব খান, ওয়াও, আরেকজন সাকিব, ফাতেমা বেগম, কিশোর ইমতিয়াজ, বাহ, আনিকা, সাদিক। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইসমাইল হোসাইন, থ্যাংক ইউ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসটিতে। আমাদের এখানে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে রাফিও আছে। থ্যাংক ইউ রাফি, ও অনেক হেল্প করেছে আমাকে। এন্ড প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে ছিল না ইলেকট্রিসিটি, বুঝছেন? আমি তো ভাবতেছি যে কিভাবে আমি ক্লাস নেব, কারেন্টের কোনো খবর টবর নেই। তারপর এই জাস্ট 10 মিনিট আগে কারেন্ট আসলো, ভাগ্যিস সবকিছু প্রিপেয়ার করা ছিল, আলহামদুলিল্লাহ, নাহলে বেশ ঝামেলা হয়ে যেত আজকে। ওকে, এমনি সবাই তো ভালো আছেন নাকি? সবার তো বাসায় আশা করি ইলেকট্রিসিটি আছে এবং কোনো প্রবলেম হচ্ছে না, রাইট এভরিওয়ান? আরে আসেন আসেন, আমাদের তো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, সবাই একটু মাইক ওপেন করবেন, কথা বলবেন, গল্প করব। আমরা কি শুধু পড়ালেখা করবো নাকি? আমি মাত্র জয়েন করলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইসমাইল হোসেন সাহেব, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? ইয়া, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অলওয়েজ বিন্দাস থাকি, সো ভালোই আছে। ওকে, আচ্ছা বাকিরাও আপনারাও কিন্তু মাইক ওপেন করবেন। জি হ্যাঁ, বলেন বলেন। কতজন আছেন এখন পর্যন্ত? 27 জন না? আমাদের এইখানে এখন পর্যন্ত 27 জন হয়ে গেছে। আচ্ছা ওকে, আরো হ্যাঁ, তয়ময় হোসাইন, রাফি, সাদিক, আনিকা, ওকে, সাইফুল ইসলাম নতুন জয়েন করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে আমি তো ক্লাস নিবই, বাট এর মানে এই না যে আপনারা সবাই মিউট করে চুপ করে বসে থাকবেন। ওকে, সো সবাই কিন্তু কথা বলবেন, লাইক একটা দুইটা করে কথা বলবো আমরা, রিলেভেন্ট টপিকে সব নিয়েই কথা হবে, টেনশনের কিছু নাই। এন্ড আই এম কাইন্ড অফ আ ফ্রেন্ডলি পারসন, সো লাইক একটা চিল ক্লাস থাকাটা উচিত। ওকে, আচ্ছা, আমার কাজ হচ্ছে রিডিং এবং লিসেনিং সেশন, এবং আমাদের ম্যাডাম হচ্ছে রাইদা ইসলাম, যিনি ইনস্ট্রাক্টর, তিনি হচ্ছে রাইটিং এবং স্পিকিং সেশন, সেটা 10টা থেকে 11টায় শুরু হবে, চলবে। আর প্রথমে আমি করছি রিডিং এবং লিসেনিং। তো রিডিং এবং লিসেনিং এ প্রবলেম থাকে, অবশ্যই থাকে, কিছু না কিছু থাকে। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে, যে আমি মনে করলাম এটা হচ্ছে রাইট অ্যান্সার, সেই অ্যান্সারটা আমি লিখে দিয়ে আসছি যে এটা রাইট, কিন্তু তারপরে আমি বাসায় এসে দেখি বা আমি পরে চেক করতে যেয়ে দেখি যে সেটা আসলে রং হয়ে গেছে, বা আমার স্কোর আসে যখন, তখন দেখি হায় হায় মাত্র 5.5। কেন? আমি তো যখন অ্যান্সার করলাম আই ওয়াজ সো মাচ কনফিডেন্ট দ্যাট আমার 8 আসবে, আমি 5.5 কেমনে পাইলাম? ঠিক আছে, সো এই টাইপের একটা খুব বড় হেজিটেশনের জায়গা থাকে রিডিং এর ক্ষেত্রে। আর লিসেনিং এর ক্ষেত্রে যেটা থাকে, লিসেনিং এ থাকে হচ্ছে যে শুনতে পারিনি, বা কি বলছে বুঝিনি, বা যেটা বলছে আমি অন্য একটা দাগায় দিয়ে চলে আসছি। ঠিক আছে, তো এরকম অনেকগুলো টপিক, এবং এই রিলেটেড টপিক গুলো নিয়ে কিন্তু আমাদের এর আগের যে ক্লাসগুলো হয়েছে, টুকটাক ক্লাস করেছি, ফেসবুক লাইভ সেশন ছিল, সেগুলো কিন্তু এসব নিয়ে ছিল। তো আমি একটু জানতে চাচ্ছি যে এখানে এমন কেউ কি আছি যে আমাদের আগের কোনো লাইভ জুম ক্লাস কিংবা ফেসবুক লাইভ সেশন পেয়েছি? এনিওয়ান? রেইজ হ্যান্ড করলেও হবে, মাইক ওপেন করে একবার হাই দিলেও হবে। কেউ কি আছেন কি? না, আমি এর আগে ভাই কখনো ছিলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইফুদ্দিন ভাই মাইক অন করেছেন ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, এখানে সবাই কি ফার্স্ট টাইম? তাহলে আমি ফার্স্ট টাইম। জি স্যার। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, না আমিও না। ওকে ফাইন, তাহলে তো ভালো, তাহলে তো দেখা যাচ্ছে যে ভালো একদিক দিয়ে আবার খারাপও একদিক দিয়ে। ভালো এই কারণে যে আমি আবার সবকিছু বলতে পারবো, আর খারাপ এই কারণে যে আমি ভাবছিলাম যে একটু আগে চলে যাব, সামনে আরেকটা টপিক নিয়ে কথা বলবো, কিন্তু হ্যাঁ ওই টপিক নিয়ে কথা বলবো আজকে, টেনশন নাই। এমন না যে ওই টপিক নিয়ে হবে না, কারণ এর আগের ক্লাসে আমি করেছিলাম ট্রু ফলস নিয়ে কাজ। আজকে আমার প্ল্যান হচ্ছে হেডিং ম্যাচিং,
রিডিং এর যে হেডিং ম্যাচিংটা, এবং আমি আশা করছি এখানে বোধহয় অনেকেরই হেডিং ম্যাচিং নিয়ে একটা কনফিউশনের জায়গা আছে। এম আই রাইট? কি বলেন আপনারা? হেডিং ম্যাচিং নিয়ে নিশ্চয়ই একটা প্রবলেম হয় যে ভাইয়া ম্যাচ করতে পারতেছি না, ভাইয়া ভুল হচ্ছে। জি স্যার। ওকে, এক্স্যাক্টলি। আমি জানতাম এরকম একটা থাকবে। আর এমন কেউ কি আছে যার একদমই মনে হচ্ছে যে আমি আইএলটিএস টা মাত্র ধরেছি, আমি এটা নিয়ে কিছুই জানি না, আমরা একদম জিরো থেকে শুরু করতে চাই। আমি কিন্তু জিরো থেকেই শুরু করব, সেটা নিয়ে টেনশন নেই। বাট আমি জানতে চাচ্ছি যে এরকম কে কে আছে, তাহলে আমি একটা মানে আইডিয়া পাবো। ওকে, স্যার আমি আছি। ওকে, আপনি আছেন, ভেরি গুড। আচ্ছা, ফাতেমা, আনিকা ম্যাডাম, ভাইয়া তারপরে আমিও আছি। সাকিব খান। জি। ভাই হ্যাঁ, আমিও তাহলে আমি একদম আই ওয়ান্ট টু হ্যাঁ আমিও স্টার্ট আমিও ফ্রম দ্য বিগিনিং লেভেল। Okay, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। ভাই তাহলে বলতে আমরা গেলে মনে প্রথমে করেন আমি কিছুই পারি না, বলতে গেলে মনে করেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একদম জিরো থেকে শুরু করি আরেকবার। যে আইএলটিএস টা কি জিনিস এটা তো জানি টুকটাক, আমি একটু কিছু হ্যাঁ, বলি। সেটা তো জানি আমরা সবাই জানি। ওকে, যে আইএলটিএস টা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটা নিয়ে টেস্ট করা হচ্ছে। 4টা টেস্ট। তো রিডিং আর লিসেনিং এর যে কাজ দুটো থাকে, রিডিং এর কাজ হচ্ছে আপনি কতটা জিনিসটা পড়ে একটা জিনিস থেকে ফিগার আউট করতে পারেন, যে একটা লাইন আমি পড়লাম বা একটা প্যারাগ্রাফ আমি পড়লাম, সেখান থেকে আমি যে চিজটা জানতে পারলাম যে ও আচ্ছা, এই হচ্ছে মানে এই প্যারাগ্রাফের থিম হচ্ছে এইটা, সেটা পড়ে তারপর আমি কোনো একটা ট্রু ফলস কিংবা একটা এমসিকিউ কিংবা একটা হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং জিনিসটা কি সেটা পরে আসতেছি, আমরা করবো, আমি নিজেই করে দিব আপনাদেরকে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। আমরা মানে কি বলা যেতে পারে যে খেলতে খেলতে সবাই মিলে একসাথে আজকে শিখবো। And heading matching is regarded as the toughest part of reading. Okay, যতটুকু আজকে পারা যায় খুব লাভ হবে আমাদের। আচ্ছা, তো যেটা বলছিলাম যে রিডিং এর ক্ষেত্রে হচ্ছে এরকম একটা ব্যাপার যে আপনি একটা প্যাসেজ পড়বেন, সেখান থেকে আপনি কি বুঝতে পারছেন, আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা কেমন, যে কোনো কিছু পড়ে আপনি সেটার জাস্ট আপনি রিডিং পড়ে গেলেন, নাকি আপনি একটু কিছু বোঝার চেষ্টা করেছেন, বা আপনি কি কিছুটা মানে ফিডব্যাক দিতে পারছেন কতটা, সেটা আপনাকে কিছু কোশ্চেনের মাধ্যমে যাচাই করা হবে। এটা গেল রিডিং। আর লিসেনিংটা হচ্ছে যে আপনি, এটা একটা মজার কথা, খেয়াল করে দেখেন যে লিসেনিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি কতটা ভালো মাল্টিটাস্কিং পারেন। এই কথাটা কিন্তু দেখবেন কোথাও কেউ বলে না, বাট অ্যাকচুয়ালি লিসেনিং টেস্টটা হচ্ছে এরকম যে এটা মাল্টিটাস্কিংটা কেমন। আমি হচ্ছে আইএলটিএস অর্গজেট অফিসিয়াল, তো ওদের কাছে যখন ট্রেনিং করলাম, 2 দিনের একটা ট্রেনিং ছিল আমাদের, এই করোনার মধ্যে ছিল 20 সালে। তখন ওই বিষয়টা কিন্তু আমরা যখন ওদের অফিসিয়াল যারা ইনস্ট্রাক্টর বা টিচার বা যারা আসলে টেস্টের সাথে জড়িত, দে মেক দ্য কোয়েশ্চেন্স, দে অর্গানাইজ দ্য থিং বা কারিকুলামটা সেট করে, তারা তখন বলেছে এই কথাটা যে আসলে লিসেনিং এ আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে মাল্টিটাস্কিংটা কে কতটা ভালো পারে সেটা জানা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সাদিক ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাদের, নাকি আপনি ফোন? ওকে, থ্যাংক ইউ ইয়া মিউট করার জন্য। তো হ্যাঁ, কেউ কেউ ভুলে কিন্তু মাইক ওপেন থাকতেই পারে, কোনো সমস্যা নেই, একটু খেয়াল করলেই হয়ে যাবে। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরা যখন আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন, অর্ণা চক্রবর্তী, জয়দীপ দেওয়ানজি এবং আরেকজনের নামটাই নাহিদ, নাহিদ সাহেব জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। লোডশেডিং এর সাদর সম্ভাষণ। যাই হোক, আচ্ছা, তো তখন আমাদের যেটা বলেছিল এই মাল্টিটাস্কিং এর ব্যাপারটা, সো লিসেনিং এ মাল্টিটাস্কিং জিনিসটা আসলে কিভাবে হয় এটা একটু ধারণাটা নিয়ে রাখেন। কঠিন কিছু না, কিন্তু খুবই সহজ। প্রথম কথা হচ্ছে আইএলটিএস খুবই সহজ একটা জিনিস। এটাকে আমরা একটু ভয় পাই, বা আমরা যে থাকে না, যেমন ম্যাথ অনেকে ভয় পায় যে করি না তাই ভয় লাগে। ভয় লাগে কেন ভাই? করি না। করেন না কেন? ভয় লাগে। ভয় লাগে কেন? করি না। ইউনো দ্য ভিশিয়াস সাইকেল অফ নেগলিজেন্সি বা ফাঁকিবাজি। তো এই ফাঁকিবাজির কারণে আইএলটিএসটাও কাইন্ড অফ এরকম হয়ে গেছে যে ভয় লাগে তাই করি না, করি না তাই ভয় লাগে। সিম্পল। সো আইএলটিএসটা খুবই সহজ, আমরা যদি একটু এটা নিয়ে কাজ করি দেখবেন যে এটা খুব ইজি হয়ে গেছে। তো লিসেনিং এর যে মাল্টিটাস্কিং, এর মানে হচ্ছে আপনি একই সাথে আপনার হেডফোনে তারা ইংলিশে কথা বলে যাচ্ছে, দ্যাট কুড বি ব্রিটিশ অ্যাকসেন্ট, দ্যাট কুড বি আমেরিকান অ্যাকসেন্ট, দ্যাট কুড বি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, অথবা কিছু ক্ষেত্রে যে আইরিশ অ্যাকসেন্টও হতে পারে কিছু ক্ষেত্রে। মানে যেটা দেখবেন সবচেয়ে বেশি পেঁচানো, যে ইংলিশটা বুঝতে পারতেছি না, বুঝবেন ওটা আইরিশ অ্যাকসেন্টে ছিল, বা খুব ফাস্ট ইংলিশ চলে যাচ্ছে, সেটা মানে যদি আপনি ইনভেস্টিগেট করতে চান দেখবেন যে সেটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ছিল। আবার কিছু ক্ষেত্রে যেটা একটু ইংলিশটা ক্লিয়ার মনে হচ্ছে যে বাহ। হ্যালো, হ্যাঁ কিছু বলবেন? হ্যালো, ও আচ্ছা, আহা বেচারা। ওকে ফাইন, থ্যাংক ইউ মিউট করার জন্য।
ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কই যেন ছিলাম। আচ্ছা, হ্যাঁ, মাল্টিটাস্কিং এর জায়গাটা, মাল্টিটাস্কিং এর জায়গাটা হচ্ছে এরকম যে আপনি একই সাথে শুনছেন, আপনার হেডফোনে একটা অ্যাকসেন্ট চলে যাচ্ছে। যদি খুব ক্লিয়ার শুনেন সেটা হবে আমেরিকান অ্যাকসেন্ট, একটু পেঁচানো থাকলে ব্রিটিশ, খুব ফাস্ট হলে সেটা অস্ট্রেলিয়ান, বা খুব বেশি পেঁচানো এবং ফাস্ট সেটা হচ্ছে আইরিশ। তো এই অ্যাকসেন্ট জেনে আসলে আপনার খুব একটা কাজ নেই। আপনার যেটা কাজ সেটা হচ্ছে, যদি মনে করেন যে আপনার সমস্যা হচ্ছে, আপনি আরেকটু লিসেনিংটাতে শার্প করতে চান নিজেকে, আপনি ইউটিউবে যে কোনো আইরিশ অ্যাকসেন্টের কনভারসেশন আপনি শুনতে পারেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের কনভারসেশন আপনি শুনতে পারেন, যে কিভাবে ওরা কথা বলছে, কিভাবে একজন অস্ট্রেলিয়ান কথা বলে, কিভাবে দুজন অস্ট্রেলিয়ান কথা বলে। এরকম কিছু ফানি ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যায়। সো ওগুলো যদি আপনি যখন শুনবেন, আপনি নিজে থেকেই কনফিডেন্ট ফিল করবেন, ওয়াও, আচ্ছা আমি তো জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, এটা আপনার আইএলটিএস এর লিসেনিং এর জন্য খুব কাজে লাগবে। এবং যারা এখানে আছেন গান প্রেমিক, খুব গান ভালোবাসেন, ইউ ক্যান গো ফর এনি ব্যান্ড সং অর এনি পপ অর রক সং অফ অস্ট্রেলিয়ান অর ব্রিটিশ অর আইরিশ অ্যাকসেন্ট, কোনো সমস্যা নেই। আইরিশদের ফোক সং কিন্তু খুব এনরিচ, আইরিশ এবং স্কটিশ ফোক সং গুলো আপনারা শুনে দেখতে পারেন। যেমন আমাদের যে ফুলে ফুলে ঢলে ঢলে একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা যে একটা সুর, সেটা কিন্তু একটা স্কটিশ ওল্ড একটা সুরের থেকেই কিন্তু ইন্সপায়ার্ড ছিল। ঠিক আছে, ফুলে ফুলে ঢলে ঢলে একটা সুন্দর গান, যে একটা সুন্দর টিউনটা যায়, আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, সেটা একটা অ্যানসিয়েন্ট স্কটিশ ফোকলোর মিউজিক। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের মেইন কথাবার্তা, যে লিসেনিং আসলে কিরকম থাকতে পারে, এক্সেন্টের জন্য কি করা যেতে পারে। এই ব্যাপারটা যখন আপনারা লিসেনিং টেস্টটা করতে বসবেন, তখনই আপনারা বুঝবেন যে ও আচ্ছা, স্যার মনে হয় এটা বলছিল আমাদেরকে, যে এই 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 জিনিস দেখলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, তো ওকে, চ্যাট বক্স ওপেন করে রাখলাম। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে আমি কথা বলার মাঝখানে মাঝখানে কোয়েশ্চেন চলে আসছে মাথায়, আপনারা চ্যাট বক্স, আমি চ্যাট বক্সটা এখন পাশের সাইডে ওপেন করে রেখেছি, আপনারা জাস্ট একটা কোয়েশ্চেন করে দিবেন, অথবা এখানে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করলে যেটা হবে, আমি বুঝতে পারবো যে কেউ একজন আমাকে কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছে। ওকে, সো তখন আমি আপনাকে ফ্লোর দিব কথা বলার জন্য। এবং আমি চাচ্ছি এটা যেন একটু ইন্টারঅ্যাক্টিভ হয় ক্লাসটা। আপনাদের সবার সঙ্গে গল্প করতে চাচ্ছি, যে কে কিরকম মনে করছেন, বা কার কোথায় সমস্যা হচ্ছে, বা কেউ যারা একদমই নিউ তাদের এক্সপেকটেশনটা কোথায়, বা তাদের আসলে কোথায় কোথায় একদমই জানি না, মানে রিডিং নিয়ে কিছুই জানি না। ঠিক আছে, এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু আমি চাচ্ছি। যেমন এই যে সাকিব খান ভাই বলেছেন, মেহরোজ আপু বলেছেন, তারপরে ফাতেমা ম্যাডাম, আনিকা ম্যাডাম, রানু ম্যাডাম, ইয়া, আপনাদের সবাই কিন্তু আপনারা অলরেডি ইউ হ্যাভ কমেন্টেড অন দ্য চ্যাট বক্স, সো আই এম এক্সপেক্টিং ফ্রম ইউ দ্যাট ইউ কোয়েশ্চেন্স আপনার চ্যাট বক্সে লিখে ফেলুন কোয়েশ্চেন গুলো। আমি এনিথিং, ইট কুড বি এনিথিং, যে ভাই লিসেনিং এ কতক্ষণ টাইম থাকে, লিসেনিং এ কি উঠে পানি খাওয়া যায়, আচ্ছা পরীক্ষার মাঝখানে কি উঠে যে একটু হাঁটাহাঁটি করা যাবে। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা আসা উচিত, এই কোয়েশ্চেনটা আমার মাথায় সবার আগে আসছিল। আমি যখন আইএলটিএস দিতে চেয়েছিলাম, 15 সালের ঘটনা এটা, যে পরীক্ষার মাঝখানে কি উঠা যায়, একটু হাঁটাহাঁটি করা যায়, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। তখন আমি যখন জানলাম যে না, পরীক্ষার মাঝখানে আসলে উঠা যায় না, হাঁটাহাঁটিও করা যায় না, আপনাকে এক এক বসাতে লিসেনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং, এই প্যাটার্নে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথমে কোনটা বললাম, লিসেনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এবং এটা হচ্ছে টোটাল টাইম যদি বলতে চান যে ভাই কতক্ষণ লাগে, লিসেনিংটা লাগে হচ্ছে আপনার 30 মিনিট হচ্ছে লিসেনিং অডিও হবে, তারপর 10 মিনিট হচ্ছে অ্যান্সার ট্রান্সফারিং হবে, দ্যাট মিনস 40 মিনিট। এই 40 মিনিট হচ্ছে আপনার লিসেনিং। 1 ঘন্টা সময় পাচ্ছেন রিডিং লেখার জন্য। 1 ঘন্টার মধ্যে আপনাকে রিডিং কোয়েশ্চেনটা সলভ করতে হবে এবং অ্যান্সার শিটে মেন অ্যান্সারটা উঠাইতে হবে, পুরোটুক মিলিয়ে 1 ঘন্টা। তারপর আপনার থাকছে রাইটিং এর জন্য 1 ঘন্টা, দুটো টাস্ক আপনাকে লিখতে হচ্ছে। তাহলে দেখেন 40 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে একটা সেশনে। আর স্পিকিং টেস্টটা সাধারণত সেটা যারা আপনারা পেপার বেসড এক্সাম দিবেন তাদের জন্য আরেক দিনে হয়। এখন এখানে এমন কেউ কি আছেন যে কম্পিউটার বেসড টেস্ট দিতে চান? আমি বলবো হোয়াট ইজ কম্পিউটার বেসড এন্ড হোয়াট ইজ পেপার বেসড। কেউ আগে আছে কিনা জেনে নিতে যাচ্ছি। এমন কেউ কি আছেন যে কম্পিউটার বেসড টেস্টে আগ্রহী ছিলেন বা দিতে চান, বা আপনি অলরেডি ইউ হ্যাভ ডিসাইডেড টু সিট ফর দ্য কম্পিউটার বেসড? What's the difference? আচ্ছা, দ্য ডিফারেন্স হচ্ছে আপনারা কোশ্চেন কিন্তু ইংলিশেও করতে পারেন, বাংলায়ও করতে পারেন। দেখেন আমি কিন্তু ম্যাক্সিমাম কথা বাংলাতেই বলছি, সো ইউ ক্যান অ্যাবসলিউটলি ফাইন। ওকে, উই হ্যাভ গট অ্যানাদার মেম্বার হিয়ার, অনুরূপ বড়ুয়া ম্যাডাম, ওয়েলকাম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাকেও আমাদের আজকের ক্লাসে। আপাতত ভার্চুয়াল
লোডশেডিং এবং লাল গোলাপ এর শুভেচ্ছা দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। ওটা মনে মনে ভেবে নেন যে সবাইকে লাল গোলাপ দেওয়া হয়েছে, বা রজনীগন্ধার স্টিক যেটা সাধারণত কোচিং সেন্টার গুলোতে গেলে দেওয়া হয়। ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট। ওকে, ওকে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন ফ্রম নাহিদ হাসান। আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি। ভাইয়া, আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, কিভাবে সেই বিষয়গুলো আয়ত্তে এনে আইএলটিএস প্রিপারেশন শুরু করতে পারি? ওকে, একদম কিন্তু খুব বেসিকের একটা কোশ্চেন এবং খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, আমি প্রশ্নটার অ্যান্সারটা দিচ্ছি। তার আগে আমি যে কথাটা ছিলাম ওটা একটু শেষ করে আসি। আমি যেন কোন কথাটা ছিলাম, আমি ছিলাম হচ্ছে যে আমরা যে লিসেনিং টেস্টের কথা বলছিলাম, বোধহয় লিসেনিং টেস্টটা শেষ করব, দেন রিডিং, তারপরে রাইটিং। তো 2 ঘন্টা 40 মিনিট। আর স্পিকিং টেস্টটা আরেকদিন হবে। তারপরে যেটা বললাম যে পেপার বেসড এবং কম্পিউটার বেসড টেস্ট। ওকে, তাহলে এই নাহিদ ভাইয়ের কোশ্চেনটা শুরু করা যায়, অ্যান্সারটা আমরা পেপার বেস এবং কম্পিউটার বেস নিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে আইএলটিএস টেস্ট, এটা থাকে দুটো টাইপ, একটা হচ্ছে পেপার বেসড আর একটা হচ্ছে কম্পিউটার বেসড। পেপার বেসড মানে হচ্ছে আপনার সম্পূর্ণ এক্সামটুকু পেপারে হবে, পেন্সিল অ্যান্ড পেপার, পেন না কিন্তু পেন্সিল। আপনার লিসেনিং এবং রিডিং এই দুটোর অ্যান্সার ম্যান্ডেটরিলি আপনাকে পেন্সিল দিয়ে অ্যান্সার শিটে লিখতে হবে, কলম ইউজ করা যাচ্ছে না। রাইটিং এর ক্ষেত্রে আপনার কাছে অপশনটা আছে যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য পেন, বাট উইথ দ্য ইনস্ট্রাক্টরস, বাংলাদেশ বলেন দুনিয়ার যে কোনো দেশেরই বলেন, ইনস্ট্রাক্টররা সবসময় আমরা মানে বলি যে উই প্রিফার ইউ টু ইউজ দ্য পেন্সিল ফর রাইটিং টাস্ক টু। দ্যাট মিনস রিডিং, লিসেনিং, রাইটিং তিনটেই আপনি পেন্সিল দিয়ে লিখবেন। সো নাহিদ ভাইয়ের কোশ্চেন যদি বলি, প্রথম যে প্রিপারেশন সেটা হচ্ছে পেন্সিলে লেখার অভ্যাস তৈরি রাখা অনেকদিন পর, কারণ এই পেন্সিল দিয়ে আমরা অনেকদিন ধরে লিখি না। সো পেন্সিলে লেখার কাজটা আসবে, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন যারা যারা নোট ডাউন করে রাখছেন। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই ধরেন রাইটিং এর ক্ষেত্রে রাইটিং এ কলমের অপশনটা আছে, কিন্তু আমরা না করছি, কেন করছি সেটা পরে বলি, আর একটু শেষের দিকে যে বলবো, বা আমাদের রাইটিং ইনস্ট্রাক্টর যিনি আছেন তিনি আরো ভালো করে জিনিসটা কিন্তু এক্সপ্লেন করতে পারবেন। ওকে, এইচবি অর টু বি, আচ্ছা টু বি অর নট টু বি, ব্যাপারটা হচ্ছে আসলে পেন্সিলটার কোনো আলাদা পার্টিকুলার নেই, তবে ওরা আইএলটিএস ইনস্টিটিউশন যারা ধরেন ব্রিটিশ কাউন্সিল বা আইটিপি, ওরা আমাদেরকে টু বি করে সাপ্লাই করে। ঠিক আছে, আমার কাছে কলমগুলো আছে, ওই যে ট্রায়াঙ্গুলার কিছু কলম আছে না, ট্রায়াঙ্গুলার পেন্সিল ব্যারেল গুলো, ওই পেন্সিল গুলো ওরা আপাতত ফলো দিচ্ছে। 2015 সালে তারা দিত হচ্ছে ফেবার ক্যাসেল। এটা আসলে ওরা পেন্সিলটাও মাঝে মাঝে তারা চেঞ্জ করে, এবং আপনি বাসা থেকে পেন্সিল কিন্তু নিয়ে যেতে পারবেন, সবকিছু নিতে পারবেন না, পেন্সিল, ইরেজার, শার্পনার, 2-3টা কলম, 2-3টা পেন্সিল, এগুলো আপনি হাতে করে নিয়ে যেতে পারবেন এক্সাম হলে। ঠিক আছে, কিন্তু ইরেজার কিংবা শার্পনারের উপরে একটা কাগজ থাকে না, স্টিকার, যেটা ওই স্টিকারটা থাকতে পারবে না। মেইন কথা হচ্ছে আপনি যখন এক্সাম হলে ঢুকছেন, আপনার সাথে এমন কোনো ছোট কাগজ হোক, বড় কাগজ হোক, কোনো স্টিকার হোক, কোনো মানে লেখা জাতীয় কিছু হোক, যেখানে কোনো কিছু লেখা আছে, এমন কোনো আলাদা কাগজ আপনার সঙ্গে ঢুকতে পারবে না এক্সেপ্ট ইউর পাসপোর্ট। এটা হচ্ছে একটা শর্ত থাকে। সো ওই ইরেজার কিংবা শার্পনারের উপরে স্টিকারটাও তারা ছিঁড়ে ফেলে। ওকে, সো আপনি এই টু বি নিয়ে প্র্যাকটিস করতে পারেন। সাকিব চৌধুরী, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এইচবি নিয়ে প্র্যাকটিস করলে সমস্যা নেই, আসলে খুব একটা পার্থক্য দেখিনি, আমি দুটো নিয়ে কাজ করেছি। আমি এইচবি সঙ্গে নিয়ে গেছিলাম, ওরা ওখান থেকে আমাকে টু বি সাপ্লাই করেছে। আমি 19 সালে আরেকবার পরীক্ষা দিলাম, সো ইটস লাইক 19 নভেম্বরে দিয়েছিলাম। সো ইটস লাইক অ্যাবসলিউটলি ফাইন, বোথ পেন্সিল আর গুড ফর রাইটিং, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম পেন্সিলের ব্যাপারটা গেল। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা রিসোর্সে আসতেছি। আনিকা ম্যাডাম, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো তারপরের যে পার্টটা থাকছে, যে ওই এক্সাম হলের কিছু ডিটেইলস আছে, যেটা আমি এর আগে আমার আলাদা আমার যে ক্লাসগুলো ছিল সেখানেও বলেছিলাম। সেগুলো হচ্ছে নাম্বার 1, একটু খেয়াল করে রাখেন, যেগুলো হচ্ছে এক্সটার্নাল জিনিস, যেমন হচ্ছে আপনার ওয়াশরুমে যাওয়াটা, এটা আপনি আগে শেষ করে ফেলবেন। ওই যে বললাম, আপনার 2 ঘন্টা 40 মিনিটের যে এক্সাম থাকবে, এতই টান টান সময় থাকবে, এমনই একটা অবস্থা থাকবে যে আপনি যদি মানে ওয়াশরুমে যেতে হয়, সেটা আপনার নিজের রিস্কে যেতে হচ্ছে। দ্যাট মিনস ইউ আর কাটিং ইউর টাইম, আপনার সময় থেকে আপনি কিন্তু সময়টা বের করে আপনাকে যেতে হচ্ছে। সো কেউ যায় না ইউজুয়ালি, খুব ইমার্জেন্সি না হলে কেউ যায় না। তো যেটা করতে পারেন আপনারা, এক্সাম হলে ঢোকার সাথে সাথেই, এক্সাম হলের প্রসিডিউরটা কিন্তু অনেক লং। আপনারা যখন যাবেন, ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন ফ্রম কিশোর ইমতিয়াজ। 2020-এর আগ পর্যন্ত পাসপোর্ট ছাড়া পরীক্ষা দেওয়া যেত না, বাট এখন এনআইডি দিয়েও রেজিস্ট্রেশন করা যায় এবং পরীক্ষা দেওয়া যায়। ইউ নেসেসারিলি ইউ ডোন্ট নিড দ্য পাসপোর্ট,
বাট যদি আপনার পাসপোর্টটা আপনি যেহেতু বিদেশ যাবেনই, পাসপোর্ট আপনি বানাবেন, সো আপনি এখনই পাসপোর্টের প্রসিডিউর শুরু করে দেন, যেন আপনার 2 মাসের মধ্যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেল, আপনি তখন পাসপোর্ট দিয়ে ডিরেক্ট আপনার আইএলটিএসটা অ্যাপিয়ার করলেন। দ্যাটস দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে? এনআইডি ছাড়াও কিন্তু এক্সামটা, সরি, এনআইডি দিয়েও এক্সামটা বসা যায় এখন, এটা আগে ছিল না, কিন্তু আই উড প্রিফার যে আপনারা পাসপোর্টটা নিয়েই বসবেন এক্সাম হলে, দ্যাটস বেটার। ওকে, এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন ছিল সজীব হাসানের, যে লিসেনিং এর পর ওয়াশরুমে যাওয়া যায় কিনা। এখানে লিসেনিং টেস্ট আপনি যখন 30 মিনিট শেষ, তারপর আপনার 10 মিনিট সময় থাকছে অ্যান্সার ট্রান্সফারিং এর। দ্যাট মিনস আপনি লিসেনিং যখন সলভ করলেন, তখন আপনি কিন্তু খাতায়, সরি, আপনার মেইন কোয়েশ্চেন যেটা, কোয়েশ্চেন পেপারে কিন্তু আপনি অ্যান্সার গুলো লিখেছেন। এখন আপনার কাজ হচ্ছে মেইন ফ্রেশ একটা ওরা কাগজ দেয়, সেখানে অ্যান্সারটা ট্রান্সফার করা। ওকে, সো এই যে অ্যান্সারটা আপনি ট্রান্সফার করছেন, এই টাইমটা 10 মিনিট লাগে না, 3, 4, 5, 6, 7 মিনিটে হয়ে যায়। তো যে কথাটা আপনি ছিল যে আপনি যদি খুব ইমার্জেন্সি না হয়, আমি বলবো আপনি উঠেন না, কারণ ওরা হলো রীতিমতো বলে দেয় যে এক্সাম শুরু হয়ে যাওয়ার পর আর উঠা যাবে না সিট থেকে। সো আপনার যেমন ধরেন মানে খুবই ইমার্জেন্সি সিরিয়াস অবস্থা, সেটা যদি বলেন তখন হয়তো তারা বিবেচনা করবে, বাট ইউ নো। আচ্ছা, কাইন্ডলি, হ্যাঁ, থ্যাংক ইউ ফর মিউটিং ইউর মাইক। সো আপনারা মাইন্ডসেট এভাবে রাখুন যে এক্সামের 2 ঘন্টা 40 মিনিট আপনারা ওয়াশরুমে যাবেন না। এখানে আরেকটা জিনিস বলে রাখছিলাম, শুরুতে প্রিপারেশনের পার্টে থাকছে যে আপনারা এক্সাম হলে আপনাদের সাধারণত দেখবেন সবারই মোটামুটি রিপোর্টিং টাইমটা দেওয়া হয় 11:45। আপনারা ওই 11:45-এর মানে বেশি আগে যাওয়ার দরকার নেই, 11:45-এর আশেপাশে 11:30, 12টার মধ্যে আপনারা থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ওই রিপোর্টিংটা হচ্ছে অনেক বড় একটা সময়, রেজিস্ট্রেশন করতে হয়, এবং এখন যেটা হয় যে রেজিস্ট্রেশনের পর আপনাদেরকে ছেড়ে দিবে, বলবে যে 12:30-তে আপনারা আবার এক্সাম হলে আসবেন। আপনারা 12:30 থেকে এক্সাম হলে বসা শুরু করবেন। এটা এক্সামটা শুরু হওয়ার কিন্তু কোনো পার্টিকুলার টাইম নেই, এটা একটা মজার বিষয়। মানে আপনারা সবাই এসে যখন বসবেন, এভরিওয়ান ইউনো ইজ অন দেয়ার সিট, সবাই রেডি, সবাই কাগজ কলম পেয়েছে, সবাই সেট। যখন তারা কনফার্ম হবে তখনই কিন্তু এক্সামটা শুরু হবে। সো এক্সামটা যেমন আমি একবার দিলাম, তখন দেখলাম আমি 1:32-এ শুরু হয়েছিল, আর একবার যখন দিলাম 1:17-তে শুরু হয়েছে, কারণ ঘড়িটা অনেক বড় করে দেওয়া থাকে। সো আপনারা দেখতে পাবেন। আরেকটি বিষয় এখানে, সেই ব্যাপারটা হচ্ছে যে আপনারা কিন্তু এসির টেম্পারেচারটা কিন্তু 16 থেকে 22 এর মধ্যে থাকে, সো বেশ ঠান্ডা হয়ে যায়। এইটা যাদের যাদের ঠান্ডার সমস্যা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসগুলো কিন্তু ইগনোর করি, আমরা ভাবি যে আমরা খুব প্রিপারেশন নিয়ে গেলাম, কিন্তু যখন আপনি প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যে আপনি ঠান্ডায় পড়ে গেলেন কিংবা আপনার শরীরটা অসুস্থ হয়ে গেল, আপনার কিন্তু যত প্রিপারেশন সব কিন্তু জলে চলে গেল। সো এগুলো একটু মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু এক্সাম হলে ঠান্ডা লাগতে পারে। যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা শল কিংবা একটা জ্যাকেট নিতে পারেন। শলটা ইউজুয়ালি মেয়েদেরকে প্রিফার করা হয়, তবে এটা ভালো হয়। একটা দেখবেন আপনারা যখন এক্সাম হলে যেদিন যাবেন, তখন দেখবেন সবাই জাম্পার কিংবা জ্যাকেট নিয়ে চলে আসছে এক্সাম হলে। তারা তখন পরে না, হাতে নিয়ে রাখে, যখন এক্সাম হলে ঢুকে তারা কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে লেগে যায়। বা যারা একটু মোটা শার্ট পরেন বা দুটো শার্ট, একটা টি শার্ট, এরকম করে একটা ব্যালেন্স করে নিতে পারেন আর কি, একটা কমন সেন্স আইডিয়া। বা যাদের কানে সমস্যা আছে, মাফলার লাগবে কিনা, যাদের টনসিলের সমস্যা থাকে, কারণ আপনি কিন্তু টেম্পারেচার তাদেরকে বললে তো চেঞ্জ করা কঠিন হবে, এবং আপনার সিট যদি এসির সামনে পড়ে যায় তাহলে তো একদম অবস্থা খারাপ। অনেকেরই কিন্তু হয়, অনেকেই দেখা যায় এক্সাম হলেই সিক হয়ে যাচ্ছে, তাদেরকে তখন আলাদা করে ইমার্জেন্সি ভাবে অন্য কোথাও বসানো, দেখা যায় সিট খালি নেই, তখন অন্য পাশে নিয়ে বসাইতে হয়, যেটা আরো একটু আমি মনে করি হ্যাসেলের ব্যাপার। ঘড়ির একটা ব্যাপার আছে, আপনি ঘড়ি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার সঙ্গে ঘড়ি নেওয়া যাবে না, আপনাদেরকে মেইন ঘড়ি দেখে তাকায় কাজ করতে হবে, এবং এভরি টাইম ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকেই মাথায় রাখবেন। সো এগুলো গেল এক্সটার্নাল প্রিপারেশন। এবার আসি ইন্টারনাল প্রিপারেশন, যে কোয়েশ্চেনটা ছিল আমাদের হাতে, আনিকা ম্যাডাম যে কোয়েশ্চেনটা করেছিলেন। হ্যাঁ, আপনারা সবাই একটু দেখতে পারেন ইনবক্সে আশিক ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কিন্তু একজন আমাদের আমাদের কোর্সের ব্যাপারে একটা মেসেজ এসেছে, যে আমাদের যে কোর্সটি হতে যাচ্ছে আইএলটিএস লাইভ কোর্স, আই উইল বি ইউর ইনস্ট্রাক্টর দেয়ার, পৃথিবী আশিকুর রহমান, এন্ড along with my instructor রায়দা ইসলাম। সো উই আর গোয়িং টু বি দেয়ার ফর ইউ, যেটা জুলাইয়ের আমরা শুরু করতে যাচ্ছি। ডেডলাইনটা হচ্ছে জুলাই 7। ওকে, সো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত পারেন রেজিস্টার করে ফেলতে, যদি আপনাদের ক্লাসটা করতে ইচ্ছে থাকে। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের যে রিসোর্সের ব্যাপারটা বলা হয়েছে, যে কি কি রিসোর্স লাগতে পারে। আমি মনে করি যদি আপনারা ভালোভাবে নিজে নিজে একা একা নিজেকে মোটিভেট করার ক্ষমতা রাখেন এবং করতে পারেন,
ইউ ডোন্ট নিড এনিবডি। আপনি ঘরে বসেই ইউটিউব এবং দুই একটা অনলাইন পিডিএফ দেখেই আপনি আপনার প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারেন। টু বি অনেস্ট, দ্যাট ইজ পসিবল। ঠিক আছে, এখন কথা হচ্ছে দুটো। একটা হচ্ছে ভাই আমার ইংলিশটার যে গ্রামার কিংবা খুঁটিনাটির ব্যাপারটা খুব দুর্বল, বা বেশ দুর্বল, বা মোটামুটি দুর্বল, বা আমি কনফিডেন্ট পাচ্ছি না। আরেকটা হচ্ছে ভাই আমি নিজেকে মোটিভেট করতে পারি না, আমি প্রতিদিন পড়তে বসতে পারি না। আমি একদিন প্রচন্ড মোটিভেশন নিয়ে বসি, যেমন আজকে আপনার ক্লাস শুনবো, শোনার পর আমার খুব মোটিভেশন ফিল হবে, আমি কালকে 3-4টা বই কিনে নিয়ে আসবো, বই কিনে নিয়ে এসে বসে পড়বো, তারপর দেখবো যে হায় হায় একদিন পড়ছি, তারপরে 3 দিন খবর নেই, ঈদ কোরবানি এইটা সেইটা, তারপরের দিন ঘুরতে যাওয়া, তারপরের দিন পদ্মা সেতু, তারপরের দিন একটু এদিক গেলাম ওদিক গেলাম, নানি বাড়ি দাদি বাড়ি শেষ, তারপরে এক সপ্তাহ পরে হায় হায় কি জানি পড়ছিলাম, ভাই জানি কি কি বলছিল সব তো ভুলে গেছি, আবার শুরু থেকে শুরু করতে হবে, আবার আই নিড মোটিভেশন। ঠিক আছে, এটা কিন্তু হয়, অনেকেরই হয়, আমার নিজের সাথে অনেক ক্ষেত্রে হয়েছে, ভার্সিটির পড়ালেখা এটা সেটা। ঠিক আছে, সো ইয়া, মাইনুদ্দিন ভাইয়ের কোশ্চেন ছিল, মাইনুদ্দিন ভাইয়ের কোশ্চেন যে ক্যারিং অ্যানালগ ওয়াচ, নো, নো ওয়াচ ইজ অ্যালাউড, নাথিং, কোনো ওয়াচ, কোনো হেডফোন, কোনো মোবাইল ফোন কিচ্ছু অ্যালাউড না। যদি নিয়েও যান, যেটা হয় যে ওদের ওখানে লকার থাকে বাইরে, মানে মেইন এক্সাম হলে ঢোকার আগে আপনাদেরকে রীতিমতো মাথা থেকে বডি পর্যন্ত সার্চ করা হবে 2বার, আপনাকে একবার যে পাসপোর্ট দেখার জন্য আপনাকে ইন্সপেকশন করা হবে, আপনার চেহারা ম্যাচিং ম্যাচিং হচ্ছে কিনা, তারপর আপনার বডি তল্লাশির সময় যে যত কিছু আছে, ঘড়ি হতে পারে, মোবাইল হতে পারে, সবকিছু বাইরে একটা লকারে আপনার আপনাকে একটা কোড দিয়ে দেবে এবং একটা লকারে সবকিছু সেট করে রেখে দিবে। তো আপনি যদি নিয়েও যান কিছু, যেমন ধর মোবাইলটা আগে তো আমরা নিতেই পারতাম না, একবারই কিছু ছিল না, এখন তো লকারের ব্যবস্থা করেছে তারা, so you can give that. Okay, okay, that's a good question from Fatima madam. I practiced some writings where I used some common or copied structure and said I will lose my score, but why if I follow the structures? Okay, question আমি বুঝতে পেরেছি, আমি আসছি রাইটিং এর পার্টটাতে, আমি একটু পরে আসছি, বিকজ রাইটিংটা আমরা এখনো শুরুতে আছি, এক্সামে আছি, রাইটিং এর পার্টটা আমি আসছি দাঁড়ান। ওকে, যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কি বললেন, ওয়াচের কথা। সো একদম কিছু নেওয়া যাবে না প্লিজ, কোনো ডিজিটাল ডিভাইস আপনারা নিবেন না, একদমই নিবেন না। ওকে, আচ্ছা, এবার আসি আমরা কিছু রিসোর্সের ক্ষেত্রে, যে সাজেস্ট করতে বলেছেন। ওকে, একা একা আপনি পড়তে পারবেন, যে কথাটা আমি বলছিলাম যে আপনি একাই চাইলে পড়তে পারেন। তো রিসোর্স গুলো কি হতে পারে, যেমন ধরেন লিসেনিং টেস্ট, আপনারা ইউটিউবে পর্যাপ্ত লিসেনিং টেস্ট আছে, পর্যাপ্ত। আপনারা জাস্ট লিসেনিং আয়ার্স বা আয়ার্স লিসেনিং টেস্ট এভাবে যদি সার্চ করেন, ইউ উইল ফাইন্ড অ্যাবসলিউটলি আ লট অফ রিসোর্সেস। কেমব্রিজের যে বইগুলো আছে, বুক 7 থেকে বুক 16, বই 16টা বের হয়েছে 21-এর দিকে, 21-এর এপ্রিলের দিকে বোধহয় বের হয়েছে। সো আপনারা বই 7 থেকে বই 21 পর্যন্ত সবগুলো বই করতে পারেন। ঠিক আছে, বই 1 থেকে 6, বুক 1 to 6 এগুলো কিন্তু এখন আর ভ্যালিড না, এটা একটু মাথায় রাখবেন যে 2010-এর পর থেকে বুক 7 থেকে বুক 16, দ্যাট ইজ দ্য নিউ স্টাইল বা নিউ ফরম্যাট। আর টুকটাক কিছু চেঞ্জ আছে টেস্ট গুলোতে, সেটা নিয়ে আপাতত বলার মতো তেমন কিছু নেই, আপনারা যেহেতু নতুন একদম, আপনাদের সেটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। আচ্ছা, ফাতেমা ম্যাডামের কোশ্চেনটা, জি আমি আসছি আপনার কোশ্চেনের অ্যান্সারে আমি আসছি। আপনি কি দুটো আইডি থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন? ওকে ফাইন, হ্যাঁ নতুন জয়েন করেছেন তামান্না মাইশা ম্যাডাম, থ্যাংক ইউ ফর জয়েনিং। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, ও আচ্ছা, ইউ টু আর ডিফারেন্ট পিপল, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি ছিলাম হচ্ছে আমাদের, আচ্ছা বইয়ের ক্ষেত্রে যেগুলো রিসার্চ ছিল, বাইরের রিসার্চ, তো আপনি যদি আইএলটিএস এর যে বুক গুলো আছে সেটা কিন্তু খুব এক্সটেন্সিভ একটা প্র্যাকটিস হয়। এর পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের বই আছে, এবং আমাদের প্রশ্নটা যেটা এসেছে যে উই নিড টু বাই এনি বুকস, আমরা আমাদের এখান থেকে যখন আমরা অনলাইনে ক্লাস করব, উই উইল প্রোভাইড ইউ সাম প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। ওকে, যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস হচ্ছে পিডিএফ বা সফট কপি আকারে থাকবে। এখন যেটা হয় যে অনেকের কিন্তু মনে হয় যে যে সফট কপিতে বা কম্পিউটারে দেখতে খুব সমস্যা হচ্ছে, সো আপনি ওইটাকে প্রিন্ট করে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে আমরা তো এখান থেকে প্রোভাইড করবোই অবশ্যই আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এর বাইরে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনারই তো স্কোরটা তত বেশি বাড়ছে, তাই না? সো কেমব্রিজের বই, ব্রিটিশ কাউন্সিলের বই, এবং আপনারা আরো বেশ কিছু কয়েকটা কোম্পানির বই আছে যেগুলো আপনারা নীলক্ষেতে বা বাংলাদেশের মোটামুটি যে কোনো ভালো লাইব্রেরিতে পেয়ে যাবেন, বা বললেই তারা আপনাদেরকে প্রোভাইড করে দিবে। সেই বইগুলো আমরা অবশ্যই সেগুলো নিয়ে ক্লাসে ডিসকাস করব যে কোন বইটার কি পড়া দরকার।
বা কতটুকু প্র্যাকটিস করা দরকার। যেমন লিসেনিং টেস্ট যেগুলো আছে, মোটামুটি সব বইয়েরই লিসেনিং টেস্ট গুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে। সো আপনাকে আলাদা করে কিন্তু সিডি কেনার কোনো প্রয়োজন হচ্ছে না, বা হাই হাই কোথা থেকে শিখবো, ইউ ডোন্ট হ্যাভ টু। স্পিকিং এর ক্ষেত্রে এটা জানিয়ে রাখি, আমরা অলরেডি এই ডিসিশনটা নিয়েছি। আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর যে গ্রুপ আছে, সেখানে কিন্তু অলরেডি একটা পোস্ট কোথাও আপনারা পেয়ে গেছেন আমাদের সিওর কাছ থেকে, যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আমরা কিন্তু তৈরি করে দেব যে এটার নাম কি, যে আমরা স্পিকিং যে গ্রুপ গুলো আমরা তৈরি করে দেবো, যেন আপনার স্পিকিং পার্টনার আপনারা কোর্সের ভেতর থেকে পেয়ে যান। যে স্পিকিং প্র্যাকটিসের জন্য কিন্তু পার্টনার প্রয়োজন হয়, এবং আমরা অনেক সময় ভাবতে থাকি হ্যাঁ পার্টনার কই পাবো। বা আপনারা দেখবেন যে আইএলটিএস প্রিপারেশন গ্রুপ বলে কিন্তু আইএলটিএস প্রিপারেশন বাংলাদেশ নামে একটা বড় গ্রুপ আছে ফেসবুকে, অনেক মানুষ কিন্তু সেখানে কানেক্টেড। সো ওইখানে অনেকে কোয়েশ্চেন করতে চায় যে ভাইয়া ওইটাতে আমি মাঝে মাঝে দেখি যে স্পিকিং পার্টনার খুঁজে বেড়াচ্ছি, ফিমেল হোক বা মেল হোক। সো হ্যাঁ, অবশ্যই IELTS 17 অবশ্যই পড়া যাবে। 17টা একদমই নিউ, এটা সবাই এক্সেস পাবে কিনা বা সবার হাতে অ্যাভেলেবল হবে কিনা পিডিএফটা, সেজন্য 17 এর নামটা বলিনি। 17টা আপনার অবশ্যই 17 যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যায় খুব পিডিএফটা কিংবা সফট কপি হার্ড কপি, দেন সার্টেনলি ইউ ক্যান অলসো প্র্যাকটিস 17। IELTS যত বেশি লেটেস্ট আসবে তত বেশি ভালো। 17, 18 যেগুলো সামনে আসতে থাকবে, ইউ ক্যান প্র্যাকটিস এনিথিং। এখন আসি, আমরা তো ম্যাটেরিয়ালস নিয়ে অনেক কথা বললাম, কোশ্চেন টাইপে আসে। হ্যাঁ, রিডিং কোশ্চেনটা কেমন হবে? আমার তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কারণ 10টার থেকে তো আমরা রায়দা ম্যাডামকে ফ্লোর দিব। সো রিডিং যে পার্টটা বা লিসেনিং এবং রিডিং এই দুটো পার্ট হচ্ছে আমার। তো লিসেনিং পার্টটাতে আসলে কি থাকে? প্রথমেই আপনি বসবেন এক্সাম হলে, লিসেনিংটা শুরু হবে। লিসেনিং এ থাকছে 4টা সেকশন, টোটাল 40টা প্রশ্ন। আশা করি যাদের নোট ডাউন করে রাখার, আপনারা নোট ডাউন করে রাখছেন অলরেডি। 4টা প্রশ্ন, 40টা কোয়েশ্চেন থাকছে, 4টা সেশন, সরি 4টা সেশনে 40টা কোয়েশ্চেন থাকছে। এখন 40টা কি 40 মার্ক? আসলে মার্কটা এইভাবে we need to buy any books after enroll the course or they will provide online sheet for practice. আচ্ছা, ফাতেমা ম্যাডামের এই প্রশ্নটা আমি আসছি, একটু পরে আসি, আমি একটা কথায় আছি তো কথাটা শেষ করে নিই। সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে লিসেনিং টেস্ট হচ্ছে 4টা সেশন, 4টা সেকশন থাকছে, 4টা সেকশনে 40টা কোয়েশ্চেন। এবং ব্যান্ডিংটা কিভাবে হয়? ব্যান্ড মানে হচ্ছে ব্যান্ড স্কোরিং। হ্যাঁ, সো ব্যান্ড স্কোরিং যেটা হচ্ছে 9, আইএলটিএস এর টপ স্কোরটা হচ্ছে 9, 9 এর পরে 8.5, 8, 7.5, 7, 6.5, 6 এরকম করে 0 দিকে যায়। মোটামুটি আইএলটিএস এই যতটুকু জানা দরকার সেটা হচ্ছে যে এই 40টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে, কারেক্ট হলে আপনি পাচ্ছেন ফুল 9 আউট অফ 9 ইন লিসেনিং ব্যান্ড স্কোর। এখান থেকে যদি আপনি 39 থেকে 40টি কারেক্ট হলে পাবেন 9, 37 থেকে 38 মানে এই 37 অথবা 38টি কারেক্ট হলে আপনি পাচ্ছেন 8.5, যেটা আমার ছিল লিসেনিং এ। তারপরে আপনি যদি 35 থেকে 36 মানে আপনার 35টা কারেক্ট হয়েছে অথবা 36টা কারেক্ট হয়েছে, এই সংখ্যাটা হচ্ছে আপনার ব্যান্ড স্কোর 8। ঠিক আছে, এরকম 2 2 তারপরে যে 3 3 করে আস্তে আস্তে নাম্বারটা ডিভিশন হয়েছে। সো এটা নিয়ে আপাতত উদ্বেগ মানে টেনশন করার কিছু নেই, স্ট্রেস হয়েন না, এভাবে নাম্বারটা ভাগ করা। আপনার এখন কাজ কি? সেকশন থাকছে 4টা। সেকশন 1 খুবই সহজ। আপনারা এখানে যারা আছেন সবাই তো ফোনে অবশ্যই কথা বলেছেন কারো না কারোর সাথে, এবং এই মুহূর্তে অবশ্যই আশা করছি সবাই মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে আপনারা কানেক্টেড। সো এই যে কনভারসেশন, দ্যাট ইজ হোয়াট ইন সেকশন 1। আপনার কাজ হচ্ছে, দুজন ব্যক্তি টেলিফোনে কথা বলছে, সেই কথাগুলো আপনি শুনবেন, শুনে শুনে আপনি ব্যাপারটা ও আচ্ছা, যেমন কথা হবে একটা কনভারসেশন এরকম হবে। আমি এখন ইউটিউবটা আসলে আমি যদি আপনাদেরকে ওপেন করতে বলি বা করতে যাই, জিনিসটা টাইম অনেক চলে যাবে। সো আমি নিজেই বলে দিচ্ছি স্যাম্পল। ধরেন আমি আর এখানে কিশোর ইমতিয়াজ ভাই আছেন, দুজন কথা বলতেছি। হ্যালো কিশোর ইমতিয়াজ, হাউ আর ইউ? এন্ড হি ইজ স্পিকিং লাইক, ইয়েস ফাইন, হাউ অ্যাবাউট ইউ? I'm like, okay, I'm very good. Okay, I have heard that you have opened a resort for vacation. He is giving me the love reaction, thank you. So and then I'm like, okay, I'm interested to visit your holiday resort because I want to come with my family for the next vacation. And he's like, absolutely fine. Then I'm like, yes please, give me the details of your holiday resort. তারপরে কিশোর ইমতিয়াজ আমাকে বলা শুরু করলো, ওকে ফাইন, ফার্স্টে আপনার নামটা একটু বলেন। যে আমার, তখন আমি বললাম আমার নাম হচ্ছে পৃথিবী। দেন হি উইল বি লাইক, আচ্ছা নামের স্পেলিংটা একটু বলেন। তখন আমার বলতে হবে PRITHABEE। এই যে কথাগুলো বলতেছি, তারপর সে আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবে। তো বলে রাখি যে এইভাবে একটা কনভারসেশন হবে 3-4 মিনিটের। এটা হচ্ছে সেকশন 1। এখানে থাকছে কোশ্চেন 1 থেকে 10। ওকে, 10টা প্রশ্ন থাকছে।
সো এই 10টা প্রশ্ন খুবই সহজ, ওরা খুব ধীরে ধীরে বলে, খুব সুন্দর করে বলে, একটু মনোযোগ দিতে পারলেই 10 আউট অফ 10 এখানে আমি মনে করি যারা আছেন সবাই পাবেন। অ্যাবসলিউটলি ইজি। ওকে, খুব সহজ কাজ। এখানে যে কয়েকটা জিনিস বিষয় রাখতে পারি, মনে রাখতে পারি, যদি মনে করেন যে ভাইয়া কি কি বিষয় মনে রাখা জরুরি। যেমন এখানে একটা ডেট থাকবেই, কোনো একটা জন্ম তারিখ হোক বা কোনো একটা তারিখ আপনাকে লিখতে হবে বা শুনতে হবে। একজন মানুষের নাম বলবে, যেটা খুব একটু কঠিন হতে পারে, যেটা আপনাকে বানান করে শোনানো হবে, সেটা আপনাকে লিখতে হবে। আবার একটা ফোন নাম্বার কিংবা কোনো একটা বড় ডিজিট, যেটা বার্থ সার্টিফিকেটের নাম্বার হোক, ফোন নাম্বার হোক, পাসপোর্ট নাম্বার হোক, একটা নাম্বার থাকছে। সো একটা ডেট থাকছে, একটা নামের বানান থাকছে, একটা বড় নাম্বার থাকছে। এই তিনটা জিনিস মোটামুটি কমন। যে কোনো লিসেনিং আপনারা যখনই প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে আমার এই কথাটা মিলে যাচ্ছে, যে ওকে এই তিনটা জিনিস আছে ঘুরে ফিরে ঘুরে ফিরে। ওকে, আচ্ছা। তারপরে থাকছে সেকশন 2। সেকশন 1টা অনেক সহজ, এটা নিয়ে আমরা যখন ক্লাসে যাব আরো ডিটেলসে কথা বলবো এবং প্র্যাকটিস করব। সো সেকশন 2 থাকছে এরপরে। সো সেকশন 2 তে কি থাকে? এই কিশোর ইমতিয়াজ ভাইয়ের সাথে আমার যে কথা সেটাই আবার ফিরে আসবে, যে এখন আমি তখন কিশোর ইমতিয়াজ ভাই তখন আমাকে ডিটেইলস বলা শুরু করবে তার হলিডেতে রিসোর্টে কি কি ফ্যাসিলিটিস আছে। দ্যাট উই হ্যাভ ski resort, we have a golf club, a very large field for the golf course. যেমন গ্র্যান্ড সুলতান যেটা সিলেটের, ওখানে কিন্তু একটা বড় গলফ কোর্স আছে রীতিমতো রিসোর্টে। তো এর পাশাপাশি আমাদের সুইমিং পুল ফ্যাসিলিটিস আছে, বারবিকিউ আছে প্রতি নাইটে, প্রতি পূর্ণিমাতে আমাদের এখানে হুমায়ুন আহমেদ স্যারের গানের আসর বসে, বা ইত্যাদি 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 অনেক কিছু সে আমাকে বললো। এই যে ফ্যাসিলিটিস গুলো আমাকে বললো, এবং তিনি আমাকে বললো এইভাবে যে আমাদের হাতের বাম দিকে গেলে পুকুর থেকে দেখবেন একটা গলফ কোর্স, তারপর গলফ কোর্স থেকে আপনি এগিয়ে গেলে পূর্ব দিকে দেখতে পাবেন একটি ভালো আমাদের একটি কৃত্রিম চায়ের বাগান ছোটখাটো। তারপর আমরা সেখান থেকে যদি হাতের ডান দিকে 200 গজ এগিয়ে যাই তাহলে আমরা দেখব একটা বসার জায়গা। খেয়াল করে দেখেন, আই এম ইউজিং ডিরেকশন। প্রথমে আমি বললাম নর্থে যাচ্ছেন, তারপরে বললাম যে হাতের বাম দিকে যান, তারপরে বললাম 200 গজ ডানে যান। খেয়াল করে দেখুন, দিক ডিরেকশন বলেছি, তারপরে হচ্ছে আমার হাতের বাম দিক ডান দিকে ইউজ করেছি, উত্তর দক্ষিণ ইউজ করেছি, ঠিক আছে, সামনে পিছনে ইউজ করেছি। সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম লিসেনিং টেস্ট 2, সেকশন 2 যেটা আর কি, যে আপনাকে এই ডিরেকশন গুলোকে একটু জানতে হবে। এবং আমি যখন লিসেনিং এর আগে অন্য যেখানে ছিলাম, তো আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে যে লিসেনিং এর যে কাজগুলো, এখানে ম্যাপ বলে এটাকে, লিসেনিং সেকশন 2, এটার মোটামুটি পুরো একটা ক্লাস লেগে যায় এটার সলভ করার জন্য, বিকজ অনেক রকমের প্যাচ আছে, অনেক হার্ড লিসেনিং আছে, আবার খুব সহজও আছে, খুব ইজি। ঠিক আছে, সো এটা নিয়ে ডিসকাস হবে, অবশ্যই পরে হবে। এবং যারা একটু ডিরেকশনে দুর্বল আছেন, যে ওকে, থ্যাংক ইউ। সাকিব খান সাহেব আমাদেরকে IELTS 17 এর পিডিএফ এখানে শেয়ার করেছেন। হ্যাঁ, আমিও নামায় রাখি। থ্যাংক ইউ। আমার কাছে এই মুহূর্তে অ্যাক্সেস ছিল না। ওকে, আই এম ইউজিং দ্যাট ফোল্ডার। আপনারা ওই ফোল্ডারটা নামিয়ে রাখতে পারেন। এবং আমি আজকের জন্য আমার একটি প্র্যাকটিস শিট ছিল, সেটা আপনাদের ডক ফাইল করেছিলাম, সেটা আপনাদেরকে প্রোভাইড করে দিব আমি আমার ক্লাসের শেষ হলে। ওকে, সো এই হলো আমার লিসেনিং সেকশন 2 গেল। তারপর লিসেনিং সেকশন 2 তে জন্য যেটা বলছিলাম, যাদের ডিরেকশনের সমস্যা আছে, যে ভাইয়া আমি রিক্সায় যখন চলি আমি হাতের ডান বাম বুঝি না, রিক্সা চালক যখন বলি ডানে যান, বলার পর দেখি হ্যাঁ বামে চলে গেছি, মানে আমি ডান দিক দেখায় বলতেছি বাম দিকে যান। ঠিক আছে, তো আমার পার্সোনাল লাইফের একটা ভয়ানক ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমার বাবা ড্রাইভ করছিলেন, তো আমি হলাম ওই যে পাশের সিটে থাকে না, তো আমি হেল্পারিং করছিলাম আর কি বাংলায় বললে। সো হি ওয়াজ ড্রাইভিং এন্ড আই এম লাইক যে ডানে যাও বামে যাও এই টাইপের। তো আমার হচ্ছে পিছন থেকে একটা গাড়ি আসছিল, আমি মানে দেখতে পাচ্ছি আমার ওটাতে কি বলে রিয়ার ভিউ মিররে, যে পিছন থেকে একটা গাড়ি আসতেছে। আমি বললাম তাকে বলবো যে তুমি ডান দিকে যাও, আমি বলে বসছি বাম দিকে যাও। হ্যাঁ, বাট মাই ফাদার ডিডন্ট লিসেন টু মি, সে কিন্তু বামে গাড়িটা নেয় নাই, সে ডান দিকে গাড়িটা ঘুরাইছে। বাই চান্স যদি সে বামে গাড়ি ঘুরাইতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সো যাদের এই ডিরেকশন নিয়ে প্রবলেম আছে, প্লিজ ভেরি কেয়ারফুল, আপনারা কখনো হেল্পারিং করতে চান না, ভুলেও অ্যাসিস্ট করতে গেলে ঝামেলা হয়ে যাবে। তো ভাগ্যিস আমার বাবা শুনে নেই আমার কথা। আচ্ছা, সো যাদের এই ডিরেকশনের প্রবলেম আছে তারা একটু ঠিক করে নিতে হবে জিনিসটা। যখন ম্যাপে আপনারা আইএলটিএস টা শুনবেন, শোনার সাথে সাথে আপনাকে হাতের ডান বাম সিলেক্ট করে ফেলবেন এবং ম্যাপের দিকে তাকিয়ে, কারণ আপনাদের কোশ্চেনে ম্যাপটা দেওয়া থাকবে, যদি সে ম্যাপটা প্রোভাইডেড থাকে কোশ্চেনে, তো ওখানে নর্থ কোথায় আছে, নর্থ সাইনটাকে খুঁজে বের করবেন যে নর্থ সাইনটা কোথায় দেওয়া। আর যদি নর্থ সাইন সাধারণত সবসময় দেওয়া থাকে, যদি না থাকে বাই চান্স, অলওয়েজ কোশ্চেনের উপরের দিকটাকে নর্থ ধরে নিতে হয়। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড কনভেনশন, যে কোনো ম্যাপের ক্ষেত্রে
ডিরেকশন যদি দেওয়া না থাকে যে কোনো দুনিয়ার যে কোনো ম্যাপে উপরের দিকটা হচ্ছে নর্থ ধরে কাজ করতে হয়, ঠিক আছে? সো আপনারা এভাবে আগে নর্থ ধরে নেবেন, তারপরে হাতের ডান বামটা ক্লিয়ার করবেন যে উপরের দিকে যদি নর্থ হয় হাতের ডান মানে হচ্ছে ইস্ট, হাতের বাম মানে হচ্ছে ওয়েস্ট, নিচের দিকটা মানে হচ্ছে সাউথ। আবার আপনি যদি সাউথ দিকে মুখ করে থাকেন হাতের ডান মানে হচ্ছে ওয়েস্ট, হাতের বাম মানে হচ্ছে ইস্ট। এটা আমরা খুব মজা করে ক্লাসের মধ্যে এটা শেখা হবে ডিটেলসে, সমস্যা নেই। এরপরে আসে আমাদের পরের পার্টটা সেকশন 3। সেকশন 3 লিসেনিং এ হচ্ছে এমসিকিউ, যারা এমসিকিউ জিনিসটা শুনে শুনে সলভ করা। এখন এখানে একটা মজা আছে। কি মজা? এমসিকিউতে মানে ধরেন আমি আরেকজনের সঙ্গে আছি, আরেকজনের কাকে নেওয়া যায়? আচ্ছা ধরেন মেহরুজ আপুর সাথে আমি কথা বলছি, কনভারসেশন হচ্ছে। তো আমরা বলতে যাচ্ছি যে ধরেন এই ইসমাইল হোসেন সাহেব, মেহরুজ ম্যাডাম, আমরা সবাই 3-4 জন মিলে কথা বলছি, হ্যাঁ? অনুরূপা বড়ুয়া ম্যাডাম, উলাচিং মার্মা ভাই, আমরা সবাই মিলে একসাথে কথা বলছি যে আমরা একটা মুভি দেখতে যাব। সো ওকে ফাইন, কোথায় মুভি দেখতে যাওয়া যায়? দেন কথা বলতে বলতে মেহরুজ আপু বলে বসলো যে আমি হচ্ছে সানডেতে ফ্রি আছি। দেন আমি বললাম না আমার সানডেতে মানে ব্যস্ততা আছে। ইসমাইল হোসেন ভাই বললো যে আমার মানডেতে ব্যস্ততা আছে। দেন আমরা বললাম ওকে ফাইন। আর অনুরূপ আপু বললো যে হ্যাঁ আমি ফ্রি। মার্মা ভাইয়াও বললো যে হ্যাঁ আমি ফ্রি। ওকে ফাইন, তাহলে ফাইন আমরা তাহলে টিউসডেতে যাই। সবাই বললাম টিউসডেতে যাই, ওকে ফাইন। হুট করে আবার আমি বলে বসলাম না টিউসডেতে আমার না অমুক জায়গায় একটা কাজ আছে। ও নো, তাহলে তো টিউসডে হবে না। তখন আবার মেহরুজ আপু বলে বসলো শেষে যে আচ্ছা ঠিক আছে, সানডে মানডে টিউসডে কোনোদিনই লাগবে না, আমরা স্যাটারডেতে যাই চলো, বা আমরা সানডেতে যাই। মেহরুজ আপু বলে বসলো যে আচ্ছা আমার সানডেতে যে কাজটা ছিল আমি কাজটা ক্যান্সেল করলাম, আমি তোমাদের সাথে মুভি দেখতেই যাব। ওকে ফাইন, ডান। খেয়াল করে দেখুন, আমরা এই যে কনভারসেশনটা করলাম, প্রথমে সানডে বললাম সানডেতে কাজ আছে বাতিল, মানডে বললাম মানডেতেও কাজ আছে বাতিল, টিউসডে বললাম একবার রাজি হয়ে গেলাম, তারপর আবার বললাম না এটা বাতিল, তারপরে কি করলাম আবার আমরা সানডেতে ব্যাক করলাম। এই যে কনভারসেশনটা, এই কনভারসেশনটা মোটামুটি প্রায় প্রতিটা লিসেনিং টেস্টে আপনি পাবেন, প্রতিটা লিসেনিং টেস্টের সেকশন 3 তে এই জিনিসটা আপনি পাবেনই পাবেন। মানে যে কোনো একটা কোশ্চেনের জন্য এই ঘটনাটা ঘটবে যে একটা কোশ্চেনের অপশনে আপনাকে এভাবে করে ঘুরাইতে থাকবে ওরা। সো যেটা হয় যে আপনি যদি মিনিং না বুঝতে থাকেন বা ওরা যে কথাটা বলতেছে আপনি যদি ক্যাচ করতে না পারেন, যে ওরা একবার সানডে মানডে টিউসডে করে টিউসডেতে রাজি হয়ে আবার ঘুরে যে সানডেতে চলে গেল, আপনি তো টিউসডেতে ইয়েস বলছে আপনি ধাম করে ইয়েস লাগায় চলে আসছেন, বাট ওরা যে পরে আবার ব্যাক করলো সেটা কিন্তু আপনি খেয়াল করলেন না। এই যে ব্যাপারটা এটা কনফিউজিং বলে, কনফিউজিং যে ব্যাপারটা এই ব্যাপারটা আইএলটিএস এর প্রায় প্রতিটি সেকশন 3 তে একবার না একবার হবেই হবে। ওকে, ইটস অলমোস্ট শিওর, 99% শিওর। এটা এই জিনিসটা আপনি এক্সপেকটেশন মাথায় রেখেই কাজ করবেন। যখনই তারা এরকম কোন একটা শনিবার রবিবার নিয়ে কথা বলছে বা কোন একটা ডেট নিয়ে কথা বলছে, কোন একটা জায়গায় যাওয়া নিয়ে কথা বলছে, ইট কুড বি ডেট, ইট কুড বি প্লেস, ইট কুড বি টাইম, ইট কুড বি সাবজেক্ট, যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে পারি, আমরা রিডিং পড়বো না লিসেনিং পড়বো, এনিথিং। সো এটা একটু মাথায় রাখবো। তারপর আসতেছে সেকশন 4। এখন পর্যন্ত সেকশন 3টা কিছু কিছু মানুষের প্রবলেম হয়, সেকশন 1-2 মোটামুটি আমি দেখেছি যারাই একদম ধরেন যারা আজকে ফার্স্ট শিখছেন 2-3 দিন গেলেই সেকশন 1 এবং 2 তে 20-এর মধ্যে আউট অফ 20 18-19 পেয়ে যায়। এটা খুব একটা সমস্যা হয় না। আমি আপনাদের ব্যাপারে আমি এই ব্যাপারে কনফিডেন্ট যে আপনারা পারবেন। তো যেটা হয় সেকশন 3 এবং 4 এখানে একটু প্রবলেম বেশি হয়। তো 3টাতে এমসিকিউ, এমসিকিউ জিনিসটা যে একটু এই যে ট্রিক গুলো যে ধরে ফেলতে পারবে সে খুব ধুমধুম করে এগিয়ে যাবে। তার আমার এমন স্টুডেন্টও ছিল যার একটা এমসিকিউ হতো না, তারপর তিনি বেশ কিছু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের পর যেটা হয় 10 আউট অফ 10 ইন এমসিকিউ সেকশন। সেকশন 3 তে তার 10 আউট অফ 10 হচ্ছে। আর সেকশন 3 তে যে সবগুলো এমসিকিউ হবে তা না, 5টা এমসিকিউ 5টা নন এমসিকিউ হতে পারে, কিন্তু ওই যে কনভারসেশন 3-4 জনের কনভারসেশন বা 2-3 জনের কনভারসেশনের ভেতর থেকে কিন্তু জিনিসটা আসবে। ওকে, আমরা অলরেডি একজনকে পেয়েছি যে বলেছেন যে সেকশন 3 জাস্ট মেক মি পারপ্লেক্সড। এক্স্যাক্টলি, আই ওয়াজ সার্চিং ফর দিস কাইন্ড অফ অ্যানসার্স, লাইক যে যারা অলরেডি প্র্যাকটিস করেছেন তারা শেয়ার করবেন যে এই জিনিসগুলো আমাদের সমস্যা হয়েছিল বা আমরা এই জিনিসটা পারি নাই। এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। সেকশন 3টা কিন্তু অনেকের কাছেই খোলামেলা থাকবে। সেকশন 3 এবং সেকশন 4 এই দুইটা যে কত মানুষের প্রবলেম, অনেক প্রবলেম থাকে এটাতে, এবং অসম্ভব কিছু না। এটাতে আপনাকে যেটা করতে হবে, আমরা আমি খুব সহজে 1 মিনিটে একটা টিপস বলি, 2-3টা। সেটা হচ্ছে নাম্বার 1, আপনি যখন অপশন গুলো দেখছেন এবিসি, আপনি অপশন গুলোতে ভার্বটা দাগায় ফেলবেন, যে কোন কথাটা বলতে যাচ্ছে বা কোন যদি ধরেন সেটা নাউন হচ্ছে, যে একটা বড় বড় সেন্টেন্স এখানে নাউনটা প্রাধান্য পাচ্ছে, আপনি বুঝতেই পারছেন যে কোনো মানুষকে নিয়ে বা কোনো একটা জায়গায় যাওয়া নিয়ে কথা হচ্ছে, তাহলে প্লেস গুলো দাগিয়ে ফেলবেন। বা যদি মনে করেন যে এটা আসলে ঘুমানো খাওয়া দাওয়া ভার্ব নিয়ে কথা হচ্ছে, আপনি ভার্বটা আন্ডারলাইন করে ফেলবেন। ঠিক আছে, এই আন্ডারলাইনিংটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি শুরুতে
মিনিট সময় পাচ্ছেন কোশ্চেনটা পড়ার জন্য, তারপর আপনি কোশ্চেনটা অ্যাপিয়ার করছেন অ্যান্সার করার জন্য। সো আপনি সেই প্রথম 1 মিনিটে আপনার কাজ হচ্ছে আন্ডারলাইনিংটা করে ফেলা। আন্ডারলাইন করে ফেলে রেডি থাকবেন, ওদের অডিওটা বাজা শুরু করবে, আপনি খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ে যাবেন এবং ওদের অডিওটা শুনতে শুনতে অ্যান্সারটা সলভ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 3 এর কাজ। সেকশন 4 যেটা, এটা হচ্ছে খুব ভয়ানক। এখানে হচ্ছে লিসেনিং। দেখেন সেকশন 3 তে একটা বেশ যে আমাদের ফাতেমা ম্যাডাম অবশ্যই জানেন যে একটা রিগরাস একটা ব্যাপার স্যাপার যায়, খুব একটা টায়ারিং এক্সপিরিয়েন্স যায়, তারপর একটু সবার মন চায় একটু রেস্ট নেই, তখন 1 মিনিট টাইম পেলে সবাই হচ্ছে সেকশন 4 এর দিকে খুব হেলে দুলে তাকাইতে তাকাইতে চেক করতে থাকে। ওকে, আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়া জরুরি, আমি দিচ্ছি, আমি এটা শেষ করি। তো যেটা হয় যে সেকশন 4 এ সবাই কিন্তু খুব দ্রুত অ্যাভয়েড করে ফেলে ব্যাপারটা। যে কি হয় যে সেকশন 4 হচ্ছে যখন শুরু হয় তখন দেখা যায় একজন ভার্সিটি টিচার লেকচার দিচ্ছে, খুব স্লো লেকচার শুরু হয়। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ ডুইং, ওকে দ্যাটস আ গুড ডে, উই আর নাও গোইং টু ডিসকাস। তো এভাবে যখন শুরু হয় সবাই মনে করে এবার আরাম পাওয়া গেছে। যেটা হয় যে সেকশন 4 টা অনেকেই ঠিক মতো শুনতে পারে না বা শোনে না, তাই সেকশন 4 টা অ্যান্সার করা একটু কঠিন হয়ে যায়। এবং সেকশন 4 টা হচ্ছে ভার্সিটি টিচারের লেকচার, সো ইট ইজ কাইন্ড অফ একটু কমপ্লেক্স থাকে। বেশ বড় বড় লেকচার থেকে আপনাকে টুস করে একটা কোশ্চেনের অ্যান্সার বের করতে হয়। সো আপনাকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, খুব শার্পলি শুনতে হবে যে স্যার কোনটা নিয়ে কথা বলতেছে, কোন টপিকে আছে, এবং আমার অ্যান্সারটার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। ওকে, এবার আসি সাকিব খান সাহেবের অ্যান্সারটাতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক এন্ড জেনারেল? জেনারেল, যেটা জেনারেল ট্রেনিং বা জিটি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা জব করার জন্য বাইরে যেতে চায়, দ্যাট মিনস আপনি ইমিগ্রেন্ট ভিসা, যেটা ইমিগ্রেশন ভিসা বা ইমিগ্রেন্ট হিসেবে বাইরে যাচ্ছেন, তারা দিবেন জিটি টেস্ট। এবং যারা পড়ালেখার জন্য বাইরে যেতে চাচ্ছেন, এবং আমার মনে হয় এখানে জিটির সবাই নেই, প্রায় সবাই একাডেমিক, দু একজন হয়তো জিটি থাকতে পারেন। তো একাডেমিক হচ্ছে যারা পড়ালেখার জন্য বাইরে যেতে চাচ্ছেন। ঠিক আছে, এম আই ক্লিয়ার নাও? যেমন ধরেন কানাডাতে যারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করছেন তারা জিটি টেস্টটা দিবেন, যে তারা জব পারপাসে যাচ্ছেন বা নর্মাল পারপাসে যাচ্ছেন, আমেরিকা হোক কানাডা হোক যে কোনো দেশে। আর যারা এডুকেশন তারা হচ্ছে একাডেমিক। আর পেপার আর কম্পিউটার হচ্ছে কম্পিউটার বেস, মানে হচ্ছে সবকিছু কম্পিউটারে। এবং এখানে যেহেতু কেউ কম্পিউটারে দেওয়ার মানে করেন নাই, বা কেউ এমন আছেন যে আপনার গত 5 বছর ধরে আপনি কম্পিউটারে টাইপ করে বেড়াইছেন, আপনি খুব ফ্লুয়েন্ট টাইপ করতে, আপনি ধামধাম করে টাইপ করে ফেলতে পারেন, আপনি চিন্তা করতে করতে টাইপ করতে পারেন 1 ঘন্টায় 500 ওয়ার্ড, এই টাইপের স্পিড যদি কারো থেকে থাকে, only for him or her is the computer based test. এই জন্য আমি কখনোই কাউকে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সাধারণত কাউকে কম্পিউটারটা সাজেস্ট করি না, যদি না আপনি আপনার জব থাকে যে আপনি 5 বছর ধরে কম্পিউটার নিয়ে কাজ করতেছেন, মানে আপনার কাজ হচ্ছে সারাদিন কম্পিউটারে লেখালেখি করা, বা খুব দ্রুত আপনি রিড করতে পারেন কম্পিউটারে, পেপারের চেয়ে কম্পিউটার আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন খাতা কলমের চেয়ে, বাংলায় বললে, তাহলে অনলি আপনি কম্পিউটারে যাবেন। তা না হলে আপনি কম্পিউটার টেস্টে কোনো মতেই যাওয়া ঠিক হবে না। দ্যাট উড বি আ ভেরি সুইসাইডাল অ্যাটেম্প্ট ফর ইউ। ওকে, আচ্ছা, অলরেডি 9টা 54 বেজে গেছে আমাদের এখানে। ওকে, হুম 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 ওকে, মাইনুদ্দিন সাহেবের কোশ্চেনটা ছিল যে সিন্স সেকশন 4 is complex academic context, what steps may make it easier for us, vocabulary or podcast can help? Fine, that's a very good question. এখানে কোশ্চেনটা বলি যে vocabularyটা আপনার রিডিং এর জন্য অবশ্যই জরুরি, এবং রাইটিং এর জন্য তো অবশ্যই আপনার নিজের যখন লিখতে বসবেন আপনার ওয়ার্ড গুলো কিন্তু লাগবে, এই দুটোর জন্য ভোকাবুলারিটা আপনার লাগবে। সো আইএলটিএস এ আমরা অবশ্যই প্রোভাইড করবো কিছু ভোক্যাবস, আমার নিজের কিছু বানানো আছে, লাইক বানানো বলতে আমি গুছিয়ে রেখেছিলাম প্রায় 400 to 500 ওয়ার্ডস। এবং আপনারা নর্মালিও আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় পিডিএফ অ্যাক্সেস আছে বেশ ভালো ভালো, আমরা চেষ্টা করবো ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে আরো ভালো কিছু, মানে একটা ফাইল তৈরি করে প্রোভাইড করতে, সেটা অবশ্যই দেওয়া হবে। আর পডকাস্টের যে ব্যাপারটা, পডকাস্টটা লিসেনিং এর জন্য খুব খুব ভালো, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি যেন মানে প্রয়োজনীয় জিনিসটা শুনতে পারেন বা প্রয়োজনীয় জায়গায় যেন থাকে। অহেতুক অন্যান্য রেকর্ডিং অনেক বেশি শুনে টাইম নষ্ট করার কিছু নাই। কারণ লিসেনিং এর যদি বলতে হয় এক বাক্যে যে হোয়াট ইজ দ্য টিপস ফর লিসেনিং, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ধরেন আমি যদি প্র্যাকটিস না করি বা আমার যদি ফোকাস না থাকে, আমিও লিসেনিং এ খারাপ করতে পারি। অমনোযোগ দিয়ে শুনলে অ্যান্সার আমিও ধরতে পারবো না, যতই আমি ইংলিশ ভালো পারি বা না পারি। সো ইটস অল অ্যাবাউট, এবং ধরেন একজন মানুষ যে ইংলিশ খুব বেশি পারে না, এত বেশি জানার দরকার নেই, কিন্তু সে ফোকাস করে কোশ্চেনটা শুনে কোশ্চেনটা অ্যান্সার করতে পারছে, ব্যাস, সে কিন্তু আমার চেয়েও ভালো রেজাল্ট করে ফেলতে পারে। ইটস অল অ্যাবাউট ইউর ফোকাস। আপনি এক্সাম হলে কতটা ফোকাস নিয়ে আপনি সলভ করলেন অ্যান্সারটা, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু এক্সপেক্ট, লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম। ওকে, সো সেকশন 4 এর জন্য আলাদা করে যদি টিপস দিতে বলেন, সেকশন 4 এর জন্য টিপস হচ্ছে যদি
যে ভার্সিটি পডকাস্ট গুলো বলছেন, যেমন হচ্ছে টেড টক, যেটা সে টিইডি টক। টিইডি টক ইজ এ ভেরি গুড ওয়ান। 10 মিনিট বা 7 মিনিটের যে ভিডিও, আপনাদের সাধারণত যেটা থাকবে মেইন এক্সাম হলে 5 থেকে 7 মিনিট, এর বেশি না। সো আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য যেরকম ছোট ছোট ভিডিও আছে, এরকম যে লেকচার টাইপের, যে একজন একজন লেকচার দিয়ে যাচ্ছে এবং আপনি শুনতে পাচ্ছেন, আপনি বেশ কিছু পয়েন্ট শুনতে শুনতে নোট ডাউন করে ফেলেন খাতায়, এমনি র্যান্ডম। দ্যাট ইজ ইউর প্র্যাকটিস ফর সেকশন 4। আর সবচেয়ে ভালো হয় যেটা বলেছি, যে আপনারা ইউটিউবে আইএলটিএস লিসেনিং লিখে সার্চ দিলে দেখবেন অনেক লিসেনিং স্যাম্পল চলে আসতেছে। মেইন কেমব্রিজের টেস্টও চলে আসতেছে, কিংবা ব্রিটিশ কাউন্সিলের টেস্ট চলে আসতেছে, বা ইন্ডিয়ার বেশ কিছু লেটেস্ট টেস্টের অডিও কিন্তু বের হয়। হ্যাঁ, বেশ কিছু চ্যানেলে দেখবেন আইএলটিএস লিসেনিং টেস্ট বের হচ্ছে, সেগুলো আপনারা সলভ করতে পারেন ধীরে ধীরে, প্রতিদিন একটা একটা করে, অর্ধেক অর্ধেক করে করেন। দ্যাটস দ্য গেম। আর এখানে যেহেতু মোটামুটি প্রায় সবাই নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন আইএলটিএসটা, তো আপনাদের জন্য যেটা আমি বলবো, খুব সিম্পলি যদি বলতে বলেন, আপনাদের সামনের 1-2 মাস, যে কটা মাস আপনারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন, এই কোশ্চেনটা আসা উচিত ছিল যে ভাই কতটুকু টাইম ইম্পর্টেন্ট বা ইনাফ ফর প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস। খুব যদি সিম্পলি বলি যে আপনারা আইএলটিএস নিয়ে সিরিয়াস, অন্য খুব বেশি ঝামেলা নাই, ভার্সিটি এক্সামের চাপ কম, নর্মাল সবকিছু, তাহলে 2 মাস। আমি মনে করি 2 মাস। ধরেন আপনারা কোনো একটা কোর্স করছেন, ফাইন, সেটা 1 মাসের মধ্যে শেষ হয়ে গেলে ভালো হয়। পরের 1 মাস আপনি নিজে নিজে প্রিপেয়ার করবেন নিজেকে, মানে গুছিয়ে নেবেন ব্যাপারটা, যে আপনি কি শিখলেন, আপনি নিজে প্র্যাকটিস করছেন, আপনি টেস্ট দিলেন, কিছু মক টেস্ট, আপনার নিজেকে ইভালুয়েট করলেন। যে ব্যাপারটি, মানে এই যে আপনারা যে টেস্টের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটা আসলে সাজানোর ক্ষেত্রে আমিও ছিলাম। আমি মূলত এইভাবে টেস্টটা করাই, যে 1 মাস ক্লাস, দেন তারপরে আপনি মক টেস্ট দিয়ে নিজেকে ইভ্যালুয়েট করে নিলেন। তারপর আপনি যখন নিজেকে প্রিপেয়ার্ড মনে করবেন, দেন আপনি এক্সাম হলে গেলেন। সেটা আপনি যেখান থেকে করেন, আমাদের এখানেও করতে পারেন, আপনি বাইরেও করতে পারেন, বা আপনি নিজে নিজেই ঘরে করতে পারেন। ইফ ইউ আর কনফিডেন্ট যে হ্যাঁ আমি নিজের ইভ্যালুয়েশনটা নিজে করতে পারছি, অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে? সো দ্যাট শুড বি দ্য প্রসেস। 2 মাসের প্রসেস, 2 মাস প্র্যাকটিস করবেন। যদি আর কি ভার্সিটি কিনি ফাইনাল গুলো না থাকে, খুব ভালো হয়। ভার্সিটি ফাইনালের সঙ্গে রাখবেন না, তাহলে একদম জিনিসটা আসলে খুব বেশি ঝামেলা হয়ে যায়, দুটোই দেখা যায় এফেক্টেড হয়ে যায়। আই হ্যাভ এক্সপিরিয়েন্স আছে আমার স্টুডেন্ট নিয়ে এরকম। সো মাঝখান দিয়ে দেখা যায় যে আপনারা 18,500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেন আইএলটিএস এর, আপনার এক্সামটা ঠিকঠাক হলো না, আপনার নিজের কনফিডেন্সটা ভেঙে যাবে। ওকে, ডোন্ট গো ফর দ্যাট। সো 2 মাস হতে পারে। আর যারা মনে করেন যে 3 মাস 4 মাস, এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে এরকম, যে আচ্ছা ভাই আমি আস্তে আস্তে একটু একটু করে শিখি, 4 মাস ধরে শিখি। নো, দ্যাটস নট আ গুড থিং, অ্যাবসলিউটলি নট। খুব একটা সুইসাইডাল অ্যাটেম্প। কারণ কি, আইএলটিএসটা না আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন বুঝবেন যে একটু তিতে তিতে লাগতেছে। খুব প্রথম 1 মাস মজায় মজায় শিখলাম, তারপরে আর ভাল লাগে না। এক জিনিস আর কত আর কত, রিপিটেটিভ রিপিটেটিভ রিপিটেটিভ, তারপর বোর্ড লাগা শুরু করে। আমার এক স্টুডেন্ট ছিল, সে আমাদের মানে আমি যখন আগে এক জায়গায় ছিলাম, তো ওখানে দেখা গেছে সে কোর্স টোর্স করে ফেলছে 1 মাসে, আর 1 মাস ফ্রি ছিল। তারপর দেখা গেছে যে সে পরীক্ষা দেনা তার 1 বছর পরে যে সে রীতিমতো লাইক মানে যুদ্ধ করে পরীক্ষা দিতে হয়েছে, কারণ তার ইচ্ছা কাজ করতো না পরীক্ষা দেওয়ার। সো ইট হ্যাপেন্স, ট্রাস্ট মি। আরেকটা জিনিস যেটা আছে, যারা মনে করেন এখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে আছেন বা জাস্ট ইন্টারমিডিয়েটে উঠেছেন, তারা ভাবছেন, বা যারা এখন জবে আছেন ভাবছেন আমি 1 বছর পরে আইএলটিএসটা দিব, অ্যাকচুয়ালি আমি আগে থেকেই সতর্ক, অতি সতর্ক। তাদের জন্য যে সাজেশন, আপনারা এখন ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করেন। এখানকার যে বড় বড় আর্টিকেল গুলো, সেটা আপনাকে হেল্প করবে রিডিং এর ক্ষেত্রে। আপনি ইউটিউবে পডকাস্ট দেখা শুরু করেন, it will help you in the reading, in the listening section. আপনি নরমালি একটু ইংলিশে পোস্ট দেওয়ার চেষ্টা করেন ফেসবুকে, কিংবা নিজে নিজেই দেন যদি ইংলিশে ফেসবুকে দিতে ইচ্ছা না করে। আপনি একটু শেখেন যে কিভাবে রাইটিংটা লেখে। যেমন আমরা একটা সময় রচনা লিখতাম, তো ওরকমই কিছুটা কাইন্ড অফ, সেম সেম না, কিছুটা ডিফারেন্ট থাকবে। আইএলটিএস এর রাইটিং গুলো নিয়ে কাজ করেন, স্পিকিংটা প্র্যাকটিস করা শুরু করেন। এমনি দেখেন স্পিকিং কিভাবে করে, মুভিগুলো দেখেন, আপনি ইন্সপায়ার্ড হন। যেমন আমার স্পিকিং এর ক্ষেত্রে আমি কিন্তু কোথা থেকে কিন্তু শিখি নেই। আমার আমি মনে করি অনেকটাই ক্রেডিট কিন্তু মুভিস এর। ছোটবেলা থেকে আমি ইংলিশ মুভি দেখতাম, ভালো লাগতো। তো দেখা গেছে ওদের দেখতে দেখতে আমি লাইক হাউ টু স্পিক ইন ইংলিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আমি আমেরিকান অ্যাকসেন্টটা প্রিফার করি অলওয়েজ। সো আই হ্যাভ লার্ন ফ্রম দ্য ইংলিশ মুভিজ। বা নর্মালি যখন আমি আমেরিকান এম্বাসিতে যখন আমি ডেলিগেটদের সঙ্গে কাজ করেছি, তখন তখন লাইক আমেরিকান অ্যাকসেন্টটা খুব বেশি আমার কাজ করেছে। সো দ্যাটস ইট। ওকে, সো আমার অলরেডি 10টা বাজে, আশা করি আমাদের পরবর্তী ইনস্ট্রাক্টর জয়েন করে ফেলবেন সুন। ভেরি গুড কোয়েশ্চেন কিশোর ইমতিয়াজ, থ্যাংক ইউ। অ্যাকসেন্টটা কি ম্যাটার করে? প্রথম কথা হচ্ছে, ম্যাটার করে না একদম। হ্যাঁ, ভুইয়া হাসিব আপনি হাত তুলেছেন, আমি এই কোয়েশ্চেনটা নিচ্ছি, আমি এই কোয়েশ্চেনটা আনসারটা দিয়ে নিই। অ্যাকসেন্ট আসলেই ম্যাটার করে না, কিন্তু আপনি দেখেন খেয়াল করে, আপনি যদি একটা শব্দকে ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। যেমন আপনি এমন একটা এক্সাম্পল কি দেওয়া যেতে পারে বলেন তো, যেমন ধরেন ডেবু,
বা ডিপো। ডিপো মানে কি? ডিপো মানে হচ্ছে ডিপো। ডিপোর বানানটা কিন্তু ডিইপিওটি, ডিপট। তো আপনি যদি ডিপোকে ডিপট উচ্চারণ করেন, দ্যাট কুড বি আ প্রবলেমেটিক থিং। বাট এই যে আমার অ্যাকসেন্টটা শুনতেই পাচ্ছেন, আমি এটা দিয়ে কত 7.5 পেয়েছি, মানে নর্মাল একটা আমেরিকান নর্মাল অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান অ্যাকসেন্টও ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ইন্ডিয়ান অ্যাকসেন্টও 8.5 স্পিকিং এ আছে। সো আমাদের রাইদা ম্যাডামকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেন, তিনি কিন্তু আরো ভালো অ্যান্সার দেবেন, বিকজ সে কিন্তু আপনাদের স্পিকিংটা নিয়ে কাজ করছেন। আর আমার জায়গা থেকে যেটা বললাম কোনো ম্যাটার করে না। জি হাসিব ভাই, আপনি এবার অ্যান্সারটা কোশ্চেনটা করুন। ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক দ্য কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া, জি বলেন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, লিসেনিং এ যখন অডিও স্টার্ট করা হয়, মনে করেন আমি একটা প্রশ্ন ক্যাচ করতে পারলাম না, আমি কি পিছনে গিয়ে পজ করে আবার এটা শুনতে পারবো? মেইন এক্সাম হলে এটা পারবেন না, কিন্তু আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, আপনি একটু প্রথম দিকে প্রথম 2 সপ্তাহ আমি বলি যে আপনারা, বা প্রথম 1 সপ্তাহ আপনি এরকম থেমে থেমে পিছনে যেয়ে শুনবেন, তারপর থেকে আপনি ওটা বন্ধ করে দেবেন প্র্যাকটিস করা। কারণ মেইন এক্সাম হলে আপনারা তো ওই ডিভাইসটাই থাকবে না, আপনার কাছে শুধু হেডফোন থাকবে। মেইন কন্ট্রোল করবে ওরা, মানে সামনে থেকে। আপনাদের কাছে তো ডিভাইস নাই, শুধু হেডফোন। সো ওটা চলে যাচ্ছে বেজে বেজে, আপনাকে জাস্ট শুনে যেতে হবে। ওরা যখন পজ দিবে তখন পজ। এবং প্রতিটা সেকশনের আগে 1 মিনিট সময় দেওয়া হয় কোশ্চেন 10টা পড়ার জন্য। তারপরে একটা না 10টা প্রশ্নের অ্যান্সার করা হয়। আবার সেকশন 1 শেষ হলে 1 মিনিট টাইম দেওয়া হয়, 10টা প্রশ্ন দেখা হয়। তারপরে আবার আপনি অ্যান্সার করবেন 10টা, তারপরে আবার 1 মিনিট সময়, তারপরে আবার সেকশন 3, আবার 1 মিনিট সময়, সেকশন 4। এভাবে প্রথম 1 মিনিটে আপনাকে 10টা প্রশ্ন পড়ে আন্ডারলাইন করা বা নিজের মতো করে মার্ক করে রাখার জায়গাটা থাকে। আর কিশোর ইমতিয়াজ ভাই, আপনি তো আমার কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়েছেন আশা করি, বাকি সবার জন্য এটা কাজে লাগবে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস অফিসের আশিক ভাইকে জানাচ্ছি যে অলরেডি মাই টাইম ইজ আপ, ইফ মাই ফেলো কলিগ ইজ গোয়িং টু জয়েন নাও। যদি সময় লাগে আপনি আমাকে একটু জানাতে পারেন, তাহলে আমি ওদের সাথে থাকি। আই হ্যাভ আ পার্সোনাল কোয়েশ্চেন, হুইচ উড বি এ গুড হ্যাঁ ভাইয়া, এজেন্ট টু গো ওনার একটু উইথ? সময় লাগবে, আপনি থাকতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমি আপনাদের সঙ্গে গল্প করি, সমস্যা নেই। আমার মানে টাইম শেষ, বাট আমার মনে হচ্ছে আমি থাকি, একটু গল্প করতে ভালোই লাগে আমার সবসময় সবার সাথে। আচ্ছা, ভালো কোশ্চেন ছিল সাকিব ভাইয়ের। আসলে এই কোশ্চেনটা না খুব বেশি পার্সোনাল, বুঝছেন। আর এজেন্ট বলতে আমি ওভাবে জানি না, কিন্তু আমি অনেক এজেন্টের সঙ্গে কিন্তু আমি নিজেও নিজের যাওয়া নিয়ে মানে কথাবার্তা বলছি, চলছি, দেখছি টেকছি। ইউনো, ইটস গুড। আপনার যদি মনে হয় যে আপনি এজেন্ট ধরে যাবেন বা সামথিং, ইটস আপ টু ইউ। কিন্তু নিজে একটা ট্রাই দেখতে পারেন। মানে বাইরের দেশের ভার্সিটি গুলো এত বেশি ফ্রেন্ডলি, ট্রাস্ট মি, এত বেশি ফ্রেন্ডলি। একটু একটু কোশ্চেন করলে ওরা মানে খুব নিজেরা মানে সচেতন ভাবে অ্যান্সার করে। বাংলাদেশে যেটা প্রায় ইম্পসিবল, প্রায়। হুম। আমি বাংলাদেশের সমালোচনা করছি না, কিন্তু বাইরের ভার্সিটি গুলো খুব বেশি, মানে ওরা হচ্ছে ইন্টারনেট বেসড এবং খুব বেশি ফ্রেন্ডলি। দে আর ভেরি মাচ ইগার। আপনি আম, খুব নর্মাল একজন পার্সন, এবং আমি রীতিমতো আমি একজন খুব বড় প্রফেসরকে পার্সোনালি মেইল করেছিলাম কোভিড এর মধ্যে। ওই বেটা বেঁচে আছে না মরে গেছে কে জানে, বাট মানে তার খুব সিরিয়াস অবস্থা। সে আমাকে ইমার্জেন্সি মেইল পাঠায়, বলছে প্লিজ, নাও আই এম ইন দ্য লকডাউন, আমি তোমাকে 5 দিন পরে মেইলের রিপ্লাইটা জানাচ্ছি। মানে কি পরিমাণ, মানে উনি যে পিএইচডি লেভেলের একজন, মানে কানাডার একজন টপ লেভেল ভার্সিটি টপ লেভেল পিএইচডি হোল্ডার, মানে প্রফেসর, রীতিমতো প্রফেসর। উনি আমাকে মানে যে পরিমাণ ডিসেন্সি নিয়ে কথা বলছে, লাইক ইম্পসিবল। আমিও এত ভদ্রতা করে বোধহয় মানুষের মেইলে রিপ্লাই দিই না, যাচ্ছে থাক একটু পরে দিচ্ছি। বাট হি ওয়াজ সো মাচ পোলাইট। তো এই জন্য বলছি যে আপনি নিজে একটু ট্রাই করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার মানে একটু ঝামেলা বেশি মনে হচ্ছে, তাহলে আপনি যেতে পারেন। আসলে ওটুকু আমার অন্তত আইডিয়া নাই। ঠিক আছে, ওকে। এবার আসি কিছু নর্মাল কোয়েশ্চেনে, যেহেতু আমাদের হাতে কিছু সময় পাওয়া গেছে, বেশ কিছু প্রশ্ন আপনারা করতে পারেন, আরো মজার মজার প্রশ্ন। যেমন লিসেনিং নিয়ে কি একটা না? প্রশ্ন করেছিলাম রাইটিং নিয়ে, যে স্ট্রাকচার ফলো করার ব্যাপারে, এদিকে আনসারটা আপনি দিবেন। জি জি, আপনি আরেকটু যদি কোশ্চেনটা আরেকবার করেন, আমি বুঝিনি কোশ্চেনটা, প্লিজ। বিষয়টা হচ্ছে যে কি, আমি যখন রাইটিংটা প্র্যাকটিস করা শুরু করি, প্রথমে আমি আইএলটিএস লিস্ট অথবা আইএলটিএস আপ এগুলো থেকে কিছু স্ট্রাকচার দেখে নিই। এরপর আমি যখন দু একটা প্র্যাকটিস করি, তো আমি একটা গ্রুপে শেয়ার করলাম যে আমার রাইটিংটা কি অ্যাসেস করেন, বা কত স্কোর আসতে পারে। জি জি, আমার কোশ্চেনটা মনে পড়েছে। জি জি, থ্যাংক ইউ, আমার মনে আছে কোশ্চেনটা। সরি, আমি আসলে ওই যে চলে গিয়েছিলাম তো। সরি, আমি কোশ্চেনটা মনে পড়েছে এবং কোশ্চেন আমি বুঝেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, স্ট্রাকচার কপি করাটা কিন্তু ভুল না। স্ট্রাকচারটা আমরা কিন্তু, স্ট্রাকচার তো সেম থাকে, কিন্তু কথা হচ্ছে আপনি যদি সেন্টেন্স গুলো হুবহু রাখেন, সেক্ষেত্রে জিনিসটা সমস্যা হবে। বা সেন্টেন্স গুলো যদি খুবই বেশি মানে একই রকম স্টাইলে লিখে যাচ্ছে। আপনাদের যে স্যাম্পল গুলো দেওয়া থাকে আইএলটিএস লিজ,
দ্যাটস এ ভেরি গুড ওয়েবসাইট। এই কোশ্চেনটা বোধ হয় যে আমাদের আনিকা ম্যাডাম যে বলেছিল রিসোর্সের ক্ষেত্রে, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে যে আইএলস লিজ, LIZ লিজ। ওকে, এই ওয়েবসাইট ইংলিশে দেওয়া আছে। আপনারা যদি খুব সময় নেন, সময় নিয়ে আপনারা কিন্তু, আচ্ছা আমার ভয়েস তো শোনা যাচ্ছে, রাইট? এম আই অডিবল? Yes. আমার এখানে লেখা উঠেছিল যে আনস্টেবল ইন্টারনেট। সো এম আই স্টেবল আর আনস্টেবল? আমার ভয়েস শোনা না গেলে আমাকে জানাবেন প্লিজ। Stable, stable. আচ্ছা আচ্ছা, এখন তো ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আইএলস লিজ যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি কিন্তু সবার জন্য খুব ভালো হবে। আপনারা যারা একদমই, যেমন যে আজকে যে অনেকগুলো প্রশ্ন আসলো আমার কাছে, একদমই খুব বেসিক প্রশ্ন, তো আপনারা যেটা করতে পারেন আইএলস লিজ ওয়েবসাইটটাতে গেলে, এখানে ইংলিশে লেখা, একটু সময় লাগবে বুঝতে, বা একটু ঠান্ডা মাথায় ধীরে 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 পড়তে হবে। বাট খুব সুন্দর করে যদি আপনারা পড়েন, ওখানে এত সুন্দর করে করে বড় বড় 30 মিনিটের ভিডিও দেওয়া, ধীরে 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 বুঝিয়ে দেওয়া হয়েছে। এত গোছানো ওয়েবসাইট আইএলস এর উপরে আর এই মুহূর্তে আমার জানা মতে পৃথিবীতে কারো নাই। এত ভালো, এত ভালো, ঠিক আছে? এবং খুব সবকিছু ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যেটা ওই যে ফাতেমা ম্যাডাম বললেন, যে এইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি হুবহু ওইটাই কপি করেন তাহলে আপনি স্কোরটা পাচ্ছেন না। ওরা আপনাকে দেখায় দিচ্ছে। যেমন ধরেন একটা ওয়ার্ড বলি, যদি ওটা রাইটিং এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তবুও আমি একটু অনধিকার চর্চাটা করেই ফেলি। থ্যাংক ইউ সজীব হাসান ভাই ফর শেয়ারিং দ্যাট ওয়েবসাইট ieltslist.com। ইয়া, অ্যাবসলিউটলি। এটা আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দিলে হবে আইএলস লিজ, চলে আসবে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেমন ধরেন রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে বা 1 এর ক্ষেত্রে স্পেশালি যারা একাডেমিকে দিচ্ছেন, দেখবেন যাদের হচ্ছে চার্ট বা গ্রাফ থাকবে, আপনাদেরকে একটা ওয়ার্ড শেখানো হবে। এখানে হচ্ছে কি যে শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেট, বা ইলাস্ট্রেট। ইউজুয়ালি ইলাস্ট্রেট শব্দটা সব জায়গায় দেখবেন ইউজ করা হচ্ছে যারা যখন রাইটিং টাস্ক 1 নিয়ে কাজ করবেন। ইলাস্ট্রেট। তো এই শব্দটা এখন ধরেন 80% স্টুডেন্ট এই শব্দটা ইউজ করবে। 80%। আপনার কাজ কি আর একটু অন্যরকম ওয়ার্ড যদি ইউজ করা যায় ভালো হয় না? ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, ডিপিক্ট, পোর্ট্রে, এরকম অনেক ওয়ার্ড আছে। তারপরে এক্সপ্লেইনও বলতে পারেন, শোস, ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। গিভস, ইট গিভস আস আ আইডিয়া, দ্য গ্রাফ গিভস। ওকে, এরকম প্রোভাইডস হতে পারে। এরকম 6-7টা ওয়ার্ড কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাই, সবার লেভেল কিন্তু সেম থাকে না। কারো লেভেল থাকে যে একটা খুব, আমি 8 লেভেল নিয়ে খেলতে চাচ্ছি, আমি 8 লেভেলে রাইটিং লিখতে চাই, যে কারণে রাইটিংটা কিন্তু একটু অন্যরকম। এখানে রীতিমতো মানে আমি যেটা করতাম, আমি যখন রাইটিং ইনস্ট্রাক্টর ছিলাম, আমি কিন্তু স্টুডেন্ট ভাগ করে কাজ করতে হতো আমাকে। লাইক সবার তো এক লেভেল না, সবাই এক একজনের এক এক রকম টার্গেট থাকবে। কারো 7 টার্গেট, কারো 8 টার্গেট, কারো 6 টার্গেট। সবাইকে যদি আমি একভাবে দেওয়া শুরু করি সমস্যা হবে। যেমন এই যে বললাম 6টা ওয়ার্ড যদি এখন কেউ শিখেন, যদি মনে করেন যে আপনার বেসটা একটু স্ট্রং না, একটু দুর্বল, আপনি কিন্তু যে হ্যাঁ আমি একটাও মনে নাই, সব ভুলে গেছি। ইলাস্ট্রেটের জায়গায় মানে ধরেন ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেট আর ডেপিক্ট, আপনি মানে উল্টা পাল্টা 2টা ওয়ার্ডকে মিশে একটা ওয়ার্ড বানায় চলে আসছেন, ঠিক আছে? পোর্ট্রে আর ডেপিক্ট আপনি ডোট্রে লিখে চলে আসছেন, যে আপনি ভুলে গেছেন, পরীক্ষার হলে কনফিউজড হয়ে গেছেন। হতেই পারে, অসম্ভব কিছু না। সো সেই সব ক্ষেত্রে আমরা বলি যে 2টা ওয়ার্ড শিখে যান। কাউকে বলবো যে আপনি 6টা কেন, আপনি 10টা শিখে যান। যার মনে হবে যে হ্যাঁ সে আসলে 8 এর জন্য করতে চায়, 8 এর হিসাবটাই আলাদা হবে, 6 এর হিসাব আলাদা হবে। একটু এই আলাদা বলতে কি এটা বৈষম্য না, এটা হচ্ছে কি যে আমাদের মেইন টার্গেট থাকে যে স্কোরটা উঠানো। যার অ্যাবিলিটিটা 6.5, তাকে যদি আমি 8 এর ম্যাটেরিয়াল ধরায় দিই, সে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তার কাছে মনে হবে আইএলটিএস অনেক কঠিন, আমি তো এটা পারবোই না, থাক আমি বিদেশেই যাব না। ওকে, একটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম, আচ্ছা আশিক ভাই, ইন্টারেক্টিভ কেয়ার স্যার, আপনি আমাকে একটু জানায়েন যদি আমাদের ম্যাডাম অ্যাভেলেবল হয়, আমাকে একটু আগে বলে দিন। আমি একটা Okay. পার্সোনাল গল্প বলি। সেটা হচ্ছে গতকালকে আমার ফেসবুকে দেখলাম একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমি না ছবিটা দেখে চিনতেছি না এটা কে কে কে। হুট করে মনে হলো এ হচ্ছে আমার 2020 সালের একজন স্টুডেন্ট ছিল, লকডাউনের সময়। তো তার ব্যাপারটা এরকম ছিল, সে মানে একটু মানে প্র্যাকটিস করতে করতে একটু ডিমোটিভেটেড হয়ে যায়। সে অলরেডি বাংলাদেশের স্বনামধন্য 2টা ইনস্টিটিউট থেকে আইএলটিএস কোর্স করেছেন, তাও তার ইমপ্রুভ হয় নাই। তারপর তিনি এসেছিলেন আমি যখন যে ইনস্টিটিউটে ছিলাম সেখানে। তো আম, আমাকে পেলেন, তো অনলাইনে পেলেন, তিনি অনলাইনে লাগছে, অনলাইনে ভাই তো হয় না। আমি বললাম যে আচ্ছা অনলাইনে হয় কি হয় না আমরা দেখবো ব্যাপারটা কি হচ্ছে। ওকে, সো তারপরে যেটা হলো যে
একদিন তার খুব মন খারাপ, কারণ তার বাবার অপারেশন হয়েছে এবং আরো বেশ কিছু পারিবারিক সমস্যার কারণে তিনি কোর্স অর্ধেক করে চলে গেলেন। তারপর 3 মাস তার খবর নেই। 3 মাস পর তিনি আবার আমার কাছে ব্যাক করলেন যে ভাই আমার তো কোর্সের কিছু ক্লাস বাকি ছিল। আমি একদিন তাকে এমনি বুঝালাম, তার সঙ্গে একটা পার্সোনাল মানে আমি তো আগে কাউন্সিলিং এর কাজও করতাম। সো কাউন্সিলিং যখন করলাম 17 মিনিট মনে আছে আমার এখনো, কথা বললাম, বেশ কিছু জিনিস বলছিলাম। তারপর তিনি কিন্তু ই করলেন, কি বলে যে তারপর তিনি মানে তার তো ক্লাস শেষ, চলে গেলেন প্র্যাকটিস নিয়ে। তিনি বললেন যে ভাই আমি এরপর থেকে নিজে নিজে প্র্যাকটিস করবো। নিজে নিজে প্র্যাকটিস করলেন এবং গতকালকে যখন আমি মনে পড়লো তাকে এবং দেখলাম যে তিনি হচ্ছেন এখন আচ্ছা ভার্সিটির নাম তো বলা যায়, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার, ইংল্যান্ডে তিনি ওখানে আছেন। সে এতটাই কনফিউজ ছিলেন বা এতটাই লেস কনফিডেন্ট ছিলেন যে তিনি বলছিলেন যে ভাই আমার হবে না বোধহয়। আমি বলছিলাম যে আপনার হবে, লেগে থাকেন, জাস্ট লেগে থাকেন, প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন। তার মানে হতো ধরেন 5.5 এরকম একটা লেভেল ছিল, হ্যাঁ 6 বা 6.5 উঠানো খুব কষ্ট ছিল। মাস্টার্স লেভেল, আমার চেয়েও সিনিয়র তিনি, প্রায় তার 32 বা 33 ইয়ার্স ওল্ড। তো দেখা যেত যে মানে আমি তাকে খুব মানে মোটিভেট করতাম বা পুশ করেছিলাম। এখন তিনি আছেন এবং তিনি আমাকে নক করে কিন্তু এই কথাই বললেন যে ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা। তিনি আমার এই যে আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আছি আমাকে গুড লাক উইশ করলেন যে আপনি আমাকে মনে রাখছেন। আমি বলছি আমি আপনাকে মনে রাখছি, আপনিও যে আমাকে মনে রাখছেন সেজন্য ধন্যবাদ। ইউনো, সো ব্যাপারটা হচ্ছে যে আইএলটিএস এ যদি কারো মনে হয় যে আপনার খুব কঠিন হচ্ছে, ভয় পাবেন না, লেগে থাকেন, একটু লেগে থাকলেই হয়ে যাবে, আর একটু হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। সো এটাই থাকলো আপাতত। আমাদের আপু মনে হয় চলে আসবে আশা করছি। আমি আপাতত যেতে পারি, কি বলেন নাকি? অনেক তো গল্প টল্প করলাম। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং এনিথিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং, এনি কোয়েশ্চেন, এনি নরমাল ভাই আমি কিউরিওসিটি। একটু ইন্টারাপ্ট করলাম, সরি। ইয়া প্লিজ। আমি আসলে একটু জানতে চাচ্ছি আসলে ভাই কোন পার্টটাতে একটু মানে সাধারণত বেশি এফোর্ট দেওয়া উচিত বা আমাদের জন্য একটু বেশি প্র্যাকটিস করা উচিত আর কি। ওকে, আপনার কোয়েশ্চেনটার আগে রাহুল সাহেব আমাদের একটা কোয়েশ্চেন করেছেন, তার অ্যান্সারটা হচ্ছে ইয়েস। প্রতিবার আপনাকে 18,500 টাকা দিতে হবে মানে এক্সাম অ্যাপিয়ার করার জন্য, আনফরচুনেটলি। ওকে, এবার ইসমাইল হোসেন সাহেব আমাকে যে কোয়েশ্চেনটা করলেন যে কোনটা জোর দেওয়া উচিত, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে সার্টেনলি। প্রথম কথা, যেমন একজন মানুষ ইউজুয়ালি যেটা হয়, আগে বলে রাখি, সেটা হচ্ছে রাইটিং এবং স্পিকিংটা হয়তো বা লাগে, কিন্তু এটা কিন্তু ভ্যারি করে। কারো আছে রাইটিং স্পিকিং ভালো, তার রিডিং ভালো না। কারো আছে রাইটিং ভালো না, কারো আছে স্পিকিং। বাট যদি মানে জেনারেল বলেন, তাহলে যেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আমি স্পিকিং এ পেয়েছি, স্পিকিংটাতে ভাই ভয় লাগে কথা বলতে ইংলিশে, ম্যাক্সিমামের এইটা সমস্যা ছিল, ভয় লাগে। আর রাইটিং এ যেটা হয় যে রাইটিংটা আসলে অনেকে গুছিয়ে লিখতে পারি না, বা আসলে ওই যে যেটা ফাতেমা ম্যাডাম বলে যে ট্রিক্স এন্ড ট্রিপস গুলো আমি অ্যাপ্লাই কিভাবে করতেছি বা আমি আসলে করে মানে বিষয়টা আসলে মানে কপি না, ব্যাপারটা হচ্ছে যে আমি জিনিসটা আত্মস্থ করে নিজের মতো করে আবার ভেতর থেকে বের করা। মানে আমি খেলাম মাংস আর আমি বসে বসে মাটি কাটলাম, কিংবা ধরেন হার্ডওয়ার্ক, জিমে যে আমি হার্ডওয়ার্ক করলাম, সো যে একভাবে খেলাম আরেকভাবে জিনিসটাকে ফিডব্যাক দিলাম বা আউটপুট দিলাম, এইভাবে জিনিসটাকে প্রসেস করা। রাইটিং এর ক্ষেত্রে এই একটা সমস্যা হয় যে আমি লিখতেছি কিন্তু নাম্বার উঠতেছে না। কেন উঠতেছে না? বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার 6.5 এর নিচে থাকে রাইটিং এ। আমার আলহামদুলিল্লাহ 7 ছিল কোনো মতে, কারণ আমি একটা ব্লান্ডার করে ফেলছিলাম। আমি উইদাউট এনি প্রিপারেশন অফ রাইটিং আমি যে এক্সাম হলে বসে পড়ছি, ঠিক আছে। সো এটা আমার ঠিক হয়নি। তা আমাদের আমাদের রাইদা আপু খুব ভালো, তার রাইটিং স্কোরটা দেখলাম বোধহয় 8 রাইটিং এ, খুব ভালো রাইটিং। সো 8 পাওয়া কিন্তু বাংলাদেশ থেকে খুব টাফ। 7 পাইতেই যান বাইরে হয়ে যায়, সবাই দেখবেন 6.5। কেন হয় এটা? কারণ হচ্ছে ওই যে বললাম, সবাই একটা প্যাটার্নে থাকতে চায়, বা একটা ওই যে কপি পেস্টের মধ্যে পড়ে গেলে নাম্বারটা আসলে 5.5 বা 6.5 এর উপরে উঠে না, একটু ব্যতিক্রম দিতে যায়, ঠিক আছে। সো আপনার অ্যান্সার হচ্ছে আপনি আগে নিজেরটা বের করেন। আপনি যখন বসবেন, লিসেনিং এও হতে পারে, যার ধরেন অনেক ফেসবুক সারাদিন ডিস্ট্রাক্টেড মেমোরি বা মাথা খুব ডিস্ট্রাকশন থাকে, আপনি একসঙ্গে মনোযোগ দিয়ে 2 মিনিট বসতে পারেন না, তার জন্য লিসেনিংটা খুব কঠিন হবে, ঠিক আছে। সো যখন লিসেনিং প্র্যাকটিস করতে বসবেন, আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার ডিস্ট্রাকশন হচ্ছে। আপনার তখন সোশ্যাল মিডিয়া ওই 2 মাস একটু মানে একটা রুটিনের মধ্যে করে নিতে হবে, যে আমি যখন 40 মিনিট একটানা মনোযোগ দিয়ে বসার জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে প্রচুর। যেমন ধরেন 2015 সালে আমি তখন ফেসবুক অ্যাডিক্ট ছিলাম। আমি আমি 4টা প্রশ্নের আনসার শুনিই নেই, মানে বসে আছি এক্সাম হলে, কিন্তু এক্সাম হলে কোশ্চেন পেন্সিল টেন্সিল নিয়ে বসে বসে শুনতে শুনতে মনোযোগ জানি কই চলে গেল, হায় হায় কি কোশ্চেন, কই কোশ্চেন, 33, 34, 35, 36 4টা প্রশ্ন ছুটে গেছে। মানে আমি 33 ছুটে গেছে, খুঁজতে খুঁজতে 34 ছুটে গেছে, অ্যান্সার লোকেট করতে করতে 35 মিস করে ফেলছি, 36-এ কোনো মতে যে ধরছি। এইটা কিন্তু এক্সাম হলে অনেক ঘটে। তারা হচ্ছে ওই যে মনোযোগের প্রিপারেশনটা ঠিক মতো রাখতে পারে না, ঠিক আছে।
এক্সটেন্সিভ ইউজটা কখনোই আপনার রাইটিং স্কোর বাড়াবে না, মডারেট ইউজটা বাড়াবে। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, সবাই একটু শুনে রাখুন যে ক্যান এক্সটেন্সিভ ইউজ অফ কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচার ইনক্রিজ মাই রাইটিং ব্যান্ড? নো, whenever you are going to use extensive use মানে ধরেন আপনি এমন একটা সেন্টেন্স লিখে ফেলছেন যে আপনি ছাড়া আমরা কেউ এটার মিনিং বের করতে পারতেছি না, আপনার নাম্বার বাড়বে না, কমবে। কারণ IELTS is all about your ability of communicating. That is, you are communicating through reading, writing, listening, speaking. এখন আপনি খুব মানে পাণ্ডিত্য দেখানোর জায়গা না, ওখানে হচ্ছে যে আপনি একটা জিনিসকে ঘুরায় পেঁচে অনেক ভাবে বলতে পারেন, আপনি অনেক সিনোনিম জানেন। আপনাকে যদি আমি বলি ওকে ভোকাবুলারি, আচ্ছা অ্যাকচুয়ালি দেখেন আমার টাইমটা তো ওভার অলরেডি, মোর দেন ওভার হয়ে গেছে। আমার বলাটা এখন ভোকাবটা কিন্তু রাইটিং পার্টে বা স্পিকিং পার্টে বেশি যাবে, সো আশা করি ওই ম্যাডামকে ধরতে পারেন আপনারা, ঠিক আছে এটার জন্য। তবু আমি বলছি, সো গ্রামারের যে ব্যাপারটা বললাম এক্সটেন্সিভ ইউজ হবে না, যেমন ওই যে ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেট এই টাইপের ওয়ার্ড কিছু শিখে রাখলেন। রাইটিং এর ক্ষেত্রে স্পেশালি ভোকাবটা বেশি জরুরি হয়। আর রিডিং এর যে ভোকাবটা, এখানে কিন্তু ভার্ব যেগুলো বা একটু নাউন টাইপের, অ্যাডজেক্টিভ টাইপের, এই টাইপের গুলোই বেশি কাজে লাগবে। যেমন অ্যাডজেক্টিভটা আর ভার্বটা বেশি লাগে কিভাবে? অ্যাডজেক্টিভ ধরেন ফ্যাট, ফ্যাটের একটা সিনোনিম কেউ বলেন তো আমাকে, এনিওয়ান? ফ্যাট লিখে দেন, লিখে দিতে পারেন চ্যাট বক্সে। ফ্যাট মানে মোটা, মোটার আর কি কি আছে? হেলদি বলবেন না, হেলদি মানে মোটা না, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান। অবেস, গুড, গুড, অবেস, অবেসিটি যে শব্দটা, ওকে ফাইন, দুজনে একটাই লিখছে। চাবি, ভেরি গুড, চাবি ইজ মানে ফ্যাটের একটা স্টেট, চাবি, গোলগাল। একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা খুঁজতেছি, দেখি কেউ বলে নাকি। হুম, ফ্যাট, অবেস, চাবি। ওকে, ওয়ার্ডটা বাল্কি, ভেরি গুড, বাল্কি ইজ এ ভেরি গুড ওয়ান। বাল্কি মানে হচ্ছে ধরেন চাবি, চাবি শব্দটা হচ্ছে যখন আপনার গালগুলো গুলগুলো বেশি, হ্যাঁ, বা আপনি একটু হেলদি, মানে দেখে দেখে গোল গাল বলে না, এটা মানে হচ্ছে চাবি। আর বাল্কি মানে হচ্ছে ধরেন মানে মানে থাকে না যে অনেক সময় অনেক বেশি ভুঁড়ি হয়ে যায় বা মানে ঝুলে যায় বডিটা, মানে একটু বয়সের ভার প্লাস মোটা, 50 প্লাস যখন মোটা মানুষ হয় সেটা হচ্ছে বাল্কি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন। আর চাবিটা হচ্ছে ইয়াং মানুষ যখন থাকে, ইয়াং মোটা মানুষ, তারা হচ্ছে চাবি। আচ্ছা, গ্রস বা হেভি এই দুটো ওয়ার্ড আসবে না, লার্ডি, গ্রস, হেভি, এই ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি ক্লোজ সিনোনিম না, খুব ডিস্টেন্ট সিনোনিম, এগুলো ইউজ করা ঠিক হবে না। একটা ওয়ার্ড ছিল যে ওয়ার্ডটা পারফেক্ট ফ্যাটের সিনোনিম, ওটা আমি খুঁজছিলাম, সেটা হচ্ছে কার্পুলেন্ট। বানানটা লিখে দিই না, কার্পুলেন্ট, ওকে। ইয়া, থ্যাংক ইউ, ফাতেমা ম্যাডাম লিখেছেন কার্পুলেন্ট মানে হচ্ছে ফ্যাট। আর বানান যদি ভুল হয়ে থাকে আমাকে ইনফর্ম করেন বা কেউ একজন কারেক্টটা লিখে দিন। কার্পুলেন্ট শব্দটা COR PULENT. Is that crapulent or corpulent? Let me check. দাঁড়ান, as far as I know it is corpulent. তবু আপনি যেহেতু লিখেছেন সেহেতু আমাকে তো এটা ডাবল চেক। নো, অ্যাকচুয়ালি এটা আমি যেটা বানানটা লিখেছি সেটা CORPULENT। ওকে, সো ইয়া, corpulent শব্দটা হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ফ্যাট, ওকে, একদম ডিরেক্ট মিনিং। তো এইরকম কিছু কিছু ব্যাপার, এটা কিন্তু খুব বেসিক একটা ওয়ার্ড ছিল, ফ্যাট, কার্পুলেন্ট, শিখে রাখলেন। এখানে অনেকেই চাবি, বাল্কি পারেন, বাট এগুলো কিন্তু ডিরেক্টলি ফ্যাটের সঙ্গে গেল না, বাট কার্পুলেন্টে কিন্তু গেল। তেমনি ভাবে ধরেন থিন, থিক, তারপরে এরকম অ্যাডজেক্টিভ যেগুলো আছে, মোটা, লম্বা, চিকন, বড়, ছোট, এই টাইপের কিছু ওয়ার্ড গুলো জেনে রাখলেন। আর ভার্বের ক্ষেত্রে ভার্বটা খুব জরুরি, প্রচুর ভার্ব জানা থাকতে হবে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব নামে আপনারা, ও ভালো কথা, ভালো কথা, আনিকা ম্যাডামের সেই কোশ্চেনটাতে আবার ফিরে যেতে হয় যে রিসোর্সেস কি কি হতে পারে। খুব ভালো একটা জিনিস, আপনারা যেখান থেকেই যখনই যেভাবেই আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন না কেন, চৌধুরী হোসাইনের ক্লাস 19 এর গ্রামার বই নামে একটা বই আছে না, এখানে তো সবাই অ্যাটলিস্ট এসএসসি পাশ করেই আসছেন বোধহয়। সো চৌধুরী হোসাইনের ক্লাস 19 এর গ্রামার বইটা প্লিজ কালেক্ট করে ফেলবেন, যাদের কাছে নাই, জরুরি। এইখানে গ্রামারটা এত গোছানো আছে। আর এর বাইরে যদি বলেন এক্সটেন্সিভ লেভেল বা খুব বস, সেটা হচ্ছে পিকে দাসের বই, ইন্ডিয়ার বই যেটা, বা রেন অ্যান্ড মার্টিন, বাট ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে যেটা সবার হাতের কাছে, চৌধুরী হোসেনের ক্লাস 9-10 এর গ্রামার বইটা। ওনারা অ্যাকচুয়ালি ওই বাইরের বইগুলোকেই ফলো করে গুছায় রেখেছে, বাট এত সুন্দর করে গুছায় লেখা গ্রামার বই খুব কম আছে, ঠিক আছে।
এই বইটা হাতের কাছে পড়েছেন বোধহয় প্রায় সবাই, স্কুলের পাঠ্য ছিল। এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর চ্যাপ্টার গুলো দেখবেন, স্ট্রং ভার্ব, উইক ভার্বের যে বড় বড় লিস্ট গুলো আছে, খুব কমন ওয়ার্ড, ড্রিঙ্ক, সুইম, ওগুলাও জরুরি। ওগুলাও কিন্তু টাইম মতো যদি আপনি পিপিএফ ফর্মটা ইউজ করতে না পারেন, আপনি ওটাতে ধরা খেয়ে যেতে পারেন। সুইমের পিপিএফ কি? সোয়াম, সুইম, সোয়াম, সোয়াম, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তারপরে আবার কিছু কিন্তু এখন নতুন আছে, যেমন শো, শোড, শোড, লাস্টেরটা কিন্তু শৌন হয়, পিপিএফ ফর্ম, পাস্ট পার্টিসিপল। ওটা শৌড বলা যায়, শৌন বলা যায়, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো খুব ছোট, কিন্তু মনে হয় আরে দূর, এগুলো তো ছোটখাটো ব্যাপার, এইগুলা না। আইএলটিএস হচ্ছে অনেক কঠিন। নো, আইএলটিএস ইজ নাথিং, খুব আকাশ বাতাস কিছু না, আমাদের ঘরেরই জিনিস। এই জিনিসগুলো টুকিটাকি, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, এই পার্টগুলো কিন্তু জরুরি। আচ্ছা, হ্যাঁ সেটাই তো, আমারও তো প্রশ্ন সেটাই। আশিক ভাই, আশিক সাহেব, আপনি, রাফি সাহেব আমাদের সাথে কানেক্ট আছেন? জি ভাইয়া, হ্যাঁ। আপু আরেকটু সময়ের ভিতরে জয়েন করবেন, সবাইকে তাহলে একটু আমি ওয়েট দিয়ে করতে দিচ্ছি, বলা হচ্ছে এই জন্য। ফাইন। আর আমি আপনাদের জন্য আসলে, আচ্ছা আমি শেষ করি তাহলে, বাই বাই বলে নেই সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর টাইম। এবং আশা করি আপনারা, হ্যাঁ সাকিব ভাইয়া প্লিজ, আপনি কি হাত তুলেছেন এখন? ইয়া প্লিজ, ইউ ক্যান স্পিক। ভাইয়া, স্পিকিং এর জন্য মার্কারের পিডিএফ গুলো দেখছিলাম, ওটা কি ভালো হবে মার্কারের? ওকে, ভেরি গুড। আচ্ছা, মার্কারের ক্ষেত্রে আপনি কি রিডিং এর জন্য বলছেন, তাই না? স্পিকিং এর জন্য দেখলাম আর ও, কি। স্পিকিং এর জন্য। ওকে, ইয়া, স্পিকিং এর জন্য মার্কারের বইটা ভালো, এক কথায় বললে ভালো। এই বইয়ের নামটা আমি ভাবে বলি নেই, কারণ অনেকে ভাবতে পারে যে এটা কি কোনো ব্যবসা হয়ে গেল কিনা, বা সাধারণত এটা তো একটা আলাদা বই। তো মাক্কারের বইগুলো আপনারা দেখতে পারেন, তবে রিডিং এর ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে। রিডিং আমি যখন দেখেছি, রিডিং ওদের প্রচুর ভুল অ্যান্সার থাকে, প্রচুর ভুল অ্যান্সার। ওইটা করতে গেলে যেটা কনফিউশনে পড়ে যাবেন, যে আসলে আপনি মানে রিডিংটা কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা। সো ওটা যদি ভুল হয়ে যায়, আপনার কিন্তু কনফিডেন্সে বাড়ি লাগবে, যে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবলাম এইভাবে, ওরা কেন এটা বললেন স্যার? সো এরকম একটা ঘটনা কিন্তু ঘটে। হ্যাঁ, কারণ মাক্কারের রিডিং এর সলভটা মানে খুব ওয়াইজ না। এবং রাইটিং এর ক্ষেত্রে ওটাকে স্যাম্পল হিসেবে ধরে নিতে পারেন, কিন্তু রাইটিং স্যাম্পল ওয়েবসাইটে, ও ভালো কথা মনে করেছে, ওয়েবসাইটে সকল রাইটিং স্যাম্পল ধরবেন না, সবগুলোই কিন্তু ঠিক হবে এমন কিছু না, ঠিক আছে? যেখানে একটু দেখবেন যে লিজের যে ফরম্যাটটা কিন্তু ঠিকঠাক, যে 4টা প্যারাগ্রাফ মেনটেন করা। তারপরে একজনের মার্কেটিং করে দিই, সেটা হচ্ছে আসাদ ইয়াকুব, লাহোর, পাকিস্তান। আমার ইচ্ছা আছে আমি আমার পার্সোনাল ভাবে তাকে পডকাস্টে আনবো, আমি বাংলাদেশে লাইভে। তো আসাদ ইয়াকুব সাহেবের ব্যাপারগুলো খুব ভালো। আমি নিজে যখন আইএলটিএস দিয়েছিলাম, আমি তার স্পিকিংটা দেখেছিলাম, এবং আমার মনে হয়েছিল, আমার কাছে আমার জন্য খুব কাজে লেগেছিল ব্যাপারটা, যে কনফিডেন্সের জায়গা, খুঁটিনাটির জায়গাটা। হি ইজ এ ভেরি গুড টিচার, এবং তার সবকিছু ইউটিউবে ম্যাটেরিয়াল ফ্রি মোটামুটি পাওয়া যায়, ইউটিউব টিচার। সো আপনারা চাইলে তাকেও একটু দেখতে পারেন, সহজে ইংলিশটা বুঝিয়ে বুঝিয়ে বলেন। এছাড়া ভারতেরও বেশ কিছু ভালো ইনস্ট্রাক্টরস আছেন, বাংলাদেশেরও অনেকেই আছেন, বাট বাংলাদেশের নামগুলো আপাতত বলছি না, কপিরাইটের ঝামেলা হতে পারে। সো এই তো, ঠিক আছে। এবং মাক্কারের স্পিকিং এর কোশ্চেনটা, যে কারণে মাক্কারের স্পিকিংটা ভালো, সেটা হচ্ছে অনেক কোশ্চেন থাকে, কোশ্চেন ব্যাংক বলা যায়। সেটা হিসেবে কিন্তু আমি 2-1 স্টুডেন্ট পেয়েছি যারা ডিরেক্ট কমনও পেয়েছে, অফ দ্য রেকর্ড এই কথাটা আসলে। তো এরকম হতে পারে, হ্যাঁ। সো দেয়ার কুড বি এ চান্স। ওকে, সো আমার পক্ষ থেকে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের পরবর্তী ম্যাডাম চলে আসবে। ভাইয়া থ্যাংক একটু ইউ সময় এভরিওয়ান। ওয়েট করেন প্লিজ, মেবি রাফি ভাই কিছু বলবে। আচ্ছা হ্যাঁ, রাফি ভাইয়া প্লিজ বলেন। ভাই আপনাকে আমি ইনবক্স করেছি, একটু যদি দেখতেন জুমে অথবা মেসেঞ্জারে, wherever you feel good. I have already discussed about that. আরেকবার তাহলে বলে যাই, হ্যাঁ যাওয়ার পথে। সেটা হচ্ছে, ও তাহলে আমি শেষ করে দিচ্ছি সবাইকে, আমরা একটু থাকি আর একটু গল্প করতে করতে শেষ করি। সেটা হচ্ছে আমাদের কোর্সটা, যেটা আপনারা হয়তো এটা নিয়ে একটু আগ্রহ থাকতে পারে, যে কোর্সের ক্লাসগুলো কিভাবে করব বা কি করব। যেমন এই ধরনের মাক্কারের কথা বললেন বা কেমব্রিজের কথা বলছেন, আমরা যারা আছি, আমরা তো মনে করেন এগুলো প্রায় 4-5টা টাইপই দেখা শেষ, বা আমরা কোশ্চেন গুলো জাজ করেছি যে কে কোথায় কিভাবে লিখেছে। যেমন ইটু আইলস নামে একটা পেজ আছে ইউটিউবে, ওরা একরকম স্টাইলে লেখে, কি বলে, লিজের একরকম স্টাইল প্যাটার্ন ফলো করে। তারপরে আমি যার কথা বললাম আসাদ ইয়াকুব, তিনি একরকম। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে কি জিনিসটাকে বুঝি, ব্লেন্ড করি, যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কোনটা বেটার হবে। যেমন এই যে লিসেনিং বা রিডিং এর সব জায়গাতে একটা গড়পড়তা টিপস দেওয়া থাকে, বাট আমি যেটা করেছি, যে আমি নিজে নিজে কিভাবে সলভ করেছি, কিভাবে শর্টকাট করেছি, কিভাবে জিনিসটাকে আরো ভালো
লেভেলে নিয়ে গেছি, ঠিক আছে। সো যখন আমি ক্লাস নিব সেটা আমি ফলোটা কিন্তু ওভাবেই করবো যে আমার বাংলাদেশের পার্সপেক্টিভে বা আপনারা পার্টিকুলারলি কে কিরকম লেভেলে আছেন, কোনটা কিভাবে দরকার, কার জন্য কোনটা জরুরি, এই জিনিসটা কিন্তু মানে মাথায় রেখে কাজ করতে হবে। সো আশা করি এই ব্যাপারটা আমিও মেনটেন করতে পারবো এবং আপনারা যারা আমার সঙ্গে জয়েন করবেন শীঘ্রই, হোপফুলি ইট উইল বি আ ভেরি গুড অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। আর ক্লাসে আমি অবশ্যই অনেক মজা করি, টেনশন নট। বোরিং ক্লাস আমি কখনো পছন্দ করি না, নিজের জন্য না, স্টুডেন্টের জন্য না, ঠিক আছে। আর মন খুলে কথা বলবেন। আজকে অনেকেই মাইক দেখলাম বন্ধ, এটা ফার্স্ট দিন যেটা হয় যে একটু হেজিটেশন কাজ করতেছে। নো, হেজিটেশন কাজ করার কিছু নেই, একদম আমরা গল্প করতে করতে পড়বো, যেটা জানবো না যেটা বুঝবো না ওটাও নিয়ে জিজ্ঞেস করবো যে এটা কি ওইটা কি ভাইয়া, ঠিক আছে। এবং আজকে কিন্তু আমার প্ল্যান ছিল অন্য একটা জিনিসের, সেটার বদলে কিন্তু আমি দেখা গেল আপনাদেরকে এই বেসিক কোশ্চেন গুলো নিয়ে কিন্তু কথা বলেছি। কেন? আমি প্ল্যান নিয়েছিলাম হচ্ছে হেডিং ম্যাচিং, বাট দেখলাম যে আমি যদি হেডিং ম্যাচিংটা এখন দেখাই অনেকের ক্ষেত্রে কিন্তু আতঙ্ক কাজ করতে পারে, অনেক কঠিন মনে হয়, তাহলে আইএলটিএস থাক, চারটি বারটি গোলগাল করে আমি ঈদে বাড়ি চলে যাই, বাড়ি থেকে এসে চিন্তা ভাবনা করবো না। ওকে, এইভাবে চিন্তা ভাবনার দরকার নেই। সেটা হচ্ছে যেটা যে আমাদের কোর্সটা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, সো ঈদে যাওয়ার আগেই একটুখানি দেখে নেবেন। আমাদের কোর্সের মেসেজটা কিন্তু খুব শুরুতে একবার আশিক সাহেব শেয়ার করেছিলেন যে আমাদের কোর্সটাতে কি কি থাকছে। 16 লাইভ ক্লাসেস, এই যে এখন যেমন ক্লাস নিলাম এরকম 16টা লাইভ ক্লাস। 16টা লাইভ ক্লাস কিন্তু বেশ ভালো, আমরা মনে করেন যে আমরা যদি জিস্ট গুলো শেয়ার করি ইট উড বি ভেরি গুড। এর সাথে থাকছে 100 প্রি রেকর্ডেড ভিডিও। এই প্রি রেকর্ড ভিডিওটা হচ্ছে এরকম যে অলরেডি এই যে আমার কোয়েশ্চেন গুলো করলেন না যে ভাইয়া এটা কি ওইটা কি, ছোট ছোট ব্যাপারগুলো সেকশন 1 2 3 4 এগুলোর আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে। সো এগুলো অলরেডি রেকর্ডেড, আপনি আপনার মন মতো যেখানে মন চায় সেখানে বসে শুনে আপনি আয়ত্ত করতে পারলেন। তারপরে আপনি আমাদের ক্লাসে যখন আসলেন ইউ আর অলরেডি এক্সপার্ট, আপনি অলরেডি জানেন যে এই বিষয়গুলো আছে সেখানে, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে এইগুলো শেষ হবে এবং এই যে মক টেস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মক টেস্টটা কেন ইম্পর্টেন্ট, আপনি এখানে করেন যেখানে করেন মক টেস্টে সবসময় মাথায় রাখবেন যে whenever you are appearing আপনাকে মক টেস্টটা না দিয়ে এক্সাম হলে যাবেন না। আমি কোথাও কিন্তু কোচিং না করে আমি না মক টেস্ট না দিয়ে চলে গেছিলাম। তো আল্লাহ বাঁচাইছে যে আমি ইংলিশ ভার্সনের ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে যে আমি আসলে অভ্যস্ত লেখালেখি করে বা বলে টলে কথা বলে দেখে, ওইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। বাট আপনি যদি প্রিপারেশন কম থাকে মক টেস্টে কিন্তু আপনাকে ঝালাই করার সুযোগ দিবে। যেমন ইসমাইল হোসেন সাহেব ভাই বললেন যে আমার দুর্বলতার জায়গাটা কোথায় হতে পারে, আমি কিভাবে ধরতে পারি। আপনি যখন 1 মাস ক্লাস করলেন তারপরে আপনি যখন একটা ঠাস করে সঙ্গে সঙ্গে একটা মক টেস্ট দিয়ে ফেলবেন, ওকে দ্যাট ইজ মাই লেভেল। এখন আপনি এই 1 মাস সময় নিয়ে আপনি নিজেকে ওই একটা জায়গায় আপনি ধরেন আপনার রাইটিং এ প্রবলেম, আপনি এখানে এমফাসাইজ বেশি করেন। আপনার রিডিং এ প্রবলেম, আপনি এখানে এমফাসাইজ বেশি করেন, ঠিক আছে। আপনার এটা দেন, ওকে। সো দ্যাট উড বি দ্য থিং। এন্ড আপনাদের কোর্স ফিটা দেখা যাচ্ছে যেখানে আসলে 80% ডিসকাউন্ট থাকছে। এটার কোর্সটা একটু অনেক সাধারণত প্রাইসই থাকে, বাট এখানে বেশ প্রাইসটা আমরা দেখা যাচ্ছে কম। এখানে কোর্স ফিটা হচ্ছে 2000 টাকা। সো ডিউরেশন 1 মান্থ। রেজিস্ট্রেশন একটা লিঙ্কও ধরিয়ে দিয়েছে এবং যেটা সমস্যা সেটা হচ্ছে যে 7 জুলাই এর মধ্যে রেজিস্ট্রেশন, কারণ আমাদের প্ল্যান ছিল জুলাইয়ের 1 তারিখেই শুরু করার, কিন্তু আমরা পরে মনে হলো যে আমরা একটা মাস্টার ক্লাস নিয়ে তারপর আমরা শুরু করি। কারণ অনেকেই চায় যে আসলে ক্লাসে কেমন পড়ানো হয়। অলরেডি কিন্তু একটা আমরা বোধহয় জুনে নাকি মে মাসে আমরা একটা বড় একটা সেশন নিয়েছিলাম, 2 ঘন্টার মনে হয় ক্লাস ছিল জুম মিটিং এর। আমার 2 ঘন্টা ছিল, ওনারও আমার কলিগেরও 2 ঘন্টা ছিল বোধহয়, একটা বড় ক্লাস ছিল। তখন কিন্তু প্রায় সেম জিনিসগুলো আমরা অনেক বড় বড় কথা হয়েছে এবং আমি ক্লাসে লিসেনিং সলভও করিয়েছিলাম, ঠিক আছে। সো দ্যাটস দ্য কাইন্ড অফ আ থিং। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যারা যারা জয়েন করতে চান, ঈদের আগে যাওয়ার আগে রেজিস্ট্রেশনটা করে ফেললে ভালো। তাহলে যেটা হয় যে ঈদের পরে আমরা ঝামেলা পড়বো না। অনেক সময় দেখা যায় যে আমাদের এটা থাকে না যে পিপল পার্টিসিপেট একটু কম থাকে বেশি থাকে। আচ্ছা, ও এখন কথা হচ্ছে যে আপনারা যারা আমার ক্লাস পছন্দ করেন নাই এবং যারা করেছেন তাদের জন্য সবার জন্য একটা সুন্দর সুযোগ আছে। সেটা হচ্ছে যে কাইন্ডলি আপনাদের একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে এই লোকটার ব্যাপারে একটু বলে দিই, বকাবকি করে দিই, এই লোকটা পচা, এর ক্লাস করবো না, তো আপনারা চাইলে এরকম ভাবে যদি কারো ভালো মনে হয়ে থাকে বাই চান্স সেই লোকের কাজ করা যায় মনে হয়, তাহলে আপনারা ফিডব্যাক ফর্মে যে একটু বলে দিতে পারেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কেমন চলে কি চলে না, হ্যান ত্যান, ঠিক আছে। এটা আমার কাছে আসবে না, এটা চলে যাবে উপরওয়ালার কাছে, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর উপরওয়ালা যারা, তাদের কাছে চলে যাবে এবং দে উইল ডিসাইড যে আচ্ছা কি করা যায়, লোকটা কি ভালো কি খারাপ, ঠিক আছে। ওকে, সো আমার দিক থেকে মোটামুটি এগুলোই ছিল এবং আমরা উই অল আর ওয়েটিং ইগারলি ফর আওয়ার রাইটিং ক্লাস, ঠিক আছে। ওকে, হুম, হ্যাঁ, রাইদা আপু ইজ গোয়িং টু জয়েন উইথ আস ভেরি সুন। টেনশন নট, উনি চলে আসছে, হি ইজ অলরেডি, শি ইজ অলরেডি হিয়ার, ইয়া।
Yeah, she will join with us soon. No problem. মানে তাকে পাওয়া গেছে। ওকে, আচ্ছা, she is here. ওকে, সো এখন যেটা কথা সেটা হচ্ছে, আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু নিয়ে কোনো পার্সোনাল কিউরিজ আছে কিনা, কিছু কোয়েশ্চেন বা এনিথিং? এখানে মোটামুটি সবাই নতুন, রাইট? কেউ কি হ্যাঁ, হাসিব ভাইয়া কোয়েশ্চেন করেন, শিওর। হ্যাঁ ভাই, সম্প্রতি আমি একটা নিউজে দেখলাম যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি তারা নাকি সিদ্ধান্ত নিচ্ছে যে এরকম যে এশিয়া মহাদেশের স্টুডেন্টদের জন্য যে কেউ যদি কোনো পার্টে আইএলটিএস এর যে 4টা মডিউলে কোনো পার্টে খারাপ করে, সে শুধু ওই পার্টিকুলার পার্টে আপনার পরীক্ষা দিয়ে নির্দিষ্ট ফি দিয়ে ইমপ্রুভ করতে পারে। এটার ব্যাপারে কিছু জানেন? আসলে কোশ্চেনের মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়ে গেছে, আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, মানে আমি বলতেছি যে আইএলটিএস এর যে মডিউল গুলো আছে, যে 4টা মডিউল, এই 4টা মডিউলের কেউ যদি কোনো স্টুডেন্ট যদি সে স্কোর কম পায়, সে নির্দিষ্ট ফি দিয়ে, হ্যাঁ, যে অনলি একটা মডিউলের ফি দিয়ে সে আবার এই কোশ্চেনটা রেজাল্ট ইমপ্রুভ। এই ব্যাপারটা আপনি কোথায় পেয়েছেন? এটা ইউজুয়ালি ওরা দেয় না সাধারণত, তবে হ্যাঁ, আমাদের এই অঞ্চলে দিবে কিনা এটা এখনো শিওর না, নট শিওর। হ্যাঁ, 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 সেটাই আমি শুনছিলাম আর কি, তার জন্য। মানে এরকম অনেক কথা আসলে বের হয়, কিন্তু সবগুলো দেখা যায় যে পরবর্তীতে আসলে সত্য হয় না। এরকম মানে এই রিউমারটা 5 বছর ধরে শুনতেছি আমি, ঠিক আছে? সো মেবি দে আর গোয়িং টু ইন্ট্রোডিউস দিস, বিকজ এখন ফি যেহেতু অনেক বেড়ে গেছে। কিন্তু ওরা যেটা করে সেটা হচ্ছে যে, দেখেন, এটা কিন্তু একটা ওয়ে অফ ইনকাম না। সো তারা যেটা করে যে তারা বারবার কিন্তু কোর্সটা মানে মানে একটা খারাপ করেছেন, পরে আরো একবার করতে দেয়। এখানে ওদের যেটা প্লাস পয়েন্ট থাকে, বা ওরা যেটা প্লাস পয়েন্ট দিয়েছে, এই কোয়েশনটা কেউ এখনো করেন নাই, ভালো হয়েছে কোয়েশনটা আপনি করেছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে, ধরেন আপনি প্রথমে পরীক্ষা দিয়েছেন 6.5 আসছে, জি, পরের বার পরীক্ষা দিলেন 6 আসছে। এখন প্রথমবার যে পরীক্ষা দিয়েছিলেন সেখানে রিডিং এ 5.5 ছিল, পরের বার যখন পরীক্ষা দিয়েছেন রিডিং এ 6 আসছে, কিন্তু রাইটিং এ 5.5 আসছে, মনে করেন। হ্যাঁ, এখন এই দুইটা স্কোরই আপনি যখন কোনো ভার্সিটিতে জমা দিবেন, আপনাকে দুইটাই জমা দিতে হবে, যে আমার একবার 6.5 ছিল, একবার 6 ছিল, একবার এইটাতে রিডিং এ 5 ছিল, একবার এইটাতে রিডিং এ 6 ছিল, একবার এটাতে 6 রাইটিং এ 6 ছিল, একবার এটাতে রাইটিং এ 5.5 ছিল। মানে আর কি, আপনার তখন যারা ভার্সিটি তারা কিন্তু আপনাকে এই দুটো মিলিয়ে হ্যান্ডেল করবে, যে ওকে ফাইন, তার এখানে ভালো ছিল, এটাতে খারাপ ছিল, তো দুটো মিলিয়ে ব্যালেন্স করে কিন্তু আপনাকে স্কোরটা দিবে। এই সুযোগটা কিন্তু আইএলস আপনাদের জন্য রেখেছে। এটা এটা জানেন কিনা, এটা কনফার্ম করে দিলাম, যে কারো যদি মনে আচ্ছা, করেন এটা জানতাম না। একবার 6.5 আসছে, পরের বার 6 আসছে, তখন কিন্তু আপনার 6.5 কাউন্ট করা হবে, যে আপনার আসলে 6.5, মানে পরে কম দিচ্ছেন এর মানে না আপনার মেইন এক্সাম বা ভার্সিটিতে আপনাকে 6 ধরে কাউন্ট করা হবে না, 6.5 ধরা হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you so much, Ashik Rahman Tikri Bhaiya, for this outstanding session. I hope you have enjoyed this session. And it's time for our next segment. This session will be on IELTS writing and speaking. This session will be conducted by an excellent instructor of interactive pairs, Raida Islam. And she got IELTS 8.5 band score. I would like to invite her to conduct this session. Thank you. Please wait few minutes. I think Apu will be joining with us. ওকে এভরিওয়ান, টাটা বাই বাই, আমি বিদায় নিচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, Allah সবার Hafiz সঙ্গে Bhaiya, কথা বলবেন। খুব ভালো আল্লাহ ছিল হাফেজ। সেশনটা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ জানে আর আপনারাই জানেন কি ছিল, যাই হোক, গুড থ্যাংক নাইট ইউ। ভাইয়া। খুব ভালো ছিল। ওকে, বাই বাই। আশিক ভাই, গুড নাইট। গুড নাইট, আপনাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকেন, সবাই ভালো স্কোর করেন, ভালো দেশে যান, এবং আশা করি সবার লাইফ ভালো হোক। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। থ্যাংক ইউ, ওয়েলকাম।
Please wait few minutes. I think she will joining with us.
আচ্ছা, এটা তো রেকর্ড করা হচ্ছে, এটা কি লাইভ করা হচ্ছে কোথাও? রেকর্ড থাকবে? অ্যাকচুয়ালি এটা রেকর্ড করা হচ্ছে, আপনাদের মেইলের থ্রুতে পাঠানো হবে। আজকে যারা ফুল সেশনটা করবেন তাদের সবাইকে মেইলের থ্রুতে পাঠিয়ে দেবে। আপু অলরেডি জয়নিং উইথ আস, এন্ড thank you, Apu, join করার জন্য. It's time for our next segment. This session will be on IELTS writing and speaking. This session will be conducted by an excellent instructor of interactive cares, Raida Islam. She got IELTS 8.5 band score. I would like to invite her to conduct this session. Thank you. All right. Assalamu alaikum, everyone. First of all, a very good night, I guess, because it's 10:45. And again, thank you very much for patiently waiting. I was actually supposed to start my session at 10 p.m. But to be very honest, due to the heat and everything else, I got some food poisoning, achke, and I took a nap because I'm feeling a little under the weather. My alarm didn't go off and no one remembered to wake me up. So sorry about that. And today I was supposed to conduct my session on IELTS writing and speaking. এখন আমি guess করছি যদি আপনার মাস্টার ক্লাসে আছেন তাহলে most of you are like brand new to IELTS বা একটু ঘাটাঘাটি করেছেন যে এটা কি বা what to do and what not to do, but exactly তেমন ভাবে জিনিসটা দেখা হয় নাই. Well, then I'm here to summarize IELTS writing and IELTS speaking এ কি আছে, কি types of questions আসে এবং এটার exam formatটা কি. And before I start that, আমি অনেক ছোট্ট করে আর একটা description দিয়ে দিই, because if you don't know me, if you don't know about me, তাহলে আপনারা কেমনে বুঝবেন, right? You have to know a little bit about me. So a little bit about me হচ্ছে যে I'm Radha, as they said, and I'll say 0.5 alhamdulillah. I could have done better, actually. That's a funny story. I'll share that story another time. And yes, I've been teaching IELTS and English spoken professionally for the past a little more than 7 years. And I have also recently, I've been the IELTS and spoken coordinator at Capstone Education. And I'm also working with Interactive Cares to bring these amazing courses for you. For people who want to self-study by studying at home, আপনাদের জন্য course to specially designed for. So we are bringing those for you as well, and hopefully those will help you to prepare adequately for your exams. So আমাদের বেশি time নাই, but I will start with the interesting part, বা যেটা মানুষদের বেশিরভাগ ভয় লেগে থাকে সেটা হচ্ছে IELTS speaking এর পার্টটা. So far, does anyone have any kind of question for me, like regarding myself, যা বলেছি, বা regarding IELTS speaking, যদি আপনাদের personally প্রথম থেকে কোনো questions থেকে থাকে, এরকম কিছু আছে? Will you please do communicate with me through a chat box, বা যদি আপনারা কথাও বলতে চান, please raise your hand and then unmute yourself and speak, because I like my sessions or my classes to be interactive. So আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করি, and ওখানে আপনারা দেখতে পারবেন কিছু ইনফরমেশন ওখানে দেওয়া আছে just for you guys. So I want you to see them, and of course I'll walk you through it. Hold on, let me full screen this, then you'll be able to see it better. Okay, so I hope you can see my screen right now. So this is basically for, oh, can you see it? I hope you can. Hold on, let me share my whole screen. Okay, so I hope you can see my screen. So this is a summarized slide about what's going to happen in IELTS speaking exam. Okay, let's go. So first of all,
Okay, হঠাৎ করে PowerPoint has become the slowest organism in, like, not organism, the slowest thing in the world. All right. So today যা নিয়ে কথা বলবো আমরা মানে এগুলো আমি খুব শর্ট করে বলে যাবো, এগুলো নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলা যায়, এগুলো নিয়ে ক্লাসেস পর ক্লাস কথা বলা যায়, বাট আমি খুব শর্ট করে বলে যাবো so that you understand what is happening in IELTS speaking. Okay, so first of all, আমরা কথা বলবো যে how the exam takes place. We'll talk about the format of the speaking exam, তারপর এটাকে স্কোরিং কিভাবে করা হয়, তারপর কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা দিয়ে আপনারা যেটা ইউজ করে আপনারা এক্সামে ভালো করতে পারবেন, বা মেবি আপনারা বাসায় প্র্যাকটিস যখন করছেন সেগুলো ইউজ করতে পারবেন। এন্ড আপনারা কিছু স্যাম্পলস আমি শিখাই মানে দেখাবো স্যাম্পল so that you understand যে কি ধরনের কোয়েশ্চেনস আসে, so that you can mentally prepare yourself. কোয়েশ্চেনস গুলো যেগুলো দেখাবো সেগুলো এখন কারেন্টলি ইটস সার্কুলেটিং। কি হয় যে এটা মানে it's a very common thing that we find out যে from January to June, till the end of June, and from July to December কিছু sets of questions that circulate for both British Council and IDP. They're not different. I worked in IDP for a few months as an examiner, so that is what I noticed. So I'm going to make কিছু questions দেখাবো which is circulating right now, and of course আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর যে স্পিকিং এর কোর্সটা নিয়ে আসছি ওখানে আপডেটেড কোয়েশ্চেনস গুলো চলে আসবে ইনশাআল্লাহ by the time they update their question circulation as well. And then we will talk about how you by yourself can improve your speaking skills overall, not just for IELTS speaking, but overall আপনাদের স্পিকিং কিভাবে ভালো করতে পারেন এটা নিয়ে আমরা একটু কথা বলবো। So first of all, এটা একদম basic common sense. You can give IELTS from either British Council বা IDP. এখন মানুষরা মনে করে যে British Council থেকে পরীক্ষা দিলে ইজি, sorry, IDP থেকে দিলে ইজি, British Council থেকে পরীক্ষা দিলে হার্ড। Well, this is a kind of a misconception because question format, questions, and they are both the same for British Council IDP. কেউ কারোর থেকে কম বেশি না। আর yes, আপনারা তো এটা জানেন রাইট যে IELTS এর দুইটা মডিউল আছে, দুইটা না আরো বেশি আছে, বাট দুইটা কমন মডিউল হচ্ছে জেনারেল ট্রেনিং এন্ড একাডেমিক। এতটুকু তো জানেন রাইট? So general training you give when you're going abroad to, you know, আপনি যখন বাইরে ইমিগ্রেশন করছেন to live there for your PR or citizenship whatever, তখন you give your general training exam. An academic examটা আপনারা দেন যখন you are going abroad to study for higher studies, or even basically even if you're going for undergrads you give academic. And general training academic এর ডিফারেন্সটা হচ্ছে যে first of all রিডিংটা পুরো ডিফারেন্ট থাকে, লিসনিং সেম থাকে, রিডিং টা ডিফারেন্ট থাকে, and রাইটিং এর টাস্ক টুটা ডিফারেন্ট থাকে। রাইটিং এ কি কি থাকে এটা নিয়ে আমি ভেরি শর্ট আমি একদম লাস্টে বলবো। স্পিকিংটা নিয়ে যেহেতু মানুষের একটা আগ্রহ থাকে আমি স্পিকিংটা নিয়ে একটু সুন্দর করে বলি সাজিয়ে। ইনশাআল্লাহ যখন আপনাদের সাথে আমার সামনে ক্লাসেস হবে তখন we will talk about both these parts in length. Okay, so in British Council and IDP misconceptionটা ক্লিয়ার করে দিলাম। এটা is a myth, it's not true. Both of them have the same questions in the same format, and they are both the same in every single way. Because ওদের টেস্টিং এর যে চারটা স্কোরিং করা আপনাদেরকে যে চারটা অ্যাসপেক্ট আছে যেটা আমি একটু পরে দেখাবো এটা সেট করা। So we have to score you out of those 4 aspects in your speaking exam. That is how it determines your score. So that ensures the fairness যে আপনাকে আমি ফেয়ারলি স্কোর করছি, আমি বায়াসড হচ্ছে না। ওকে, জাস্ট বিকজ আপনার চেহারা ভালো লাগলো বা আপনার কথা ভালো লাগলো আপনাকে একটু বেশি দিলাম, বা আপনি কথা ভালো বলছেন বাট মেবি আপনি আমার কোনো ইনডিরেক্টলি ক্ষয়ক্ষতি করছেন দেখে আমি আপনাকে একটু কম দিলাম, এইটা মানে প্রুফ করার কোনো ওয়ে নাই বিকজ অফ দ্য স্কোরিং সিস্টেম দ্যাট এক্সিস্ট ফর দ্য স্পিকিং। আচ্ছা, আর জেনারেল ট্রেনিং আর একাডেমিক এই দুইটার ডিফারেন্সটা আপনাকে বললাম। আর লিসনিং আর স্পিকিং পুরো the same. So whether you're going abroad to get a citizenship or you're going abroad to study, if you follow the same thing together, it's fine. Okay, so how does the exam take place? So basically আপনি যাবেন এক্সাম হলে, আপনি আপনার পাসপোর্টটা দিবেন, মানে আপনি ঢুকবেন বেসিক্যালি একটা রুমে একজনই থাকে, আপনি ঢুকবেন আপনার নাম আপনার আইডি ডাকা হলে, এন্ড তারপর আপনি ঢুকে আপনি ওর বলবেন যে
Please come in, have a seat. May I have your passport? তো আপনি তারপর আপনার পাসপোর্টটা দিবেন বা আপনার এখন এনআইডি অ্যাকসেপ্ট করে, এটা রিসেন্টলি শুরু হয়েছে, আগে শুধু পাসপোর্টই দিতে হতো। So আপনি মানে they will ask for your ID, then you will either provide your NID or your or your passport, whichever you have, বা যেটাতে আপনি রেজিস্ট্রেশন করেছেন অ্যাকচুয়ালি। যেই আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটাই আপনাকে সাথে রাখতে হবে, right? Because they will cross check against that. So they will see your ID, they will see your face, and then they will be like, all right, so what is your name? আপনি আপনার নাম বলবেন, where do you live, what do you do? তারপর they're going to ask the most random questions. Say, do you like watches? Have you ever had to wait for someone? তারপর when was the last time you gave someone a flower? These are the kind of silly questions that they're going to ask. So you might think that যখন she started asking these questions, তখন থেকে আপনার speaking exam শুরু হচ্ছে, right? Well, that's not correct. আপনার speaking exam তখন থেকে শুরু হয়েছে যখন you enter the room and they tell you to sit and they tell you to hand over your ID. Everything is part of the speaking exam, because not only are they seeing how well you speak, they're also seeing how well do you respond to when spoken to. আপনার সাথে মানে আপনার সাথে কথা বললে how well you're responding, that is also what they are seeing. And another thing is body language. It's a very important thing. For example, when I used to take exams, anyone who would come into the room and who would just cross their arms like this and look down and avoid eye contact, and আমি যখন কোনো কোয়েশ্চেন করতাম তখন ওরা one word answer দিত, তখন আমি বুঝতাম যে okay, they're nervous, they're not that well prepared, and by default automatically আমার brain তার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলতো। এখন যাই বলেন না কেন, হ্যাঁ আমাকে এখানে স্কোরিং সিস্টেম সেট করে দেওয়া, বাট যদি আমার ইমপ্রেশন অফ ইউ হয় যে ইউ আর নট কনফিডেন্ট অ্যাবাউট ইয়োরসেলফ, তাহলে why should I be confident about you? যে you have the necessary skills to do well in this exam. So that is going to affect my judgment on how I'm going to score you. So body language বা how you present yourself is very important. এরকম করে cross করে রাখবেন না, it shows it's মানে এটা subconsciously মানুষরা করে when they're nervous or when they're scared or they just don't want to mix with people. It's a part of psychology actually. So don't do that. It shows that we're avoiding them, we're deflecting them. Square your shoulders back, have a slight smile on your face, be confident. Don't treat the speaking exam like an exam. Talk to your examiner like you're having a conversation with a stranger at a coffee shop, like that. Don't stress, because the types of questions that they're going to ask, এগুলো examiner questions, এগুলো any person in their day-to-day life can have a conversation or discussion about with their near and dear ones. So treat it like a conversation more than an exam, and show that you're confident using your body language. That will help you boost your image in front of your examiner, and at the same time it will help the examiner to be more confident about you, which will obviously have a positive effect on the attitude or on the attitude of the examiner, or the score that the examiner is going to give. আচ্ছা, একটা জিনিস বলে দিই, যদি আমার কথা আপনার কাছে বেশি ফাস্ট লাগে বা যদি আমার কোনো কথা আপনি না বুঝে থাকেন, প্লিজ আপনারা চ্যাট বক্স আছে, মেসেজ করবেন যে একটু স্লো যান, বা ক্যান ইউ প্লিজ সে দ্যাট अगेन, দেন আমি যে কথাটা বলেছি আপনি বুঝেন নাই, আমি সেটা আরেকবার রিপিট করব, দরকার হলে বাংলায় রিপিট করবো, ট্রান্সলেটেড ফর ইউ, because এখানে আমরা মাত্র শিখতে এসেছি, শেখা শুরু করেছি, no one knows everything from day one. So I will facilitate you in that process, okay? So tell me how to facilitate you and I will do it like that. So tell me if you have any sort of questions or if I'm going too fast, বা যদি আমার কথা না বুঝেন আমাকে অবশ্যই বলবেন সেটা। So far so good, right? Any questions so far? Okay, I'm guessing not. So let's move on. So speaking exam, there are 3 parts. এক্সামটা 11 থেকে 15 মিনিটের মধ্যে হয়, ইদানিং একটু মানুষরা লম্বা টাইম নিচ্ছে, and this is the format of the speaking exam. It's actually divided into 3 parts: the introductory part, the cue card session,
and the discussion session. So introductory partটা হচ্ছে ওই যে আপনাকে যে রিমেম্বার আপনাকে যে সিলি কোয়েশ্চেনস করা শুরু করবে যে do you like watches, when was the last time you gave someone a flower. So এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনার introductory part of question. Why? Because when a person asks you these type of questions, they get to know a little bit about you. It's the ice breaking session, it's a warm up session. উনি আপনাকে এরকম বেসিক কোয়েশ্চেন করবে, আর এই বেসিক কোয়েশ্চেন গুলো এটা সবার একটা ভুল থাকে, ওরা মনে করে কোয়েশ্চেন গুলো ওয়ান ওয়ার্ড বা ওয়ান লাইনে অ্যান্সার দিলেই হচ্ছে, আমি এত কেন কথা বলবো। No, that's a big mistake. Don't do that. এরকম প্রতিটা কোয়েশ্চেনের মানে এরকম ছোট ছোট বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার গুলো অ্যাটলিস্ট 2 থেকে 3 লাইনে দিবেন, because this is a speaking exam at the end of the day. You have to talk. আপনি যত কথা বলবেন আপনি আপনার এক্সামিনার তো কন্টেন্ট দিচ্ছেন আপনাকে স্কোর দেওয়ার জন্য। যদি আপনি কথা না বলেন তাহলে তো লাভ নেই, রাইট? তাহলে এক্সামটা ডিফিটস দ্য পারপাস অফ দ্য এক্সাম। সো চেষ্টা করুন একটু কথা বলতে। আচ্ছা, সো এই সেশনটা যেখানে they will ask you these 5 to 6 basic questions, এইটা মানে এই সেশনটা বা এই পার্টটা will last anywhere between 3 to 4 minutes, sometimes এটা 5 minutes ও হতে পারে। আচ্ছা, দেন এটা শেষ হলে এক্সামিনার আপনাকে একটা পিস অফ পেপার দিবে বা একটা কার্ড দিবে, যেখান থেকে আপনি এক্সাম দেন আপনি সেরকম টাইপ অফ কোয়েশ্চেন পাবেন। তো আপনাকে একটা পেপার বা একটা কার্ড দিবে, দিয়ে বলবে so this is your topic for the cue card. You will now have sorry, my bad. This is your topic for the cue card. You have 1 minute to think about what you want to talk about. You will have 2 to 3 minutes to discuss your cue card. Oh my god, I said this thing so many times. আমার এতদিনে মুখস্থ মানে এটা like breath চলে আসে, but thanks to post COVID brain and my sick brain I forgot about it. Acha, so this is basically where they will introduce the cue card. আপনাকে এক্সামিনার cue cardটা দিবে, আপনাকে প্রথম পার্টে সে 5-6টা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। This session will last for 3 থেকে 4 মিনিট, মাঝামাঝি 5 মিনিটের সময় নিতে পারে। And তারপরে বেসিক কোয়েশ্চেন শেষ হওয়ার পরে বলবে so this was the end of part 1, now we will move on to part 2. আপনাকে একটা টপ পেপার দিবে, ওটার মধ্যে টপিক থাকবে। টপিকটা কেমন দেখতে আমি একটু পরে দেখাচ্ছি। তো ওইটা ওখানে একটা স্পেসিফিক টপিক থাকবে and আপনাকে বলবে so this is your topic for the cue card. You have 1 minute to think about what you want to talk about. You will have 2 to 3 minutes to discuss your cue card. তো এটার মানে হচ্ছে বেসিক্যালি উনি আপনাকে কিউ কার্ডটা দিচ্ছে আর বলছে যে এটা আপনার জন্য স্পেসিফিক টপিক। প্রতিটা এক্সাম মানে এক্সামিনি যেই দিন ওরা এক্সাম দিচ্ছে সবার কিউ কার্ড টপিক সেম হবে এমন কোনো কথা নাই। দে হ্যাভ আ লটারি অফ কোয়েশ্চেন, যে যখন সামনে আসে তখন তারা অ্যাট চান্স বাই র্যান্ডম যে কোয়েশ্চেনটা হাতে আসে সেটা জিজ্ঞেস করে, কারোর জন্য স্পেসিফাইড না যে আমি ওকে এই কোয়েশ্চেনই করবো বা সবাইকে একই কোয়েশ্চেন করা হবে এমন কোনো জিনিস না। as I said, একটা সার্কুলার আছে অফ মানে কোয়েশ্চেনস যেটা এখন চলছে, যেটা শেষ হয়ে মানে আই থিংক এখন নতুন মানে সেটস অফ কোয়েশ্চেনস রিলিজ হবে এখন। সো ওখান থেকে দে আস্ক দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তো ওই একটা কিউ কার্ডের জন্য ওরা আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপেয়ার করার জন্য। ওরা আপনাকে একটা পেন্সিলও দিয়ে দিবে, একটা পেপারও দিয়ে দিবে, আর ওরা আপনাকে 1 মিনিট সময় দিবে যে আপনি কিভাবে অ্যান্সারটা সাজাবেন সেটা রেডি করতে। তারপর এটা অ্যাকচুয়ালি নিয়ম কিউ কার্ডটা ফেরত নিয়ে নেওয়া, কিন্তু ইদানিং এখন আর কেউ নেয় না। দে আর অ্যাকচুয়ালি ভায়োলেটিং দ্য রুল, বা মেবি এটা ওয়েভ অফ করে দেওয়া হয়েছে। ওয়েভ অফ মানে বুঝেন? কাম অন, এটা স্পিকিং সেশন, এখানে একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত, কি মনে হয়? আচ্ছা, আমি বলি তাহলে, যেহেতু মেবি দিস ইজ মাই পানিশমেন্ট ফর কামিং ইন লেট। আচ্ছা, শিথিল করে দেওয়া মেবি, হ্যাঁ মানে শিথিল করে দেওয়া, মানে নিয়মটা ছিল এখন মানে দে paused it for the while. ইয়েস ইয়েস। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভাইয়া is partially at least 70% correct. Okay, so wave off can be temporary and permanent. So if you temporarily wave it off or conditionally wave it off for special reason, তাহলে যেটা ভাইয়া বলে যে শিথিল করে দিল, for a moment এটাকে পজ করে রাখছে। But I think the way that examiners are doing it nowadays, I think they waved it off permanently, একদম বাতিলই করে দিয়েছে জিনিসটাকে, because কেউ আর কোয়েশ্চেন ফেরত দেয় না। আমাদের টাইমে we would take the questions back because ওদেরকে লিখতে দেওয়া হচ্ছে, আর এটার মানে মূল
যে দ্য রিজন ওয়াই কিউ কার্ড জিনিসটা রাখা হয়েছে এটা হচ্ছে আপনি টপিকটা দেখবেন, আপনি স্পিচটা প্রিপেয়ার করবেন, দেন আপনি মনে রাখবেন দ্যাট হোয়াট আর ইউ সাপোজ টু টক অ্যাবাউট এন্ড ইউ সাপোজ টু গিভ আ স্পিচ। যদি আপনি স্টেজের উপর দাঁড়ায় বা পাবলিক স্পিকিং, যে টোস্ট মাস্টার্স ক্লাবের যে স্পিচেস গুলো হয়, ইউ নো অ্যাবাউট টোস্ট মাস্টার্স ক্লাব, রাইট? আচ্ছা, না জানলে সমস্যা নাই। সো ইটস বেসিক্যালি অ্যান ইন্টারন্যাশনাল স্পিকিং ক্লাব, যেটা এনএসইউ, আইইউবি এগুলো জায়গায় এক্সিস্ট করে। আই থিংক ডিইউ তে আছে, আই ডোন্ট নো। And these clubs actually exist all over the world. It's a organizational change or international chain actually. So এখানে ওরা পাবলিক স্পিকিং প্র্যাকটিস করে। So when you are to give a speech, yes, you hold your own speech in front of you when you're giving the speech, or you go impromptu. You give the speech as you go, you make it up. But you do not hold the question in front of you while you're trying to answer, because বারবার question দেখতে থাকলে you get distracted. এটা যখন আপনারা বাসা কিউ কার্ড প্র্যাকটিস করবেন বা যদি আপনারা আমাদের লাইভ ক্লাসেস জয়েন করেন, তখন আপনারা দেখবেন যে যদি আমি আপনাদের কিউ কার্ড প্র্যাকটিস করাই, আপনারা আর যদি বলি যে আসেন অ্যান্সার দেন একটা, প্র্যাকটিস করেন আমার সাথে, তখন দেখবেন যে আপনারা যত কোয়েশ্চেনের দিকে তাকায় আছেন, ইউ আর ফরগেটিং হোয়াট ইউ ওয়ান্ট টু সে, বিকজ আপনার ব্রেনটা অটোমেটিকলি কনসেন্ট্রেট করছে অন ট্রাইং টু রিড দ্য কোয়েশ্চেন ওভার এন্ড ওভার এগেন এন্ড আন্ডারস্ট্যান্ড এন্ড to see whether you're missing any part of the question or not. So to avoid that, আমরা কোয়েশ্চেনটা নিয়ে নিই ফেরত বা নেওয়াটা নিয়ম, বাট এখন আর কিছু করে না কেন জানি। So yes, coming back to the main point, I digressed too much, sorry about that. আচ্ছা, digress মানে কি? What does digress mean? Oh, phone finally on হয়েছে। আচ্ছা, digress মানে হচ্ছে to go off topic, বা কথা বলতে বলতে থাকে না যে আমরা একটা গল্প বলছি, একটা গল্পের একটা ব্যাক পার্ট, একটা ব্যাক স্টোরি বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম which has nothing to do with the story. So একটা মেইন কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলা বা অফ টপিক চলে যাওয়া, এটাকে ডাইগ্রেস করা বলে। ওকে, so that's why I said sorry I digressed. Let's come back to the main point. So they give you the question, they give you 1 minute, একটা কাগজ একটা কলম দেয় and আপনাকে ওরা সময় দেয় 1 মিনিট সময় দেয় যে আপনি কি বলবেন সেটা নোট করে। 1 মিনিট সময় শেষ হয়ে গেলে ওরা বলে যে প্লিজ বিগিন। Then you have to start your speech. So এগুলো question format are different than introductory part or question, vast difference. এটা আমরা এই স্লাইডস এর শেষে আমরা দেখবো, কিছু স্যাম্পল আছে আপনাদের। আচ্ছা, আর এটা হচ্ছে ডিসকাশন। সো কিউ কার্ডে একটা টপিক আপনাকে 1 মিনিট সময় দিবে, দেন আপনি ম্যাক্স 2.5 মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন। এরপরে they will move on to part 3. They will say okay, so that was the end of part 2, we will now move on to part 3. ওখানে আপনাকে ওরা 3 থেকে 4টা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবে। সো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফিকাল্টি লেভেলটা একটু করে বেড়ে যাচ্ছে। পার্ট 1 এর মতনই হবে যে ওরা আপনাকে মানে বিভিন্ন কোয়েশ্চেন্স করবে, বাট এখানে একটা থিম থাকবে। These are going to be thematic questions. A theme will be related to the theme of the topic of Q card. Sorry, Q card এর যে থিমটা ছিল সেই থিমটার সাথে ডিসকাশন পার্টের থিমটা will be similar, and এই থিমের উপরেই 3 থেকে 4টা কোয়েশ্চেন করবেন। এগুলো সিলি 1 লাইন 2 লাইন কোয়েশ্চেনের অ্যান্সার হবে না, এগুলো আরো ডিপ লেভেল কোয়েশ্চেন্স হবে। যেরকম জিজ্ঞেস করতে পারে যে how do you think the education system is different now than how it used to be 20 years ago in your country, like that. তারপর জিজ্ঞেস করতে পারে যে do you think good students make good teachers, why or why not, এরকম টাইপের আপনাকে ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন্স করবে। সো দিস কোয়েশ্চেন যেগুলো মাত্র বললাম এগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড, এন্ড যেহেতু এটা এডুকেশন রিলেটেড তাহলে কিউ কার্ডটা মেবি ছিল হচ্ছে মনে করেন আপনার স্কুল নিয়ে, describe the school that you went to, তারপর ওরা নিচে আরো পয়েন্ট বলে দিবে যেগুলো আপনি মেনশন করতে হবে, এন্ড তারপর ওইটার সাথে রিলেটেড থিমের কোয়েশ্চেন আপনাকে ওরা ডিসকাশনে জিজ্ঞেস করবে। সো যেহেতু স্কুল বলছে কিউ কার্ডে, ডিসকাশনে এডুকেশন নিয়ে জিজ্ঞেস করতে পারে, বা এই যে একদম টিচার স্টুডেন্ট রিলেশনশিপ নিয়ে ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। এন্ড এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনি 1-2 লাইনে দিলে হবে না, এই 3-4টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে
মানে 5-6 লাইন তো বলতেই হবে মিনিমাম, বিকজ এই কোয়েশ্চেন গুলো একটু ইন্টেলেকচুয়াল, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে এগুলো অ্যান্সার করতে হবে। এন্ড এগুলোর অ্যান্সার মানে চিন্তা করার আপনাকে সময় দিবে না, কোয়েশ্চেন করবে আপনাকে অ্যান্সার করতে হবে, জাস্ট লাইক দ্যাট। সো এই সেশনটা বড়, এই সেশনটা আমাদের প্রায় অনেকক্ষণ লাস্ট করে, 5 থেকে 6 মিনিট লাস্ট করে এই সেশন। তো টোটাল এক্সামটা 11 থেকে 16 মিনিটস এর মধ্যে হয়ে যায়। 15 is the standard, মোটামুটি 16-17 যায়। And this is a bit of an insider information. As an examiner, I will share my in কি বলে experience এখানে, বা something that is quite common. যদি আপনি দেখেন যে আপনার স্পিকিং এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমি তো বললাম যে অ্যাভারেজ ইট শুড গো আউট ফ্রম 14, 15, 16 মিনিটস। তো যদি দেখেন যে 10-11 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, তাহলে মনে করবেন যে আপনার এক্সামটা মেবি এতটা ভালো হয় নাই। কেন? বিকজ আপনি বেশি কথা বলতে পারেন নাই, নাম্বার 1। নাম্বার 2, যখন অ্যাজ এন এক্সামিনার আমি আপনার ইন্ট্রোডাক্টরি পার্টের কোয়েশ্চেনের ওকে হোল্ড অন, সি do they give time to think about the question answer? Yes, very good question. এটা আমি এখনই অ্যানসার করছি। সো আচ্ছা, এটা অ্যানসার করে তারপর আমি আমার পার্টে ফেরত আসি। they give you time, as I said, for the cue card, but অন্য কোয়েশ্চেনস গুলোতে এরকম যদি হয় যে আপনাকে ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আপনি কোয়েশ্চেনটা বুঝেছেন, ইউ আন্ডারস্টুড দ্য কোয়েশ্চেন, বাট আপনি বুঝতে পারছেন না ঠিক কিভাবে আপনাকে কোয়েশ্চেনটা অ্যানসার করতে হবে, তখন you can tell the examiner যে that is an interesting question, give me a moment to think about it. So you're basically telling the examiner যে আমি কোয়েশ্চেনটা বুঝছি, but I need a little time to think about the question, because we are just humans. It's not possible, Jay, you will instantly give the answer to every question that comes in front of you. Even when I speak to you, I get off topic, but even I mispronounce some words, but I make some sort of grammatical mistakes when I'm talking in a flow. Especially now that I'm sick, I'm susceptible to making even more mistakes, right? Susceptible মানে কি? আমি কিন্তু ইচ্ছা করে যখন কথা বলতে থাকি, এই ডিফিকাল্ট বা হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি গুলো আমি মাঝখান দিয়ে আপনাদেরকে এই জন্য জিজ্ঞেস করে যাই যে when I'm using it, I'm making sure that you understand it, and I'm also making sure that আমি যখন এটাকে এক্সপ্লেইন করবো আপনাদের এই ওয়ার্ডটা মনে থাকবে and you can use it by yourself. There is multi-purpose, or this is a multifold reason যে কেন আমি বারবার এক একটা ভোকাবুলারি ধরে ধরে জিজ্ঞেস করছি। Susceptible মানে হচ্ছে, susceptible এর স্পেলিং হচ্ছে এটা লিখি, this is the spelling of susceptible. So I use it in the context যে hold on, let's see, efficient না, susceptible actually মানে efficient না, actually susceptible মানে হচ্ছে যে influenced by, ঠিক আছে, মানে আমি বললাম যে they are susceptible to this, তার মানে they are influenced by this, বা they are easily affected by it, ঠিক আছে, বা they are open to this. That is what I mean when I say susceptible. আচ্ছা, সো আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, so every one of us are open to making mistakes, especially when we're sick. We're more susceptible to making mistakes because we have less control over our brain. Our brain doesn't work that way, it's not that efficient. So that's why we are more susceptible to making mistakes when we're sick or when we're just not thinking right. So এই জন্য it's common human mistake, এটা হঠাৎ একটা brain freeze হতেই পারে, and তখন আপনি এক্সামিনারকে বলতে পারেন যে আপনি যদি কোনো কোয়েশ্চেন না বুঝে থাকেন, বাট ইউ মানে বুঝছেন বাট আপনি বুঝতেছেন না কিভাবে অ্যান্সার করবেন, তখন you can tell the examiner যে that's an interesting question, give me a moment to think about it. এই মোমেন্টটা বলে কিন্তু আবার 1-2 মিনিট নিয়েন না, এই মোমেন্টটা বলে take 10 seconds, চিন্তা করেন কি বলবেন, অ্যাটলিস্ট ও স্টার্টিং পয়েন্টের কথাটা চিন্তা করেন যে শুরু করবেন কি দিয়ে, দেন ওখান থেকে আপনি অ্যান্সার করা শুরু করবেন যে ওকে, at least if you start you can go with the flow. So you can do that, সাকিব ভাইয়া। হ্যাঁ, and another thing, সাকিব ভাই যেটা এই কোয়েশ্চেনটা বলেছে, আমি আরেকটা জিনিসও বলি। সো এটা তো হইলো যে আপনি কোয়েশ্চেন বুঝছেন কিন্তু আপনি বুঝতেছিলেন না ইমিডিয়েটলি কিভাবে অ্যান্সার দিতে হবে, তখন কি করতে হবে, দিস ইজ হোয়াট ইউ শুড ডু। হোয়াট শুড ইউ ডু, যে এই কোয়েশ্চেন যখন করবে বাট
আপনি কোয়েশ্চেনই বুঝেন নাই, তখন কি করবেন? Well, তখন you are only allowed to ask them to repeat the question. We as examiners are not allowed to explain the question to you. আপনি বলতে পারবেন না, sorry, can you explain? You cannot do that. আপনি যদি বলেনও, then I am bound to just repeat the question again. Because speaking just আপনি কথা বলবেন, এটাই এক্সাম না। As I said একদম প্রথমে, speaking also means যে আপনি রেসপন্ড কেমনে করছেন, আর আপনি আমি যে কথাটা আপনাকে বলছি সেটা আপনি বুঝতে পারছেন নাকি না। আমি যে স্পিকিং এর কোয়েশ্চেন আপনাকে করলাম, আপনি যদি আমার কোয়েশ্চেনই না বুঝেন তাহলে আপনি বলবেনও বাকি, রাইট? ইটস এ টু ওয়ে স্ট্রিট। আপনি খালি বলতে পারলেই হবে না, আমি কি বলছি সেটা আপনার বুঝতে হবে, রাইট? তো আপনি যদি আমার কোনো কোয়েশ্চেন না বুঝেন, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য এক্সাম, right? And we do score you on that. So you can just ask the examiner, could you please repeat that question? বা যদি আপনি কোয়েশ্চেন মিসও করে থাকেন বা বুঝেন নাই সে কি বলছে, মানে you actually didn't understand a word or something, you can again ask them to repeat the question. But এই যে এই কোয়েশ্চেন রিপিট করার ব্যাপারটা বা একটু টাইম নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বারবার করা যাবে না, ঠিক আছে? Because you can do it once max. Like this is like a Uno wild card. আপনারা যারা Uno খেলেছেন, it's like a wild card. আপনি খেলটা একবার ইউজ করতে পারবেন, একবার করে এগুলো। Because আপনি এগুলো যদি বারবার ইউজ করতে থাকেন, then examiner মনে করবে যে you were not well prepared or something, and that will again, as I said, affect the examiner's perspective of you. So একটু শার্প থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। So that's that. So এই কোয়েশ্চেনটা মানে পার্ট 3 তে কোয়েশ্চেন 3 থেকে 4টা করা হবে, আর এগুলো আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিট করে অ্যানসার করতে হবে। সো এই জন্য টোটাল 5 থেকে 6 মিনিট লাগবে। So as I said, আবার again I digressed. Oh my god. Let me get back to the main point. So I was saying, যদি দেখেন এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাহলে probably there is a chance আপনার এক্সাম ভালো হয়নি, because as I said, আপনি মেবি ফার্স্ট এত বেশি কথা বলেননি যতটুকু বলা দরকার ছিল, বা আমি অ্যাজ এন এক্সামিনার বুঝে গেছি যে ইউ আর গোয়িং টু স্ট্রাগল। প্রথমেই আপনি যেভাবে কথা বলছেন, করছেন, আপনি ওয়ান লাইনে অ্যান্সার দিচ্ছেন, আমি বুঝে যাবো যে ইউর নট ওয়েল প্রিপেয়ার্ড। তখন আই ওয়ন্ট বদার ওয়েটিং ফর ইউ বা আস্কিং ইউ টু মেনি কোয়েশ্চেন। আমি ফর্মালিটি করে 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 পার হয়ে যাবো, তো তাড়াতাড়ি এই জন্য এক্সাম শেষ হয়ে যায়। বাট ইফ ইউ সি ইউর এক্সাম ইজ গোয়িং লং ইনাফ, যে 16-17 মিনিট পার হয়ে গেল, তার মানে আপনার এক্সাম খুবই ভালো যাচ্ছে। এক্সামিনার আপনাকে আরো বেশি করে তখন খোঁচাচ্ছে বা আপনাকে এখানে রেখে দিয়েছে যে আপনার সাথে কথা বলে বলে সে অ্যানসারস গুলো বের বা কোনটা ভুল ধরার চেষ্টা করছে। So that is actually a good sign if your exam goes on for long. This is an insider information, and I hope you take it into account. এই জন্য চেষ্টা করুন বেশি বেশি করে কথা বলতে, স্পিকিং এক্সাম। Okay, so that's that. Oh, come on. আচ্ছা, হ্যাঁ। সো আপনাকে স্কোরিং কেমনে করা হয়? আমার টাইম শেষ হয়ে গেছে, আমি যা দেখতে পাচ্ছি, because I came in late, but I won't take far too long. আমি আর 5 মিনিটই কথা বলবো, বাকিটা ইনশাআল্লাহ আমার আপনাদের সাথে কথা হবে যখন when I see you in the live classes. সো আপনাদেরকে as I said, আপনাদেরকে চারটা অ্যাসপেক্টে স্কোর করা হয় স্পিকিং এ, আপনাদেরকে রাইটিং এও অ্যাকচুয়ালি 4টা অ্যাসপেক্টে স্কোর করা হয়, বিকজ যেহেতু এগুলো সাবজেক্টিভ এক্সাম। সাবজেক্টিভ মানে every person's answer is going to be different, and the examiner who is going to take your speaking exam and the people who are going to check your copies, check your writing script, they're going to be different, their perception is going to be different, and এরকম এক্সামস এ আমি মনে করেন আপনাকে 7 দিলাম, আরেকটা এক্সামিনে আপনাকে 7.5 দিতেই পারে, বিকজ উনি মেবি আপনার ভুলটা কম ধরছে বা ওনার মেবি আপনার স্টাইলটা বেশি ভালো লাগছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না, ইউ ক্যান ডু বেটার, এই জন্য আমি আপনাকে 7 দিলে আপনাকে অন্য কেউ 7.5 দিতেই পারে। স্কোরিং মাইট চেঞ্জ। ওকে, সো এখানে 4টা জিনিস আছে, আমি এত কিছু বলবো না, আপনারা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা পরে আমরা ইন্টারঅ্যাক্টিভ কোয়েজের থ্রু আপনাদের সাথে স্লাইড শেয়ার করে দিব। সো জাস্ট জেনারেলি বলে যে কিসের উপর স্কোরিং করা হয়। সো স্পিকিং এ ফার্স্ট অফ অল অবভিয়াসলি ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সির উপর স্কোরিং করা হয়। ফ্লুয়েন্সি হচ্ছে যে আপনি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, কোহেরেন্স হচ্ছে আপনি কতটা সাজিয়ে কথা বলতে পারছেন। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্সেস একদম সোজা ভাষা হচ্ছে ভোকাবুলারি। আপনি একই ওয়ার্ড বারবার বারবার ইউজ করতে পারবেন না, আপনাকে ডিফারেন্ট সিনোনিমস ইউজ করতে হবে, which shows me that you have mastery over this language. At least 2-3টা সিনোনিম ফর ইচ ওয়ার্ড জানা উচিত, কেমন? আর একদম বেসিক ভোকাবুলারি বা একদম বেসিক সেন্টেন্স ইউজ করছেন না,
আপনি আপনার কিন্তু একটা অন্য লেভেল আছে। বেসিক আমি মিন করছি হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 যারা ভেরি গুড ভেরি ব্যাড এরকম টাইপের vocabulary ইউজ করে। Instead of that you can use it went excellently, it was horrible, it was horrendous, ঠিক আছে? এরকম টাইপের vocabulary ইউজ করা হচ্ছে যে ডিফারেন্সটা, আর এটার উপরেই একটা অনেক বড় ইম্প্যাক্ট আসে on your মানে এটার জন্য অনেকবার ইম্প্যাক্ট আসে on your score because এই যে vocabulary আপনাকে মার্ক দেওয়া হয়। Obviously যে ভেরি গুড ভেরি ব্যাড ইউজ করছে তার থেকে যে হরেবল হরেন্ডাস ইউজ করছে সে বেশি মার্ক পাবে। Does accent matter? No, it does not. It is a very big misconception. Accent does not matter as long as your pronunciation is correct. As you can look at the screen, আমাদের fourth যে পিলারটা আছে এটা কিন্তু pronunciation. Pronunciation is very important. Accent does not matter because Indianদের accent শুনছেন তো, right? তা ওরা IELTS 9 পায়। That is the biggest proof that accent does not actually matter. As long as আপনার কথাটা correct, আপনার সেন্টেন্সটা correct, and আপনার pronunciationটা correct. Okay? আমি আপনাদের সাথে যখন আমার সামনে স্পিকিং ক্লাসেস হবে তখন আপনাদেরকে একটু কয়েকটা ওয়ার্ডস দেখাবো যেগুলো আমরা ওয়াইডলি মিসপ্রোনাউন্স করে থাকি আর আমরা জানিও না যে ইটস মিসপ্রোনাউন্স। ঠিক আছে? আচ্ছা, আমি কয়েকটা এখনই শেয়ার করি so that you understand what I'm talking about. সো এই ওয়ার্ডগুলো আমি আমার প্রায় প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি। এই ওয়ার্ডটা কিভাবে প্রোনাউন্স করা হয় বলেন তো, মাইক অন করে। Wednesday. Wednesday. Yes, Wednesday. D will be silent, and Wednesday, na Wednesday, like that, right? Okay, very good. So if I tell you to pronounce this word, how will you pronounce this? My bad. এটা কেমনে pronounce করবেন? Adjective. Okay, so a word to pronounce করবেন হচ্ছে adjective. D and C are going to be silent. Adjective. Okay? আচ্ছা, এটা তো এই জায়গাটা আমরা সবাই চিনি, right? এটা কি? Dubai. Dubai, হ্যাঁ, but according to English this is actually supposed to be pronounced Dubai. Bay. Okay? আচ্ছা, আরেকটা ওয়ার্ড বলি। এটা তো এই গাড়ি ব্র্যান্ড আমরা সবাই চিনি। এটা কি হবে? Hyundai. Yes. না, এটা Hyundai বলে সবাই, but it's actually Hyundai. Okay? আরেকটা ওয়ার্ড আমি বলি, দেখেন এই ওয়ার্ডটা কি হবে? Envelope. No, it's envelope. Yeah. So these are some commonly mispronounced words, and এরকম একটা লম্বা list আছে of words that we mispronounce on a day-to-day basis. এই জন্য ওয়ার্ডের pronunciation ঠিক করাটা is our ultimate goal. এটা ঠিক করবো আমরা, pronunciation, the accent doesn't matter, pronunciation does. Our grammar, of course, at the end of the day, grammar is the foundation, the main pillar of English. If you didn't have grammar, you wouldn't even form sentences in English. Even Bangla ব্যাকরণ প্রতিটা ভাষা গ্রামারই I think is their main, I believe is their main foundation. So of course you have to do like you have to use your grammar correctly. এখানে তো লিস্ট আছে of grammatical parts যেগুলো মানুষরা mainly ভুল করে থাকে। I've seen the exams. Subject verb agreement, tenses, prepositions, articles, এগুলো মানুষরা mostly ভুল করে থাকে। So গ্রামারটা আমাদেরকে ঠিক রাখতে হবে। তো এগুলো অ্যাসপেক্টে আপনাকে আউট অফ 9 ইচ করে স্কোর করা হয়। ফ্লুয়েন্সিতে আউট অফ 9, লেক্সিক্যালে আউট অফ 9, গ্রামারে আউট অফ 9, প্রোনাউন্সিয়েশন আউট অফ 9, দেন এটা অ্যাভারেজ করা হয়। অ্যাভারেজ করলে যে স্কোরটা আসে এটাই আপনার ব্যান্ড স্কোর ফর স্পিকিং। ওকে, সো ইউ ক্যান চিন্তাই করতে পারছেন যে যদি এগুলো অ্যাভারেজ করা হয় তার মানে ইউ ক্যান ইউজ দিস স্ট্র্যাটেজিক্যালি। ওকে, কেমনে এটা আমি আপনাদের সাথে পরে টিপস ডিসক্লোজ করবো, সব তো এখনই বলে দিলে হবে না। And আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং কোর্সটা থাকবে, স্পিকিং কোর্সটা, ওখানেও ইন ডিটেইলস এগুলো টিপস এন্ড ট্রিক্স বলা থাকবে বা স্ট্র্যাটেজিস বলা থাকবে। So try to enroll yourself into that one because they are having an amazing offer right now, and we will launch the course very soon. So you can find all this information over there. আচ্ছা, pronunciation তো accent and country wise differ করে, right? Yes, of course it differs. Americanরা water বলে, Britishরা বলে water. So এখানে this is the biggest difference, and তারপর তো word wise ও difference হয়।
যেরকম I think আমেরিকায় বলে ট্যাক্সি, ব্রিটিশ বলে ক্যাব, and তারপর হচ্ছে আমরা বলি না ডাইপার, diaper is British, sorry, diaper is American, nappy is British. So আমরা ইউজ করি আমেরিকান অ্যাকসেন্ট, আমরা স্কুলে শিখেছি ব্রিটিশ স্পেলিং এ, এখন আমরা বড় হয়ে আবার আমরা ব্রিটিশ স্পেলিং ইউজ করছি। ফ্লেভার সরি ফ্লেভার কালার এগুলো তো ব্রিটিশ স্পেলিং এ ইউ থাকে একটা, VOUR LOUR, বাট এগুলো আবার আমেরিকান স্পেলিং এ ইউটা থাকে না, বিকজ এটা অ্যাকচুয়ালি কোনো ফাংশন, it's the same pronunciation whether or not you include the u. So yes, language it like the accents differ and the pronunciations obviously differ with different languages. You have to stick to one, mix kore bola jabe na. I started out using British accent, but in the end I shifted to American accent. Now my accent has completely Americanized. Acha, so then bujhbo kemne je konta actually correct? Amader to British American mix. Yes. Did anyone say anything? Okay. So yes, ভাই, a very good question actually. আমরা সব মিলায় ফেলছি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আমরা ভুল প্রনাউন্স করতে করতে আমরা মিলায় ফেলছি, মানে we mix everything up. So কেমনে বুঝবেন যে কোনটা আপনার correct pronunciation? So যদি কোনো when you're practicing speaking, right? যদি কোনো ওয়ার্ডের pronunciation নিয়ে আপনার ডাউট হয়, even for a moment, আপনি এই চ্যানেলটাতে যাবেন on YouTube. এই চ্যানেলটা হচ্ছে এমা সেইংস, এখানে প্রতিটা ওয়ার্ডের pronunciation clip আছে, and they actually follow the American pronunciation, right? So if you have any sort of doubt using regarding the pronunciation of a word, what you have to do is go to YouTube, ওয়ার্ডটা লিখবেন, তারপর স্পেস দিয়ে এই যে এমা সেইংস ঠিক এভাবে লিখবেন, ওখানে তখন দেখবেন যে এমা সেইং চ্যানেলের ভিডিওটা চলে আসবে, and they're going to pronounce the word over there. I think each video is a 15 or 20-second clip. They keep on repeating the word over and over again. So you can listen to that and you can imitate যে ওয়ার্ডটা কিভাবে বলছেন, ওভাবে আপনি আপনার প্রনাউন্সিয়েশনটা ঠিক করতে পারেন। And যেহেতু আপনারা মোস্টলি এখন আমেরিকান স্পেলিং ইউজ করেন, লাইক কালার, ফ্লেভার এগুলোর বেলায়, সো প্রনাউন্সিয়েশনটা আপনারা আমেরিকানাইজ করে ফেলেন, right? Because it makes sense. একটা consistency থাকে, না হলে কেমন লাগে, it doesn't make sense না যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করছেন, স্পেলিং লিখছেন আমেরিকান। সো সমান করে ফেলেন জিনিসটাকে, সেলফ প্র্যাকটিস করে এটাকে ঠিক করে ফেলেন হবে। So you can use this channel. Yeah. Oh, আর আপনাদের কিছু না কিছু বলছিলাম যে কিছু ওয়ার্ডের সিনোনিম জেনে রাখা ভালো। So you can go to this website. So আমরা ওয়ার্ডের মিনিং জানতে হলে কি করবি, গুগল it, right? And Google তো নিজের মিনিংটা দেয় না, they actually take it from Oxford Dictionary and then show you the meaning. They have a collaboration over there. So thesaurus.com, what this does is আপনি thesaurus.com এ যাবেন, ওয়ার্ডটা সার্চ দিবেন, and এই একটা ওয়ার্ডের যত যাবতীয় সিনোনিমস আছে ওরা সব দেখাবে, from the most relatable to the highest relatable. আপনি দেখলেই বুঝবেন, অনেক সুন্দর করে সাজানো জিনিসটা। সো ওয়ার্ড গুলো জাস্ট দেখে রেখে দিবেন না, ডে টু ডে ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন ওয়ার্ডটা। ইভেন বাংলায় কথা বললে একটা ওয়ার্ড ইংলিশে ইউজ করবেন, কারণ আমরা তখন বাংলিশ কথা বলি, সো ইটস ফাইন। সো এটা ইউজ করবেন, অ্যান্ড ইউজ করলে জিনিসটা মনে থাকবে। সো ইউ ক্যান use these two resources while you're practicing. All right, now let's move on to the next part. আচ্ছা, সো এটা আমি আপনাকে বলেছিলাম যে কিভাবে how to be yourself, like, or how to do well in the speaking exam, be confident, maintain eye contact, don't be nervous, have a conversation, and how to improve your speaking skills basically. একদম simple. Watch and read more English content. ভালো ভালো সিরিজ দেখবেন, দরকার হলে documentaries, docuseries দেখবেন. You can watch The Crown on Netflix. It's about Queen Elizabeth's life, Queen Elizabeth II's life, and they use British accent, and যেহেতু they are the royal family, অনেক slowly কথা বলে and অনেক সুন্দর সুন্দর vocabulary use করে। So you can watch more content like that. বা বাচ্চাদের সাথে অ্যানিমেশন মুভিজ দেখবেন, ওখানে ওরা যেহেতু বাচ্চারা অডিয়েন্স, এই জন্য ওরা ইংলিশ একটু স্লো রাখে স্পিকটা, সুন্দর করে বোঝা যায় ওরা কি বলছে। And subtitles চেষ্টা করবেন যে when you're learning হ্যাঁ subtitles দেখে শিখেন, but আস্তে আস্তে সাবটাইটেলটা সরাই দিন, তো আপনি শুনেই যদি বুঝেন যে কি বলছে। So that will be a good practice for listening as well. Then you have to just পড়লেই হবে না, বলতেও হবে, ইংলিশে কথাও বলবেন। If you talk in English more, you will be in the habit of speaking. So think in English,
speak in English and make it a habit, do it all the time, but at least do it with your close friends and family for at least 15 minutes per day একটা চর্চা থাকার জন্য, because IELTS এর চর্চার উপর কিচ্ছু নেই, as I said. আচ্ছা, practice by yourself in front of a mirror. Yes, do practice by yourself in front of a mirror. এটা হচ্ছে বেসিক্যালি আয়নার সামনে দাঁড়াবেন, আপনার ফোনের রেকর্ডারটা অন করবেন, কোন একটা টপিক ধরে সেটা নিয়ে আপনি 5 মিনিট কথা বলবেন, বা একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স দিবেন হাতে and then ask yourself. So what this does is, first of all, when you're looking at the mirror, you can fix your body language, which I said it's very important to fix. Then when you're talking, obviously আপনার practice হচ্ছে, and when you're recording yourself, তখন আপনি যখন কথা বলে যাচ্ছেন তখন কিন্তু নিজের ভুলটা ধরা is hard, right? বাট কথা শেষ হলে তারপর যখন আপনি আপনার রেকর্ডিংটা শুনবেন তখন আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন যে ও আচ্ছা আমি এই জায়গাগুলোতে ভুল করছি, so you can do that as well. আচ্ছা, তারপর work on your weak areas extra hard. So আপনি যদি দেখেন যে আমি তো আপনাদেরকে 4টা পার্ট দেখাই দিলাম, যে vocabulary, grammar, pronunciation. So আপনি দেখতেছেন যে এরিয়াটা আপনার সবচেয়ে weakest এরিয়া, যেখানে দেখতেছেন বারবার আপনার স্কোর কম আসতেছে, যে 4টা এরিয়ার মধ্যে সেটাতে ফোকাস করবেন, সেটা বেশি করে প্র্যাকটিস করবেন, try to fix it, right? Make your weakness your strength. বা যেটা দেখতেছেন যে ঠিক হচ্ছে না, বাকি 3টা জিনিস যদি আপনি ভালো পারেন সেগুলোকে আরো ফোকাস করেন, তাহলে অ্যাটলিস্ট অ্যাভারেজে বেশি আসবে। এটা আরেকটা স্ট্র্যাটেজি বলে দিই। ওকে, তো এই যে স্যাম্পল আমরা দেখি, তারপর আজকে রাতের মতো আমরা শেষ করে দিই, কাজ আই হ্যাভ টেকেন টু মাচ টাইম। এর থেকে বেশি টাইম নিলে ইটস অ্যাকচুয়ালি আপনাদের, আচ্ছা, if I use both British and American spelling simultaneously in my writing section, will that degrade my band? It actually depends on the examiner who check your copy. Actually, nothing is wrong, but if the examiner is a stickler for rules, if they have some kind of an OCD, then that might have a problem. Okay, and আপনাদের IELTS এর রাইটিং কিন্তু 2 জন চেক করবে। ওকে, 2টা এক্সামিনার আপনার রাইটিং চেক করে, so maybe that will cancel out this effect, but মানে it should have an effect. আমি একটু বিরক্ত হতাম দেখে, to be very honest, ঠিক আছে? So even though nothing will happen, আমি 99% বলতেছি যে কিছু হবে না, but 1% চান্স আছে যে একটু মার্ক কম দিতে পারে, তো এই রিস্ক নেওয়ার কি দরকার, তাই না? আচ্ছা, what to do when I'm talking but suddenly stop because I don't remember the word I wanted to say or I don't know the English word for it. Acha. But even if you don't know the word, you at least know the meaning of the word, right? So আপনি বলতে পারেন যে sorry I forgot the word, but it is like this, like describe the thing. ওয়ার্ডটা না বলতে পারলেও মানে ফ্লো স্টপ করবেন না just because you forgot the word. This is another very good question. I actually made a video on this a while ago. So what to do when you forget the word? Don't stop talking when you forget the word. আপনি কথা বলতে থাকবেন, ওয়ার্ডটা ভুলে গেলে just I'm so sorry but I just forgot the word, but it has something to do with this. মানে ওয়ার্ডটাকে describe করবেন, describe the word. মানে ওয়ার্ড যেটা আপনি একটা ওয়ার্ড ইউজ করে বলে যেতেন সেটাকে এখন আপনি 5-6টা ওয়ার্ড ইউজ করে বুঝান, ব্যাপারটাকে ফেনোমেননটাকে বুঝান, বা যে আপনার কথা শুনতেছে তাকে হেল্প, মানে তাকে বুঝান যে আই নো দ্য মিনিং, আমি জানি আমি কি বলছি, আমি জাস্ট ওয়ার্ডটা এখন ভুলে গেছি। তখন আপনার সামনে যে বসে আছে সেই আপনার ওয়ার্ডটা ক্লিয়ার করে দিবে যে ও ইউ মিন দিস, তখন আপনি বলবেন ইয়েস এক্স্যাক্টলি, it just got out of my head. So you can actually use this trick, or you can try to do that. We will try for it. They can personally see if it works for you, because it does work for me, but it did work for the others that they can করতে বলেছি, so এটা করে দেখুন যে whether it works for you. And এই জন্য increasing your vocabulary is very important because of problems like these. But যদি এরকম হয়েও যায়, because to err is human, it's very natural for us to make these kind of mistakes, then you can do what I said. ঠিক আছে, এই যে এই ট্রিকটা এটা ট্রাই করেন, দেখেন এটা কাজ করে নাকি, আমাকে জানাবেন এটা কাজ করে। আচ্ছা, so let's look at some of the sample questions. So part 1 এ বলেছিলাম যে একদম সিম্পল কোয়েশ্চেন করবে, ক্যাটাগরি ওয়াইজ করে মিক্স করেও করতে পারে। সো এখানে অনলাইন নিউজ, সুইমিং, লাফিং রিলেটেড এরকম সিম্পল কিছু কোয়েশ্চেন্স আছে, চাইলে এখন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, বা we will make sure it reaches you. Okay, thanks for the session. Thank you so much for being patiently waiting with me till 11:30. Okay. All right. So a
questions গুলো দেখেন, এগুলো very simple questions, একদম 2 থেকে 3 লাইনে অ্যান্সার করতে হবে, ইভেন দো এগুলো আপনি জাস্ট 1 লাইনে অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? তারপর this is these are 2 different cue cards, আমি এখানে দুইটাই রেখেছি। সো এই যে একটা মেইন টপিক দিয়ে দেয় ওরা, যে describe a house, মানে বেসিক্যালি কিছুটা ডেসক্রাইবই করতে বলে, আপনাকে একটা স্টোরির মতো বলতে বলে বেসিক্যালি। Describe a house or apartment that someone you know lives in. Describe an occasion when you had to wait a long time. So আবার কি কি বলতে হবে ওগুলোর ভিতরে, এগুলো ওরা উল্লেখ করে দেয়। সো আপনাদের বেলায় অ্যাকচুয়ালি this has become quite easy. আমরা যখন লাইফে ফার্স্ট IELTS দিয়েছিলাম back like 10 years ago or something like that, তখন it wasn't that easy. Okay, আমাদেরকে তখন কোনো স্ট্রাকচার ছিল না, তখন random questions করতো out of the blue, there was no structure, they would just keep on like asking questions for a long time and it just wouldn't stop, and আমরা জানতাম না কি টাইপের কোয়েশ্চেন আসবে বা কি, we didn't know how to anticipate, but now you have a structure, and structure or substructure আছে, এই যে কোয়েশ্চেন ও বলে দেয় কি কি বলতে হবে। So this is actually a blessing in disguise. This has actually made the exam quite easier than what it used to be, like in my personal opinion. So this is a cue card. আপনাকে এগুলোর জন্য 1 মিনিট সময় দিবে, দেন আপনি এগুলো নিয়ে 2 থেকে 3 মিনিট কথা বলবেন। আচ্ছা, একটা দিবে আপনাকে, পার পারসন একটা করে পাবে, এন্ড তারপর এগুলো হচ্ছে পার্ট 3 কোয়েশ্চেন। সো ফর এক্সাম্পল আপনার মনে করেন কোন একটা আপনার কিউ কার্ডে মনে করেন কোন একটা কোয়েশ্চেন আসছিল about somewhere where you worked, right? তো তখন আপনাকে ওরা অ্যাডভার্টাইজিং দিবে, মানে আই নো এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, বাট they related like maybe someone worked in marketing, so they can answer it or something like that. Acha, so what kind of ads are more common in your country? So you see part 1 এর থেকে এগুলোর কোয়েশ্চেন গুলো একটু টেকনিক্যাল. Do you think companies should be allowed to advertise to children? Are there laws regulating ads where you live? So see, এগুলো আপনি জীবনও চাইলেও 1 লাইনে অ্যান্সার করতে পারবেন না, এগুলো আপনাকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে এগুলো নিয়ে, you have to talk more about these kind of questions, and এগুলো ওরা ক্যাটেগরিক্যালি করে। পার্ট 1 এর কোয়েশ্চেন ওরা ডিফারেন্ট ক্যাটাগরিজ থেকে মিক্স করে আপনাকে জিজ্ঞেস করলো, পার্ট 3 কোয়েশ্চেন will follow the theme, একই ক্যাটাগরি নিয়ে ওরা 3-4টা কোয়েশ্চেন, মিনিমাম 4টা কোয়েশ্চেন করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? and এগুলো নিয়ে আপনি 1 লাইনে অ্যান্সার দিতে পারবেন না, you will have to talk for 1 minute or 1.5 minutes per question. So basically this is it for the speaking part, and আমি এখন বেশি সময় আপনাদের নিব না, আমি just very in short বলে যাই because you guys have been with me till 11:40 almost, so I'm just gonna keep it very short. Writing এ কি হয়, right? So writing এ academic or general training এর task 2টা different, so task 1টা different. আপনারা যারা একাডেমিক পড়বেন, যারা বাইরে পড়তে যাবেন, তাদের একাডেমিকে আসবে হচ্ছে টাস্ক 1। টাস্ক 1 এ থাকবে হচ্ছে কোন একটা ফিগার দিয়ে দিবে, ম্যাপ, পাই চার্ট, গ্রাফ, বার চার্ট, এন্ড আপনাকে বলবে এটা সামারাইজ করতে, আপনাকে মিনিমাম 150 ওয়ার্ড লিখতে বলবেন, এটার জন্য আপনাকে 20 মিনিট সময় দেওয়া হবে। টাস্ক 2 তে থাকবে হচ্ছে এসেস। There are 5 types of essay that comes in IELTS writing. Discussion essay, advantage disadvantage essay, opinion essay, problem solution essay, and 2-part question essay. So these 5 kinds of essays ঘুরায় আসে, সেম টপিক আপনি জীবনেও পাবেন না, ঠিক আছে? ডিফারেন্ট টপিক দিবে, বাট আন্ডার এনি টপিক ওরা আরেকটা টপিক দিয়ে দিবে। সো মেবি আপনি যখন এক্সাম দিচ্ছেন, মেবি আপনার দিন, আপনি যেদিন দিচ্ছেন সেদিন মেবি ডিসকাশন আসবে, বা যেই দিন আরেকদিন আমি দিলাম সেদিন মেবি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে। ডিসকাশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ওপিনিয়ন, এই 3 টাইপের কোয়েশ্চেন সবচেয়ে কমন, এগুলো সবচেয়ে বেশি আসে। তারপর পপুলার হচ্ছে 2-part কোয়েশ্চেন, এন্ড দেন একদম লাস্টে প্রবলেম সলিউশন একদম রেয়ারলি আসে, ইটস লাইক এন ইস্টার এগ কোয়েশ্চেন। বাট ইনশাআল্লাহ we will talk about all of that. আমাদের অলরেডি রাইটিং এর কোর্স আছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এ, that is already released. If you want, you can enroll in that. We talk about all these kinds of questions in details. Okay, প্রতিটা টপিক আমরা ডিটেইলে কভার করেছি, আমরা ইভেন স্যাম্পলস ওখানে ডিসকাশন করেছি, এবং আপন এনরোলমেন্ট আপনাদেরকে আমরা স্যাম্পলসও প্রোভাইড করব, ইভেন কোয়েশ্চেনসও প্রোভাইড করব, যে স্যাম্পলস গুলো পড়ে ইউ ক্যান সলভ ইওর ওন কোয়েশ্চেন সিটিং এট হোম, এন্ড ইনশাআল্লাহ আপনাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আরেকটা সুবিধা আনবে ভেরি সুন ইনশাআল্লাহ, হোপফুলি, যে you can write and upload it, and I will be able to give you feedback, like I can check your copy and I can tell you what was wrong and how do you make your writing better.
So let's hope that comes in soon. But our writing course is live, inshallah, and if you enroll in it, then you can find all the necessary things that you need. So Jay, again, I digress. This is such a bad habit. So যারা একাডেমিক করছেন তারা টাস্ক 1-এ কোন একটা ফিগার পাবেন, সেটাকে সামারাইজ করতে হবে 150 ওয়ার্ডের মিনিমাম, এন্ড এটার জন্য আপনাকে 20 মিনিট সময় দিবে, এন্ড এসে আপনাকে 40 মিনিট সময় দিবে, মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হবে, এন্ড এনি ওয়ান টাইপ অফ এসে আসবে আর এনি ওয়ান টাইপ অফ ফিগার আসবে। সো টোটাল রাইটিং এর জন্য 1 আওয়ার। আর জেনারেল ট্রেনিং যারা ইমিগ্রেশন করতে চান তাদের টাস্ক 1টা হচ্ছে লেটার রাইটিং, ইদার ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার আসতে পারে, মাঝে মাঝে সেমি ফর্মাল লেটারও আসে, বাট it's the same as একটা ফর্মাল লিখলেই হয়, doesn't actually matter. একটা লেটার দিবে, will be the same for both academic and general training. So this is the overall structure for your writing. Total 1 ঘন্টা সময় দেয়, and inshallah in the course, if you enroll for the writing course, then আপনার আর লাইভ ক্লাসেস তো আমরা করবই, তখন আমি আপনাদেরকে আরো এটা নিয়ে ডিটেইলস বলবো, and if you enroll in it তখন দেখবেন যখন আমি অনেক টিপস শেয়ার করেছি about how to do better with your time management, what are the common areas যেখানে মিস্টেক করে থাকে, কিভাবে স্কোরিং করা হয়, স্ট্যান্ডার্ড কিছু ফরম্যাট আছে ওগুলো ফলো করলে আপনি একটা বেয়ার 7 পেতে পারেন, how to even make your writing even better, যে আপনার ফরম্যাটটাকে আপনার স্টাইলটাকে আরো কিভাবে ভালো করতে পারেন আপনি, যেটাতে আপনি মিনিমাম 7 পাবেন, লাইক দ্যাট। এন্ড গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস যেগুলো মানুষদের ভুল হয়ে থাকে ওখানে আমি ওগুলো বলে দিয়েছি। আর গ্রামারও যদি আপনার উইকনেস থেকে থাকে, দেন ইন্টারঅ্যাক্টিভ কোর্সে গ্রামারের কোর্সও আছে, আই উড সে এনরোল ইন দ্যাট অ্যাজ ওয়েল। অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্টদেরকে এটাই বলি যে যদি আপনি দেখেন যে আপনার গ্রামারের প্রবলেম আছে, আর যদি গ্রামারের কোর্সে এনরোল না করেন, ফাইন্ড আউট ইউর ওন এরিয়া যেখানে আপনার গ্রামার ভুল আছে, দেন কিছু বই পাওয়া যায় বাজারে, ঠিক আছে, যেরকম ব্রাইটার গ্রামার যেটা আমরা স্কুলে পড়তাম, একদম বিগিনার লেভেল থেকে যদি আপনি শুরু করতে চান গ্রামার ফিক্স করতে, ব্রাইটার গ্রামার বুক কিনতে পারেন 1 2 3, বা রেনেন মার্টিন, এটা আমরা সবাই চিনি বলতে, রেনেন মার্টিন থেকে সলভ করতে পারেন গ্রামার বেটার করার জন্য, স্পেশালি যে এরিয়াগুলোতে আপনার ভুল আছে। আরেকটা বেটার কাজ করতে পারেন হচ্ছে যে আপনি অনলাইনে এখন there are so many resources online. What you can do is you can Google it up, the area that you have a problem with. For example, আপনার prepositions দিয়ে problem হচ্ছে, so preposition exercise লিখবেন, অনেকগুলো কোয়েশ্চেন আসবে, like you know websites যেখানে আপনি directly answer বসাইতে পারবেন and they will give you answer feedback যে ভুল না ঠিক হয়েছে, so try to solve them online as well. Basically practice in every way, shape or form. If you're practicing writing, লিখেন everyday একটা করে প্যাসেজ, peer review করান বা কাউকে দিয়ে করা দরকার হলে আমার কাছেও আসেন, আমাকে ইমেল করেন, আমি চেক করে দিব, কোনো সমস্যা নেই, or you can ask interactive cares to contact me on your behalf, and of course they'll send you a word and like we can help you or assist you like that. But speaking practice করছেন, right? Take a friend যে সামনে IELTS দিবে, তার সাথে প্র্যাকটিস করেন। IELTS বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, IELTS বাংলাদেশ বা IELTS প্রিপারেশন বাংলাদেশ, এরকম একটা গ্রুপ আছে, ওখানে there are about 3 থেকে 4 লাখ মেম্বার, এরা সবাই IELTS পরীক্ষা দিয়েছে বা দিবে, সো ওখানে রেগুলারলি they look for speaking partners. So if you feel like যে আপনার friends and family সাথে আপনার স্পিকিং এটা হবে না, then you can actually have a speaking partner and you can also practice speaking with them. Try to do that, practice in a pair, even better, ঠিক আছে? ওরা আপনার ভুল মানে you can exchange feedback, and শুধু একজন একজনের ভুল ধরে ঠিক করবেন না, যখন আপনারা answers discuss করবেন বা যখন বলবেন, you will get ideas from each other, so that is also an excellent way to practice. So on that note, আমাকে actually বলা ছিল এই সেশন 11:15 এ শেষ করতে, but I'm ending it at 45 because even though I came in late because of my sickness, I still wanted you to have all the information that I could give you. So thank you so much for patiently waiting and for joining me in this session. And I hope the tips that I shared with you today will help you. If you have any kind of questions other than what you asked over here, please do not feel shy to tell interactive cares that you want to contact with me or you want to have a one-on-one session where you can ask questions. They will obviously arrange a session for you. And yes, I hopefully I'll get to see you in the live classes
for IELTS speaking and writing, which will be organized by interactive peers. So for now, this is it. I'll see you someday else. Take care. Assalamu alaikum. Thank you so much for having me. Thank you, Appu. Thank you so much, Raida Appu, for this outstanding session. I hope you have enjoyed this session. Allah Hafiz, everyone.